তো আজকে ফটোসিনথেসিস ইন হায়ার প্লান্টস, সো এটা পার্ট 1 অ্যান্ড পার্ট 2 করে পড়াবো। পার্ট 1টা শেষ হলে ব্রেক দেবো, তারপরে পার্ট 2টা পড়াবো। 3-4 ঘন্টার মধ্যে হয়ে যাবে আজকে। আজকে এটা পুরো শেষ করার চেষ্টা করবো, যাতে আজকে পুরো ফাইনালি পুরোপুরি কমপ্লিট হয়ে যায় ফটোসিনথেসিস পার্টটা, বিকজ এটা হাই ইল্ডিং টপিক। এরপর রেসপিরেশন ইন পার্ট, সেটাও হাই ইল্ড টপিক। তো এই দুটোই চ্যাপ্টার খুবই বটনির দিক দিয়ে বেশি ফোকাস দিচ্ছে, বিকজ জুওলজিটা লোকেদের তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, বাট বটনি হচ্ছে একটু কনসেপ্টসে যাগুলো আমি ফোকাস করছি, বিকজ প্লান্ট কিংডম বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন এগুলো আমার একটা মুখস্থর টাইপের। এটাতে ফোকাস করছি, এই কনসেপ্টসগুলো বুঝে গেলে যে কোনোভাবে প্রশ্ন দিলে পেয়ে যাবে। তো এবার ফটোসিনথেসিস কি? বেসিক্যালি ফটোসিনথেসিস হচ্ছে যে প্রসেস যেটা দিয়ে লাইট ইউজ করে গ্রিন প্লান্টসরা তাদের জন্য ফুড বানায়। সেটা কি আছে? গ্রিন প্লান্টস ক্যারি আউট ফটোসিনথেসিস, a physiochemical process by which they use light energy to drive the synthesis of organic compounds. এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, অর্গানিক কম্পাউন্ডস। এই লাইনটা কিন্তু দিয়ে দিতে পারে, ঠিক আছে? এই লাইনটা স্টেটমেন্ট ওয়াইজ কোয়েশ্চেনে দিতে পারে, যে ফটোসিনথেসিসে এই পার্টিকুলার লাইনটা তুলে দিতে পারে। এইখানে অর্গানিকের জায়গায় ইনঅর্গানিক দিয়ে দিতে পারে। অনেকে সেটা লক্ষ্য করবে না, বিকজ এইবার এক্সামটা আমার মনে হচ্ছে প্রচণ্ড ট্রিকি হবে, বিকজ এনসিআরটি বায়োস দিতে পারে না। ওটা এনসিআরটির মধ্যে থেকেই যে লাইনগুলো দেখে মনে হবে অতটাও ইম্পর্টেন্ট না, সেই লাইন তুলে প্রশ্ন দিয়ে দেবে। এখানে অর্গানিকের বদলে ইনঅর্গানিক দিয়ে দিতে হবে, লোকেরা হবে হ্যাঁ এটা তো ঠিক প্রসেস, এটাই ঠিক। তো সেটা একটু খুব ভালো করে দেখতে হবে, ঠিক আছে? এই অর্গানিক ওয়ার্ডটাতে ফোকাস করো, অর্গানিক কম্পাউন্ডস। এবার আলটিমেটলি অল লাইফ ফর্মস অন আর্থ, এটা একটু কাটি। অল লাইফ ফর্মস অন আর্থ ডিপেন্ড অন সানলাইট ফর দ্য এনার্জি। এটা আমরা জানি, সানলাইটের উপর সব লাইফ ফর্মস ডিপেন্ড করে, শুধু প্লান্টস না, বাকি লাইফ ফর্মসও সানলাইটের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এবার হচ্ছে ফটোসিনথেসিস কেন ইম্পর্টেন্ট এনসিআরটি ওয়াইজ? ডিউ টু 2 রিজনস। নাম্বার 1 কি? ইট ইজ দ্য প্রাইমারি সোর্স অফ ফুড ফর অল ফুড অন আর্থ। দেখো, ফটোসিনথেসিস মানে প্লান্টস খাবার বানাচ্ছে লাইটে ইউজ করে, আর সয়েল থেকে নিউট্রিয়েন্টস ইউজ করে ওরা ফুড বানাচ্ছে, অর্গানিক কম্পাউন্ডস বানাচ্ছে। এটাই তো প্রাইমারি সোর্স অফ ফুড না, বিকজ প্লান্টস কে খাচ্ছে? হার্বিভোরস খাচ্ছে, গোট খাচ্ছে। হার্বিভোরস থেকে কার্নিভোরস খাচ্ছে বা অমনিভোরস খাচ্ছে, অমনিভোরস অফ প্লান্টস খাচ্ছে। তো প্রাইমারি প্রথম ফুডটা কোত্থেকে আসে? প্রথম ফুডটা আসছে হচ্ছে সেই প্লান্টস থেকে। প্লান্টস কি করে ফুড বানাচ্ছে? ফটোসিনথেসিস করে। ফটোসিনথেসিস করে অর্গানিক কম্পাউন্ডস বানাচ্ছে, এবার সেই প্লান্টটাকে খাচ্ছে হার্বিভোরস। তো প্রাইমারিটা কি হলো? প্রাইমারি ফুড কে হলো? প্রাইমারি ফুড কার দ্বারা তৈরি হলো? ফটোসিনথেসিস থেকে। ফটোসিনথেসিসের আগে তো কোনো ফুড তৈরি ছিল না। ফটোসিনথেসিস তো নিউট্রিয়েন্টসগুলো নিয়ে, সানলাইট নিয়ে এটা খাবার বানালো। তার আগে তো কেউ খাবার বানায়নি, অন্য কোনো কম্পাউন্ডস, মানে অন্য কোনো কেউ তো খাবারটা বানায়নি। তাহলে কি? ফটোসিনথেসিস হচ্ছে প্রাইমারি সোর্স অফ ফুড অন আর্থ। অল ফুড যত আমরা খাচ্ছি কোনো না কোনো লেভেলে সেটা প্লান্টের সাথে রিলেটেডই। যে কার্নিভোরসরাও তো যে হার্বিভোরসেরই খাচ্ছে না। একটা বাঘও তো জেব্রাকে খাচ্ছে। জেব্রা কি খাচ্ছে? জেব্রা ঘাস খাচ্ছে। তো আলটিমেটলি তো ফুডের প্রাইমারি সোর্সটা আসছে প্লান্টস থেকে। সেটা প্লান্টস খাবার কি করে পাচ্ছে? ফটোসিনথেসিস করে। তো প্রাইমারি সোর্স অফ ফুড কে? ফটোসিনথেসিস। মানে কিসের দ্বারা তৈরি হয়? সেটা হচ্ছে ফটোসিনথেসিস দ্বারা প্লান্টসের মধ্যে তৈরি হয়। আর 2 নম্বর কি? ইট ইজ অলসো রেসপন্সিবল ফর দ্য রিলিজ অফ অক্সিজেন ইনটু দ্য অ্যাটমসফিয়ার বাই দ্য গ্রিন প্লান্টস। ফটোসিনথেসিসের দ্বারা তো খাবার তো তৈরি হয়ই জানি, এছাড়া আর কি হয়? এছাড়া ফটোসিনথেসিসের দ্বারা আমরা অক্সিজেন পাই। ফটোসিনথেসিস হলেই তো প্লান্টস অক্সিজেন দেবে না। অন্য ফটোসিনথেসিসের প্রসেস পরে রিয়াকশনগুলো পড়াবো, কিন্তু ফটোসিনথেসিসেই অক্সিজেনটা প্লান্ট রিলিজ করে। প্লান্ট কার্বন ডাইঅক্সাইড ইউজ করে জানিস, এবার অক্সিজেন রিলিজ করে দেয়। সেই অক্সিজেন আমরা ব্রিথ করি, তাই জন্য আমরা বেঁচে আছি। এটা হচ্ছে দুটো মেন রিজন। একটা হচ্ছে খাবার প্রাইমারি সোর্স অফ ফুড, আর এটা হচ্ছে অক্সিজেন দিচ্ছে, ঠিক আছে? এবার নেক্সট পার্টে যাই। এবার আমরা কি জানি? অলরেডি আমরা কি জানি, ঠিক আছে? হোয়াট ডু উই নো? লেট আস ট্রাই টু ফাইন্ড আউট হোয়াট উই অলরেডি নো অ্যাবাউট ফটোসিনথেসিস। আমরা কি অলরেডি জানি? আমরা কি জানি? Some simple experiments you may have done earlier classes have shown that chlorophyll, a green pigment on the leaf, light and CO2 are required for photosynthesis to occur. ক্লাস 10 এ মোস্টলি আমরা অনেক এক্সপেরিমেন্ট করেছি, যার থেকে আমরা জানতে পেরেছি যে ফটোসিনথেসিসের জন্য কী কী লাগে। সেটা হচ্ছে ক্লোরোফিল, লাইট অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? এই তিনটে ছাড়া ফটোসিনথেসিস হবে না। ক্লোরোফিল হচ্ছে গ্রিন পিগমেন্ট, যে লাইট এনার্জিকে ট্র্যাপ করে। লাইট লাগে অবভিয়াসলি, আর কার্বন ডাইঅক্সাইড যেটা লাগে, যেটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ডস তৈরি হবে পরে, সেটা হচ্ছে ফটোসিনথেসিসে লাগে। ইউ মে হ্যাভ ক্যারিড আউট এক্সপেরিমেন্ট টু লুক ফর starch formation in 2 leaves, a variegated leaf or a leaf that was partially covered with black pepper and exposed to light.
আমরা এর আগে এক্সপেরিমেন্ট করেছি মনে আছে, লাইক এরম ভাবে একটা লিফের মধ্যে, এটা বোঝা যাচ্ছে না, এরম ভাবে একটা লিফের মধ্যে এই পার্টটা আমরা একটা পেপার দিয়ে কভার করে রাখলাম, নিয়ে সানলাইট পেলো অনেকক্ষণ ধরে, তারপর পরে আমরা স্টার্চ দিলাম, এই পার্টটাতে আমরা দেখলাম কি যে স্টার্চ তৈরি হয়ে গেছে, মানে আমরা আয়োডিন দিলাম, এই পার্টে দেখলাম কি স্টার্চ তৈরি হয়ে গেছে, এই পার্টে তৈরি হয়নি। তার মানে কি স্টার্চ তৈরি হওয়ার জন্য কি লাগছে, সানলাইট লাগছে। এটা দিয়ে প্রুফ করে গেছে। On this the presence of starch, it was clear that photosynthesis occurred only in green plants, parts of the leaf, in the presence of light. আর তার সাথে সাথে এটা গ্রিন পার্টসে হয়, একটা ভ্যারাইগেটেড লিফ নিয়েছিলাম, যে মানে এরকম 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 ভ্যারাইগেটেড লিফ, আর এটা দেখা যাচ্ছে শুধু গ্রিন পার্টসেই হয়, মানে যে পার্টটা গ্রিন সেখানেই তোর ফটোসিনথেসিস হবে, অন্য পার্টে হবে না। এই এক্সপেরিমেন্ট করে বোঝা গেছিলো। আনাদার এক্সপেরিমেন্ট তোরা করেছিস যে where a part of a leaf is enclosed in a test tube containing some KOH soaked cotton. একটা টেস্ট টিউবের মধ্যে একটা পার্ট অফ দ্য লিফ ঢুকিয়ে দিয়েছিলাম, এই যে একটা লিফ নিয়ে এই পার্টটা টেস্ট টিউবের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, এখানে KOH soaked cotton ছিল তো। এবার while the other half is exposed to air, the setup is then placed in light for some time. টেস্ট টিউব নিয়েছে, দুটো পার্টি লাইট পাচ্ছে। On testing the presence of starch in the later two parts of the leaf, you must have found that the exposed part, এই পার্টে স্টার্চ আসছে, মানে এটা কি আমরা একটা এন্ড লিফের এন্ডটা আমরা টেস্ট টিউবে বন্ধ করে দিয়েছি, এখানে KOH দিয়ে দিয়েছি, কটন দিয়ে দিয়েছি, আর সেটাকে এবার এই পুরো লিফটাকে আমরা সানলাইটে এক্সপোজ করে দিয়েছি, ঠিক আছে। এবার সানলাইট এই জায়গাটাও পড়েছে, এই জায়গাটাও পড়েছে, পরে আমরা আয়োডিন দিয়ে কি পেলাম, এই জায়গাটায় স্টার্চ তৈরি হয়েছে আর এই জায়গাটায় স্টার্চ তৈরি হয়নি। তো এই KOH দেওয়ার কারণটা কি, KOH কি করে ভেবে বল, তোরা বল ভেবে, KOH কি করে, KOHটা কেন দিচ্ছে, কি করে KOH, কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে নেয় না। KOH কি এই কটনের সোক যেটা কার্বন ডাইঅক্সাইডটাকে এলিমিনেট করে দিচ্ছে এই মিডিয়াম থেকে, তার মানে কি এই টেস্ট টিউবের মধ্যে কার্বন ডাইঅক্সাইড নেই, কার্বন ডাইঅক্সাইড যখন নেই তার মানে কি তোর ফটোসিনথেসিস হলো না, স্টার্চ তৈরি হলো না। আর যে পার্টটা কার্বন ডাইঅক্সাইড পেয়েছে সেই পার্টে ফটোসিনথেসিস হয়েছে আর সেই পার্টে স্টার্চ তৈরি হয়েছে। এইখান থেকে আমরা বুঝে গেলাম দিস শোড দ্যাট CO2 was responsible for photosynthesis, ঠিক আছে। এই ক্যান ইউ এক্সপ্লেন হাউ দিস কনক্লুশন ওয়াজ ড্রন, কেন কি KOH তো সোকড KOH কটনের মধ্যে যেটা আছে সেই KOHটা তোর কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করে নেয়, ঠিক আছে, তাই জন্য কার্বন ডাইঅক্সাইডকে ট্র্যাপ করে নেয়, ওর মধ্যে নিয়ে নেয়, তাই জন্য এই সারাউন্ডিং মিডিয়ামে কার্বন ডাইঅক্সাইড ছিল না, আর ছিল না মানে হয়নি। তো এই দুটো এক্সপেরিমেন্ট না, যেটা আমি এখানে দেখে বুঝতে পারছিস না এটা এই দুটোও দিতে পারে এক্সামে, লোকে হয়তো এই দুটোর কথা ফোকাস করবে না, বাট এই দুটো দিয়ে দিতে পারে, ঠিক আছে। KOH এর কাজ কি, কার্বন ডাইঅক্সাইডটাকে এলিমিনেট করে, ঠিক আছে। লিখে রেখেছিস, আমরা লিখে রাখতে বলেছিলাম যখন ফার্স্ট টাইম পড়িয়েছিলাম, লেখা নেই। হ্যাঁ অ্যাবজর্ব CO2 আর কি, হ্যাঁ আলাদাভাবেও লিখে রাখ, ওখানে মানে ওই হোয়াইট পার্টটা আছে, হোয়াইট পার্টে লিখে রাখতে হবে, যে পরে মানে যখন তাদের লাস্ট মোমেন্টে পড়ি মনে থাকবে এটা, ঠিক আছে। এই অ্যাবজর্ব করে নেয় সেটাই জন্যই হচ্ছে না। এই পার্টটা দেখো কোয়েশ্চেন আসতে পারে, বিকজ এটা লোকেরা ইউজুয়ালি স্কিপ করে যায় ফার্স্ট পার্ট বলে কি অতটা মাথা কামায় না, বাট এটা আমাদের আসতে পারে, বিকজ এবারে নিটে অনেক কিছুই ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে। তাও তো এগুলো ইজি কোয়েশ্চেন, টাফ কোয়েশ্চেন তো আসছে। এই এক্সপেরিমেন্টটা মনে আছে, এখানে কি হয়েছিল, ফার্স্টে আমরা একটা মোমবাতি জ্বালিয়েছিলাম আর একটা তোর কন্টেনারের মধ্যে র্যাট রেখে দিয়েছিলাম, তাই তো। এবার মোমবাতিতে নেমে গেছিলো, র্যাটটাও মরে গেছিলো, তাই তো। এই প্রিসলিস এক্সপেরিমেন্টটা মনে আছে তো, ফার্স্টে একটা নিলাম কি, একটা জার নিলাম, তার মধ্যে র্যাট আর একটা বার্নিং ক্যান্ডেলকে ট্র্যাপ করলাম, হলো, যেই ক্যান্ডেলটা নেমে গেল র্যাটটাও মরে গেল। এবার আর তার নেক্সট আমরা কি করলাম, নেক্সট ওই সেম জিনিসে তোর একটা প্লান্ট রেখে দিলাম, বার্নিং ক্যান্ডেল রাখলাম আর র্যাট রাখলাম, ক্যান্ডেলটা জ্বললো র্যাটটাও বেঁচে থাকলো। তার এটাতে আমরা কি বুঝছি, CO2 কোথায় আসছে, CO2 তো KOH অ্যাবজর্ব করছে, কি বুঝছি এটা থেকে, এটা কেন হলো। মানে প্রথমে আমরা কি করেছিলাম, হচ্ছে তো একটা বার্নিং ক্যান্ডেল আর একটা র্যাটকে একটা জারের নিচে রেখেছিলাম, যে ওই যতক্ষণ অক্সিজেন ছিল ততক্ষণ দুজন বেরিয়েছিল, অক্সিজেন যেই শেষ হয়ে গেল ক্যান্ডেলও বুঝে গেল র্যাটও মরে গেল। কিন্তু সেখানে যখন আমরা প্ল্যান্টটা রাখলাম তখন আমরা দেখলাম ক্যান্ডেলটাও বার্ন করছে আর র্যাটটাও বেঁচে আছে, ঠিক আছে। তো এটা কেন হলো, হ্যাঁ বিকজ ফটোসিনথেসিসে আমরা কি দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট পড়েছিলাম ফটোসিনথেসিসে, ফার্স্টটা হচ্ছে যে প্রাইমারি সোর্স অফ ফুড, সেকেন্ডটা কি যে ও অক্সিজেন রিলিজ করছে, তাই তো। অক্সিজেন রিলিজ করছে ওই দুজন বেঁচে আছে, তাই।
যদিও এটা ঠিক টেকনিক্যালি এটা পসিবল না, বিকজ গাছ যে রেটে অক্সিজেন বানায় আর ক্যান্ডেল যে রেটে অক্সিজেন কনজিউম করে এইটুকু জায়গার মধ্যে ইমিডিয়েটলি মরে যাবে আর কি। কিন্তু এটা এক্সপেরিমেন্ট ওয়াইজ খুব বড় স্কেলে করলে একটা ছোট্ট ক্যান্ডেল নিয়ে, ক্যান্ডেলটা যদি ছোট হয় আর র্যাটটাও যদি বেয়াদবি না করে তাহলে হয়ে যেতে পারে। আদারওয়াইজ খুব খুব তো আর ফাস্ট বানায় না অক্সিজেন, টাইম লাগে না, তাও রোদের মধ্যে রাখতে হবে, ফটোসিনথেসিস হতে হবে, টাইম লাগবে। বড় স্কেলে করলে ঠিক আছে। তো এখান থেকেও ডিটেলস আসতে পারে। এই এক্সপেরিমেন্টটা কে করেছিল যে জোসেফ প্রিসলে। এরা করেছিল হচ্ছে তো 1770 সালে, মানে 1770। ও একটা সিরিজ অফ এক্সপেরিমেন্ট করেছিল দ্যাট রিভিল দ্য এসেনশিয়াল রোল অফ এয়ার ইন দ্য গ্রোথ অফ গ্রিন প্লান্টস। দেখ, এই এক্সপেরিমেন্টে আগে অবধি লোকেরা অক্সিজেন কি হয় সেটা জানতো না, ঠিক আছে, অক্সিজেন জিনিসটা কখনো ডিসকভার হয়নি। তো প্রিসলে, ইফ ইউ মে রিকল, ডিসকভার্ড অক্সিজেন ইন 1774, ঠিক আছে। এই জোসেফ প্রিসলেই 1774 সালে অক্সিজেনটাকে ডিসকভার করেছিল। এর আগে কিন্তু অক্সিজেন কেউ জানতো না সেরকম, বুঝেছিস? প্রিসলে, বুঝেছিস তো, এটা কেউ এর আগে অক্সিজেন কি হয় সেটা লোকে জানতো না। ও তাহলে কে অক্সিজেন ডিসকভার করেছিল? বায়োলজি তো এরকম কেমিস্ট্রি কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, তোরা হয়তো সেটা কি হলো, কিন্তু জোসেফ প্রিসলে 17, ব্র্যাকেট করে রাখ, দিয়ে দিতে পারে। এটা ইনফরমেটিভ কোয়েশ্চেন দিতে পারে, অ্যাপার্ট ফ্রম ক্যালকুলেশনস ইনফরমেটিভ কোয়েশ্চেন দিতে পারে। 1774 সালে অক্সিজেন ডিসকভার করেছিল। ও কি দেখেছিল? অবজার্ভ দ্যাট আ বার্নিং ক্যান্ডেল ইন আ ক্লোজ স্পেস বেল জার সুন গেট এক্সটিংগুইশড, ঠিক আছে। সিমিলারলি আ মাউস উড সুন সাফোকেট ইন আ ক্লোজ স্পেস, ঠিক আছে। He concluded that burning candle or an animal that breathed the air both somehow damage the air. ও বললো যে আমরা একটা বার্নিং ক্যান্ডেল বা একটা অ্যানিমেল যে ওই এয়ারটা কনজিউম করে কোনোভাবে এয়ারটাকে ড্যামেজ করে দেয়, ঠিক আছে। ও তো জানতো যে অক্সিজেন সেটা, ও বলতো যে এয়ারটা ওরা নিঃশ্বাস নিচ্ছে ওরা ওই এয়ারটাকে কোনোভাবে ড্যামেজ করে দিচ্ছে। সিমিলারলি a mouse would soon suffocate in a closed space, ঠিক আছে, somehow damage the air. But when he placed a mint plant, এটা কি প্লান্ট? মিন্ট, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, মিন্ট প্লান্ট। Similarly when he placed a, দাঁড়া এখানে সর্দি লেগে যায় এসি আওয়াজে। Similarly when he placed a mint plant in the same bell jar, যখন ওই সেম বেল জারে মিন্ট প্লান্ট রাখলো, he found that the mouse stayed alive and the candle continued to burn, ঠিক আছে। মাউসটা অ্যালাইভ, বেঁচে থাকছে আর ক্যান্ডেলটাও বার্ন করছে কন্টিনিউয়াসলি। তো সেইখান থেকে প্রিসলি হাইপোথেসাইজড কি করলো, যে প্লান্টস রিস্টোর টু দ্য এয়ার হোয়াট এভার ব্রিদিং অ্যানিমেলস অ্যান্ড বার্নিং ক্যান্ডেলস রিমুভ। ও এখান থেকে কি বুঝলো যে 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 অ্যানিমেলসগুলো যেটা নিঃশ্বাস নিচ্ছে আর বার্নিং ক্যান্ডেল যেটা ইউজ করছে, যে জিনিসটা রিমুভ করছে, মানে জন্তু নিঃশ্বাস নিয়ে আর ক্যান্ডেল বার্ন করে যে জিনিসটা এয়ার থেকে রিমুভ করছে, প্লান্টস সেই জিনিসটাই এয়ারে ফিরিয়ে দিচ্ছে। আর সেখান থেকেই ও এই জিনিসটা অক্সিজেন সেটা পরে বার করলো। মানে ও কি বুঝলো যে প্লান্টস যে জিনিসটা বের করে দিচ্ছে, মানে সরি অ্যানিমেলস যে জিনিসটা বের করে দিচ্ছে, অ্যানিমেলস আর বার্নিং ক্যান্ডেল যে জিনিসটা এয়ার থেকে বের করে দিচ্ছে, প্লান্টস ঠিক সেই জিনিসটাকেই রিস্টোর করছে, ঠিক আছে। মানে অ্যানিমেলস যেটা বের করে দিচ্ছে, ক্যান্ডেল যেটা বের করে দিচ্ছে, প্লান্টস সেটাই রিস্টোর করছে। আর সেটা কি? সেটা হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। বুঝেছিস? ইউজিং সিমিলার সেট আপ as the one used by Priestley, but by placing it once in the dark and once in the sunlight, Jan Ingenhouse showed that sunlight is essential to the plant process that somehow purify the air fouled by burning candles or breathing animals. মানে এই সিমিলার সেটআপটাই ইয়ান ইঙ্গেনহাউস কি করলো, ও একবার সানলাইটে রাখলো একবার ডার্কে রাখলো। যখন ডার্কে রাখলো তখন তো এই মেন প্ল্যান্ট অক্সিজেন বানাতে পারছে না, তখন ক্যান্ডেলটা নিয়ে যাচ্ছে বা মাউসটা মরে যাচ্ছে। কিন্তু যখন সানলাইটে রাখলো তখন অক্সিজেন বানাতে পারছে, রাইট? তাহলে মাউসটাও বেঁচে যাচ্ছে, ঠিক আছে। তো
তার মানে এখান থেকে ইন্ডিয়ান হাউস কি বুঝলো, ও বুঝলো যে সানলাইট মানে ইজ ইম্পর্টেন্ট ফর দ্য প্লান্ট, মানে সানলাইটটা কোনোভাবে দরকার, যে জিনিসটা এয়ার থেকে তোর অ্যানিমেলস আর বার্নিং ক্যান্ডেল রিমুভ করেছে, প্লান্টসকে সেই জিনিসটা রিস্টোর করার জন্য সানলাইট লাগবে, ঠিক আছে। এই তাহলে সানলাইট এসেনশিয়াল ফর ফটোসিনথেসিস কে বলেছিল প্রথম? না, প্রিসলে তো বলেছিল হচ্ছে যে তোর অক্সিজেন লাগে, অক্সিজেন বার করে, মানে মানে প্লান্ট অক্সিজেন রিলিজ করে, সেটা প্রিসলে বলেছিল। ইন্ডিয়ান হাউস কি বলেছিল তাহলে? হ্যাঁ, সানলাইট ইজ এসেনশিয়াল টু দ্য প্লান্ট প্রসেস, সেই প্লান্ট প্রসেসটাই হচ্ছে ফটোসিনথেসিস। ইন্ডিয়ান হাউস পরে এরপরে এই সেটআপটা তো ইউজ করেছিল, এরপরে একটা এলিগেন্ট মানে একটা ভালো এক্সপেরিমেন্ট করেছিল উইথ অ্যান অ্যাকোয়াটিক প্লান্ট দ্যাট শোড দ্যাট ইন ব্রাইট সানলাইট স্মল বাবলস ওয়ার ফর্মড অ্যারাউন্ড দ্য গ্রিন প্লান্টস পার্টস while in the dark they did not, ঠিক আছে। এটা প্রথমে ইন্ডিয়ান হাউস এটা দিয়ে একটা মানে একটা সিম্পল একটা এক্সপেরিমেন্ট করেছিল তোর প্রিসলের সেটআপটা নিয়ে। পরে ইন্ডিয়ান হাউস কি করে, পরে ইন্ডিয়ান হাউস করে হচ্ছে যে ও একটা অ্যাকোয়াটিক প্লান্ট নেয়, অ্যাকোয়াটিক প্লান্ট মানে জলের নিচে যে প্লান্টসগুলো গ্রো করে, ও সেই প্লান্টটা নিয়ে একবার রোদে রেখেছিল। রোদে রাখার পর কি দেখেছিল যে সেই প্লান্ট সেই জলটার মধ্যে, জলের নিচে গাছ আছে তো, সেই জলটার মধ্যে বাবলস তৈরি হচ্ছে। মানে বাবলস জলের মধ্যে কখন তৈরি হয়, যখন জলের মধ্যে গ্যাস থাকে। আবার সেই সেটআপটাকে ওই অ্যাকোয়াটিক প্লান্টকেও ডার্কে নিয়ে গেল, ডার্কে নিয়ে গিয়েও কি দেখলো যে ওর মধ্যে কোনো বাবলস হচ্ছে না। তার মানে কি, ওই একটা গ্যাস যেটা প্লান্ট থেকে বেরোচ্ছে, ওটা তৈরি করার জন্য কি লাগে, সানলাইট লাগে প্লান্টের। তো সেটাই ওই অ্যাকোয়াটিক প্লান্টের এক্সপেরিমেন্টটা দিয়ে পরে কনফার্ম করেছিল, ঠিক আছে। লেটার হি আইডেন্টিফাইড দিস বাবলস টু বি অক্সিজেন, ঠিক আছে। Hence, he showed that it is only green part of the plant that could release oxygen, ঠিক আছে। ও হ্যাঁ, আরেকটা জিনিস, এই যে মানে এটা কি করে বুঝলো যে গ্রিন পার্ট, বিকজ ও যখন অ্যাকোয়াটিক প্লান্টসটা নিয়েছিল না, অ্যাকোয়াটিক প্লান্টটা নিয়ে সানলাইটে রাখলো, ও দেখলো যে মানে যে প্লান্টে যে গ্রিন পার্ট আছে তার চারিদিকেই বাবলস হচ্ছে, বুঝলি তো। মানে পুরো প্লান্টটার চারিদিকে বাবলস হচ্ছে না, বাবলস আর ফর্মড অ্যারাউন্ড দ্য গ্রিন পার্টস অফ দ্য প্লান্ট। মানে ইন্ডিয়ান হাউস ওই যখন অ্যাকোয়াটিক প্লান্টটাকে সানলাইটের মধ্যে দেখলো, পুরো প্লান্টটা থেকে বাবলস বেরোচ্ছে না, কিন্তু বাবলস বেরোচ্ছে যে প্লান্টের যে গ্রিন পার্টগুলো আছে। কিছু কিছু ক্ষেত্রে তোর ব্রাঞ্চ স্টেমসও হতে পারে, ল্যান্টিসেলসও মানে স্টেমস হতে পারে, আর টিপ হতে পারে, স্টেমের টিপ, আর জেনারেলি লিভস। ও দেখলো এর অ্যারাউন্ডে বাবলস ফর্ম হচ্ছে। তার মানে পুরো প্লান্টের অ্যারাউন্ডে না, যে গ্রিন পার্ট আছে সেই প্লান্টের অ্যারাউন্ডে সানলাইটে বাবলস তৈরি হচ্ছে। তার মানে ইন্ডিয়ান হাউস কি বললো যে সানলাইটও নেসেসারি অক্সিজেন বানানোর জন্য, আর অক্সিজেন ওই গ্যাসটা অক্সিজেন যেটা, সেটা শুধু গ্রিন পার্টসের অ্যারাউন্ডই ফর্ম হয়, ঠিক। বিকজ বাবলসগুলো কার অ্যারাউন্ড ফর্ম হচ্ছিল, গ্রিন পার্টসের। আর ইন্ডিয়ান হাউসে সেটাই দেখলো গ্রিন পার্ট যেগুলো আছে তার অ্যারাউন্ডই বাবলস তৈরি হচ্ছে। তার মানে কি, ওই গ্রিন পার্টগুলোই দরকার তোর গ্যাস তৈরি করার জন্য। সেই গ্যাসটা কি অক্সিজেন। জোরে বল অক্সিজেন, কনফিডেন্টলি বল অক্সিজেন। আর সেটা কখন তৈরি হয়, সানলাইট না ডার্কে? সানলাইটে, ঠিক আছে। এটাই ছিল তোর আর্লি এক্সপেরিমেন্টসগুলো। এখান থেকে তোদের পড়ে একটু ডিটেলসগুলো মনে রাখতে হবে, বিকজ এখান থেকেও দিয়ে দিতে পারে একটা দুটো। এখান থেকে দিলে যদিও ইজি, যারা এমনি পড়েছে, যারা খুঁটিয়ে পড়েছে তাদের জন্য ইজি, মানে যারা উপর উপর পড়ে গেছে তার একটু প্রবলেম হতে পারে, আদারওয়াইজ ইজি, ঠিক আছে। এবার নেক্সট পার্ট, ঠিক আছে, নেক্সট পার্ট রেডি। ইট ওয়াজ নট আনটিল অ্যাবাউট 1854 যখন জুলিয়াস বন স্যাক্স provided evidence for the production of glucose when plants grow। তার মানে কি, প্রথম এভিডেন্সটা কে দিয়েছিল যে 1854-এ জুলিয়াস ভন স্যাক প্রথম এভিডেন্স দিয়ে দিয়েছিল যে প্রোডাকশন অফ গ্লুকোজ, মানে গ্লুকোজ তৈরি হচ্ছে যখন প্লান্টস গ্রো করছে। জুলিয়াস ভন স্যাক কি বলছে যে যখন প্লান্টস গ্রো করছে তখন গ্লুকোজ প্রডিউস হচ্ছে, ঠিক আছে। গ্লুকোজ বুঝেছিস তো, মানে দেখ যখন প্লান্ট গ্রো করে তখনই তো গ্লুকোজ তৈরি হয়, তার আগে তো হয় না। গ্লুকোজ স্টোর মেটেরিয়াল হয় স্টার্চে। সেটাই 1854 সালে জুলিয়াস বন স্যাক তার প্রমাণটা, এভিডেন্সটা দিয়েছিল। এখানে আর কি আছে, আমরা আর কি পড়ছি, এই মার্ক করে কোন সালে দিয়েছিল, কে দিয়েছিল। এখানে অনেক এত সায়েন্টিস্ট আছে না, সায়েন্টিস্টের নামগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়। মানে যদি ইচ্ছা করে ঘুরিয়ে দিতে পারে, ম্যাচিং করে দিতে পারে। তোর ম্যাচিংয়ে তো ইজিলি তোর অপশনসগুলো দেখেই হয়ে যায়।
এবার যদি অপশনস কাছাকাছি দেয়, মানে ওই মানে ওইসব কাছাকাছিগুলো দিয়ে দেয়, তখন ডাউটটা হয়। গ্লুকোজ ইজ ইউজুয়ালি স্টোরড অ্যাজ স্টার্চ। আমরা গ্লুকোজ কিভাবে আমাদের বডিতে, মানুষের বডিতে গ্লুকোজ কিভাবে স্টোর হয়? মানুষ তো লিভারে গ্লুকোজ কিভাবে স্টোর আছে? গ্লাইকোজেন। মানুষের বডি, অ্যানিমালস মানুষের বডিতে গ্লাইকোজেন হিসেবে স্টোর হয়। প্লান্টে কিভাবে স্টোর হয়? স্টার্চ। ঠিক আছে। হিজ লেটেস্ট স্টাডি শোড দ্যাট গ্রিন সাবস্ট্যান্স ইন প্লান্ট, যেটাকে আমরা ক্লোরোফিল বলি এখন, ও বলছে যে গ্রিন সাবস্ট্যান্স যে প্লান্টে থাকে ইজ লোকেটেড ইন স্পেশাল বডিজ উইদিন দ্য প্লান্ট সেল, যেটাকে ক্লোরোপ্লাস্ট বলে। মানে জুলিয়াস বন সাক কি বলছিল, যে পরে ওর এক্সপেরিমেন্ট করে দিয়েছিল যে প্লান্টের যে গ্রিন পার্টগুলো আছে, ওগুলো যে প্লান্টে মানে গ্রিন পার্ট যেগুলো আছে প্লান্টে, ওগুলো হচ্ছে তোর স্পেশালাইজ স্ট্রাকচারসের মধ্যে থাকে। সেই গ্রিন পার্টটা কি ক্লোরোফিল, এটা কার মধ্যে থাকে? ক্লোরোপ্লাস্ট। সেটা আমরা এখন জানি, তখনও জানতো না। হি ফাউন্ড দ্যাট দ্য গ্রিন পার্টস অফ দ্য প্লান্ট ইজ ওয়্যার গ্লুকোজ ইজ মেড। ও পেয়েছিল কি, জুলিয়াস বন স্যাক, গ্রিন পার্টস যেটাই আছে, মানে প্লান্টের যে গ্রিন পার্টটা আছে ওখানেই গ্লুকোজ তৈরি হয়। ঠিক আছে, মেড, অ্যান্ড দ্য গ্লুকোজ ইজ ইউজুয়ালি স্টোরড অ্যাজ স্টার্চ। তো এটাই বেসিক্যালি আরেকটা জিনিস পেয়েছিল। তো জুলিয়াস বন স্যাক এই দুটো জিনিস কিন্তু পেয়েছিল। ও বলেছিল যে যখন প্লান্ট গ্রো করে, মানে দিয়ে দিতে পারে দুটো স্টেটমেন্ট দিতে পারে, স্টেটমেন্ট 1 2, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 1 2 2 ফলস, ওই স্টেটমেন্ট ওয়াইজ কোয়েশ্চেন দিতে পারে। সেখানে প্রথমও কি পেয়েছিল, যখন প্লান্ট গ্রো করে তখন গ্লুকোজ তৈরি হয়, সেটা স্টার্চ হিসেবে স্টোর হয়। আর গ্লুকোজ কোথা থেকে তৈরি হয়? সেকেন্ড পার্ট, গ্রিন পার্ট যেটা আছে সেখানেই গ্লুকোজ তৈরি হয়। ঠিক আছে। আর আরেকটা জিনিসও পেয়েছিল, এর স্টাডি দেখিয়েছিল যে এই গ্রিন পার্টস অফ দ্য প্লান্ট স্পেশালাইজ স্ট্রাকচারের মধ্যে স্টোর থাকে। মানে কি, যদিও দিতে পারে যে ক্লোরোফিল, হি ফাউন্ড দ্যাট ক্লোরোফিল ইজ স্টোরড ইন ক্লোরোপ্লাস্ট। এটা খুব ডাইসি কোয়েশ্চেন হয়ে যেতে পারে, বিকজ জুলিয়াস বন স্যাক অ্যাকচুয়ালি পেয়েছিল ঠিকই ক্লোরোফিল ক্লোরোপ্লাস্টের মধ্যে স্টোর থাকে, বাট ও তো জানতো না ওটাকে ক্লোরোফিল বলে। তো এবার কোন পাস, এরকম একটা কোয়েশ্চেন দিলে খুবই টাফ হয়ে যায়, বিকজ স্টেটমেন্টটা সত্যি, বাট জুলিয়াস বন স্যাকের পার্সপেক্টিভ দিয়ে সেটা সত্যি কিনা সেটাই ডাউট। অনেক সময় মানে কোয়েশ্চেনে আর্গুমেন্ট এটাও আসতে পারে যে জুলিয়াস বন স্যাক তো জানতো না ক্লোরোফিল বলে, তাহলে কি করে আমরা বলছি জুলিয়াস বন স্যাক বলেছিল যে ক্লোরোফিল ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে? কিন্তু ওটা কোয়েশ্চেনটা আসলে ট্রুই মারবি, বিকজ পরে যদি কোয়েশ্চেন আসে তাহলে একটা ডাউট হতে পারে, কিন্তু অ্যাপারেন্টলি ট্রুই মারবি। ঠিক আছে, এই পার্টটা হয়ে গেল, জুলিয়াস বন স্যাক হয়ে গেল। কিন্তু এবার কালারটা চেঞ্জ করি। এবার আমরা আসবো কাকে? টি.ডব্লিউ. ইঙ্গেলম্যান। টি.ডব্লিউ. ইঙ্গেলম্যানের কাছে আসবে। এঞ্জেলম্যানও বলতে পারিস, ই লিখেছে, এও হতে পারে। ও কি করেছিল, এটা প্রিজম নিয়েছিল। জানিস তো প্রিজমে রিফ্র্যাকশন হয়, ডিফারেন্ট কালার্স অফ লাইট বেন্ড অ্যাট ডিফারেন্ট অ্যাঙ্গেলস। তাই জানিস প্রিজম দিয়ে পাস করে রেইনবো ফর্মেশন, ভিপগর ফর্মেশন হয়, জানিস তো? এটা ফিজিক্সে পড়েছিস লাইটে। ও কি করেছিল, এটা প্রিজম নিয়েছিল। ঠিক আছে, ওইটা আরো ও করেছিল প্রিজম নিয়েছিল, সেখানে ও লাইটকে স্প্লিট করেছিল। ঠিক আছে, into spectral components and then illuminated on a green alga cladophora, মানে গ্রিন অ্যালগা, ক্ল্যাডোফোরাটা হচ্ছে গ্রিন অ্যালগা, প্লেসড ইন আ সাসপেনশন অফ এরোবিক ব্যাকটেরিয়া। মানে কি করেছিল, ও প্রথমে নিল একটা প্রিজম, তার মধ্যে লাইট পাস করলো, লাইটের কম্পোনেন্টসগুলো ভেঙে গেল, সেই কম্পোনেন্টসগুলো কার উপর গিয়ে পড়লো? একটা গ্রিন অ্যালগা পড়েছে, অ্যালগার উপর গিয়ে পড়লো। মানে যে লাইটটা ভেঙে গেছে ভিপগরটাই গিয়ে গ্রিন অ্যালগার উপর পড়লো। ঠিক আছে, সেই গ্রিন অ্যালগাটাকে ক্ল্যাডোফোরা, সেটা কার মধ্যে রাখা আছে? সাসপেনশন অফ এরোবিক ব্যাকটেরিয়া। ঠিক আছে, সেটা এরোবিক ব্যাকটেরিয়াটা সাসপেনশনের মধ্যে রাখা আছে। ফাইন। এবার তারপরও কি দেখলো, দ্য ব্যাকটেরিয়া ওয়ার ইউজ টু ডিটেক্ট দ্য সাইট অফ O2 ইভলিউশন। ঠিক আছে, এবার তুই বলবি যে ওই ক্ল্যাডোফোরা তো গ্রিন অ্যালগি কি অক্সিজেন তৈরি করবে ফটোসিনথেসিসের সময়। তো এবার তোর এই এরোবিক ব্যাকটেরিয়া সাসপেনশনে রাখার কারণটা কি? ওই এরোবিক ব্যাকটেরিয়া কি অক্সিজেন কোথা দিয়ে বেরোচ্ছে সেটা ডিটেক্ট করবে। ঠিক আছে, এরোবিক ব্যাকটেরিয়া তো অক্সিজেন লাগে না, এরোবিক লেখা আছে, তো এরোবিক মানে কি, যে অক্সিজেন ইউজ করে, তো কোথা দিয়ে অক্সিজেন বেরোচ্ছে সেই জায়গাটা বার করার জন্যই তো এরোবিক ব্যাকটেরিয়াটা রাখা ছিল। ঠিক আছে, ব্যাকটেরিয়া ইউজ টু ডিটেক্ট দ্য সাইটস অফ O2 ইভলিউশন। এই ইগেনম্যানের এক্সপেরিমেন্টে ব্যাকটেরিয়া কি কাজ সেটা দিতে পারে, কিন্তু ব্র্যাকেট করে রাখ। হি অবজার্ভ দ্যাট, কি অবজার্ভ করেছিল, ব্যাকটেরিয়া মেনলি অ্যাকুমুলেটেড
accumulated mainly in the region of blue red light of the split spectrum, ঠিক আছে। দেখ এবার এরোবিক ব্যাকটেরিয়া কি, ওর তো অক্সিজেন লাগবে, রাইট, অক্সিজেন লাগবে, এবার অক্সিজেন লাগবে গ্রো করার জন্য, তার মানে কি ও কোন জায়গাটায় বেশি অ্যাকুমুলেট করবে, যে জায়গাটা বেশি অক্সিজেন বেরোবে, ঠিক আছে, যে জায়গাটা অক্সিজেন কম বেরোবে সেই জায়গায় অ্যাকুমুলেট করবে না। তো এই এক্সপেরিমেন্টের পর কি দেখা গেল, যে এরোবিক ব্যাকটেরিয়াগুলো যে যে জায়গায় ব্লু আর রেড লাইট পড়ছিল সেই জায়গায় অ্যাকুমুলেট করলো, ঠিক আছে। মানে কি, মানে এই ব্লু অ্যান্ড রেড লাইটটাই যখন এই ক্ল্যাডোফোরা অ্যালগির উপর পড়ছে তখন সেই অ্যালগিটা ওই জায়গা থেকেই অক্সিজেন তৈরি করছে, তাই তো, বিকজ অন্য লাইট যেগুলো অ্যালগির উপর পড়ছে সেই লাইটগুলোর মতো অক্সিজেন তৈরি করতে পারছে না। এই ব্লু গ্রিন লাইটই যখন অ্যালগির উপর পড়ছে, মানে সানলাইট তো হোয়াইট, তার মধ্যে একটা VIB আছে, GYOR আছে, BRR আছে, এই BRR কম্পোনেন্ট ব্লু আর রেড কম্পোনেন্টটাই তোর যখন প্লান্টের উপর পড়ছে তারা মেনলি অক্সিজেন তৈরি করছে। এবার মেনলি অক্সিজেন তৈরি করছে মানে কি, সেই জায়গাটা ফটোসিনথেসিস বেশি হচ্ছে, যেখানে ফটোসিনথেসিস বেশি হবে সেখানেই অক্সিজেন বেশি তৈরি হবে। আর ব্লু গ্রিন অ্যালগি মানে ব্লু গ্রিন সরি তো এরোবিক ব্যাকটেরিয়া কোন কোন জায়গায় বেশি অ্যাকুমুলেট হয়েছিল, যে যে জায়গায় ব্লু আর রেড লাইট পড়ছিল, তাই তো। তার মানে কি যে যে জায়গায় ব্লু আর রেড লাইট পড়ছিল সেই জায়গায় ফটোসিনথেসিস বেশি হচ্ছিল, বিকজ ফটোসিনথেসিস বেশি হলেই অক্সিজেন বেশি তৈরি হবে, অক্সিজেন বেশি তৈরি হলেই তোর অ্যারোবিক ব্যাকটেরিয়া ওখানে অ্যাকুমুলেট করবে, তাই তো, করছিল। তার মানে কি বুঝলো, যে এই ব্লু আর রেড লাইটটাই যখন অ্যালগির উপর পড়ছে সেই জায়গায় ম্যাক্সিমাম ফটোসিনথেসিস করাচ্ছে। মানে কি সানলাইটের সব কম্পোনেন্টসের মধ্যে ম্যাক্সিমাম ফটোসিনথেসিস কে করাচ্ছে, ব্লু আর রেড, ঠিক আছে। A first action spectrum of photosynthesis was thus established. তো TW এঞ্জেলম্যান যেটা প্রথম কি করেছিল, ফার্স্ট অ্যাকশন স্পেকট্রাম অফ ফটোসিনথেসিস কি মানে ফটোসিনথেসিসের প্রথম অ্যাকশন স্পেকট্রামকে অ্যাচিভ করেছিল, মানে বার করেছিল সে কথা। It resembles roughly the absorption spectra of chlorophyll A and B. এবার অ্যাবজর্পশন স্পেকট্রাম মানে মনে আছে যেখানে যে ফ্রিকোয়েন্সিতে লাইট ম্যাক্সিমাম অ্যাবজর্ব করে, এটা পরে গিয়ে জানা গেছে যে ক্লোরোফিল A আর B এর যে অ্যাবজর্পশন স্পেকট্রা আছে মানে ক্লোরোফিল A আর B যে ওয়েভলেন্থ অফ লাইটকে ম্যাক্সিমাম অ্যাবজর্ব করে, ঠিক আছে, বুঝতে পারছিস কি বলছি, ক্লোরোফিল A আর B যে ওয়েভলেন্থ অফ লাইটকে ম্যাক্সিমাম অ্যাবজর্ব করে সেই জায়গাটায় ম্যাক্সিমাম ফটোসিনথেসিস হচ্ছে। মানে কি ব্লু আর রেডটা যে ওয়েভলেন্থ যেটা আছে সেই ওয়েভলেন্থই ক্লোরোফিল A আর B রেসপেক্টিভলি তোর অ্যাবজর্পশন স্পেকট্রা অফ ব্লু ক্লোরোফিল A and B, মানে ওই ওয়েভলেন্থে ক্লোরোফিল A and B ম্যাক্সিমাম অ্যাবজর্ব করে, ঠিক আছে, বুঝতে পেরেছিস। বাকিটা এবার কালার চেঞ্জ এই পার্টটা এঞ্জেলম্যানটা ক্লিয়ার হয়েছে। By the middle of the 19th century, the key features of a plant photosynthesis were well known, ঠিক আছে, namely that plants could use light energy to make carbohydrates, ও লাইট এনার্জি ইউজ করে কার্বোহাইড্রেট তৈরি করতে পারে প্লান্ট, ফ্রম CO2 and ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড ওয়াটার থেকে ও লাইট এনার্জি ইউজ করে কার্বোহাইড্রেট তৈরি করতে পারে। এটা মিডল অফ 19th century অব্দি জানা হয়ে গেছিল। The empirical equation representing the total process of photosynthesis for oxygen evolving organism was thus understood as the middle of 19th century অবধি বুঝে যাওয়া হয়েছিল যে মানে কি ফিচার্স অফ প্লান্ট ফটোসিনথেসিস বোঝা যাওয়া হয়েছিল, যে প্লান্টস লাইট এনার্জি ইউজ করে কার্বোহাইড্রেটস বানায় ফ্রম ওয়াটার অ্যান্ড CO2, মানে মিডল অফ 19th century অবধি বোঝা গেছিল যে প্লান্টস তো লাইট এনার্জি ইউজ করে কার্বোহাইড্রেটস বানায় from CO2 and water, H2O plus CO2। তার মানে কি, তাহলে ফটোসিনথেসিসের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, কি কি ইউজ করে বললাম, CO2 প্লাস H2O, কিসের মাধ্যমে বানায়, লাইট, কি তৈরি করে, কার্বোহাইড্রেট আর অক্সিজেন রিলিজ করে, আমরা জানি কার্বোহাইড্রেট এটা ফর্মুলা মানে CnH2nOn, মানে 6 বসে C6H12O6 হয়ে যাবে, তারপর 12 বসে C12H20 ওরকম হয়ে যাবে, ঠিক আছে। Why? CH2O represented carbohydrate, গ্লুকোজ যেটা 6 কার্বন সুগার, ঠিক আছে, এটা হয়ে গেল, ইকুয়েশনটা দাঁড়িয়ে গেল। A milestone contribution to the understanding of photosynthesis was made by microbiologist Cornelius van Niel
in 1897 to 1995, who, based on his studies of purple and green bacteria, Cornelius Van Niel দ্বারা এই কর্নেলিয়াস ভ্যান নিল যে আছে সে হচ্ছে মাইক্রোবায়োলজিস্ট। সে কি ইউজ করেছিল, সে পার্পল অ্যান্ড গ্রিন ব্যাকটেরিয়া ইউজ করেছিল, ঠিক আছে। পার্পল অ্যান্ড গ্রিন ব্যাকটেরিয়া demonstrated that photosynthesis is essentially a light dependent reaction in which hydrogen from suitable oxidizable compound reduces carbon dioxide to carbohydrate. This can be expressed by, মানে ও গ্রিন অ্যান্ড পার্পল ব্যাকটেরিয়া নিয়ে কি বলেছিল যে ফটোসিনথেসিস তো মেনলি একটা লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশনই, ঠিক আছে, মানে সানলাইট ডিপেন্ডেন্ট রিয়াকশনই, যেখানে হাইড্রোজেন একটা ফ্রম আ সুইটেবল অক্সিডাইজেবল কম্পাউন্ড, ঠিক আছে, রিডিউসেস কার্বন ডাইঅক্সাইড টু কার্বোহাইড্রেট। মানে কি এটা কথাটার অর্থ কি, মানে এটা অক্সিডাইজেবল কম্পাউন্ড মানে যে কম্পাউন্ড হাইড্রোজেন দিতে পারে, ঠিক আছে। মানে বলছে যে ফটোসিনথেসিসে একটা কম্পাউন্ড যার হাইড্রোজেন দেওয়ার ক্ষমতা আছে, তা সে হাইড্রোজেন দিয়ে কার্বন ডাইঅক্সাইডকে কার্বোহাইড্রেটসে রিডিউস করছে। মানে কি কার্বন ডাইঅক্সাইডের সাথে তোর হাইড্রোজেনটাকে অ্যাড করে দিচ্ছে। কোনো কম্পাউন্ড যদি হাইড্রোজেন পায় তাকে আমরা কি বলি, রিডিউস হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যে হাইড্রোজেনটা দেয় সে কি, সে অক্সিডাইজ হয়ে যাচ্ছে, তাই তো। তো সেখান থেকেই তোর এই রিয়াকশনটা আসলো যে 2H2A, এটা হচ্ছে একটা কম্পাউন্ড, প্লাস CO2 ইকুয়াল টু লাইট দিলে কি হবে 2A প্লাস CH2O প্লাস H2O, ঠিক আছে। এবার 2H2A এখানে ও বসিয়ে দিই যদি আমরা, তাহলে এখানে 2O মানে O2 তৈরি হবে, CH2O ব্র্যাকেট হবে, এটা ব্র্যাকেট বেসিক্যালি CH2টা এরকম তৈরি হবে, ঠিক আছে, প্লাস H2O তৈরি হবে। এবার তোর বক্তব্য যে আমরা তো শুধু জানি যে ওয়াটার থেকেই তৈরি হয়, তাহলে আমরা আবার এ লেখার মানে কি, এ কথাটা মানে এর জায়গায় অন্য কোনো কম্পাউন্ডে আমরা রিপ্লেস করতে পারি। তোর তো বলতে পারি যে আমরা তো জানি ওয়াটার থেকে হয়, তাহলে আমরা এ লিখবো কেন, বিকজ তোর কোনো ক্ষেত্রে ওয়াটারের বদলে হাইড্রোজেন সালফাইড অনেক প্লান্টস গ্রো করে, যেখানে ধর ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, যেখানে তোর সালফ্রিক অ্যাসিড হাই না, সেই সব জায়গায় যে প্লান্ট গ্রো করে তারা ওয়াটার নাও রিডিউস করতে পারে, তারা ওয়াটারের বদলে H2S রিডিউস করতে পারে। তাই তুই এখানে এর বদলে এস করে দে, বুঝেছিস তো। তো হাইড্রোজেন সালফাইড রিডিউস হবে, যেটা পরে লেখা আছে। ইন গ্রিন প্লান্টস H2O is the hydrogen donor and is oxidized to O2, ঠিক আছে। Some organisms do not release O2 during photosynthesis. When H2S is used instead of is used as a hydrogen donor for purple and green sulfur bacteria, ঠিক আছে। Green sulfur bacteria, the oxidation product is sulfur or sulfate depending on the oxygen organism, not O2. ও এই যে কর্নেলিয়াস ভ্যান নিল, ও তো পার্পল অ্যান্ড গ্রিন ব্যাকটেরিয়া ইউজ করেছিল। পার্পল অ্যান্ড গ্রিন ব্যাকটেরিয়া, ওদেরকে পার্পল অ্যান্ড গ্রিন সালফার ব্যাকটেরিয়া বলে। কেন কি ওরা H2O ইউজ করে না রিডিউস করার জন্য, ওরা H2S ইউজ করে, ঠিক আছে। এই পার্পল অ্যান্ড গ্রিন ব্যাকটেরিয়া কিন্তু ফটোসিনথেসিস করতে পারে, ঠিক আছে। ব্যাকটেরিয়া মানে যে করতে পারবে না তা না, পড়েছিস মনে আছে, ব্যাকটেরিয়া অটোট্রফসও হয়। এই পার্পল অ্যান্ড গ্রিন সালফার ব্যাকটেরিয়া ওরা ওয়াটারকে রিডিউস করে না, অক্সিডাইজ করে না, ওরা হাইড্রোজেন সালফাইডকে অক্সিডাইজ করে, ঠিক আছে। H2টা ও H2S থেকে নেয়। এবার এস তাই জন্য প্রোডাক্টটা আইদার সালফাইড হবে, সালফার হবে এস, বা সালফেট হবে ডিপেন্ডিং অন দ্য অর্গানিজম, ঠিক আছে। হেন্স হি ইনফার্ড, তাই জন্য গ্রিন অ্যান্ড পার্পল ব্যাকটেরিয়া ইউজ করেছিল, না হয়তো সব গ্রিন প্লান্টস তো O2H2O ইউজ করতো না। এই গ্রিন অ্যান্ড পার্পল ব্যাকটেরিয়াটা, পার্পল অ্যান্ড গ্রিন ব্যাকটেরিয়াটা, সালফার ব্যাকটেরিয়া যেটাকে বলে, সেই একমাত্র H2S ইউজ করছিল। এরপরে কি জানা গেল, হেন্স হি ইনফার্ড দ্যাট O2 evolved by the green plant transfer H2O and not from carbon dioxide. অনেকে বলতেই পারে যে এই যে কার্বন ডাইঅক্সাইডের মধ্যেও তো O2 আছে, তো এই যে O2 যা রিলিজ হচ্ছে সেটা তোর H2O থেকে কেন, কার্বন ডাইঅক্সাইড থেকেও তো আসতে পারে। কিন্তু কার এক্সপেরিমেন্ট সেটাকে প্রুভ করে দিল, কর্নেলিয়াস ভন নিল এর এক্সপেরিমেন্টে প্রুভ হয়ে গেল যে এই O2 যেটা বেরোচ্ছে সেটা ওয়াটার থেকে আসছে, নট তোর কার্বন ডাইঅক্সাইড। যদি কার্বন ডাইঅক্সাইড থেকে আসতো তাহলে পার্পল অ্যান্ড তোর ব্লু ব্যাকটেরিয়াতেও, পার্পল অ্যান্ড গ্রিন ব্যাকটেরিয়াতেও তোর যে গ্যাসটা বেরোতো, মানে যে এন্ড প্রোডাক্টটা হতো সেটা অক্সিজেন হতো, কিন্তু ওরা অক্সিজেন রিলিজ করে না, ওরা সালফার আর সালফেট রিলিজ করে ডিপেন্ড করে, ঠিক আছে। তার মানে কি ওদের, তার মানে নিশ্চয়ই কার্বন ডাইঅক্সাইড থেকে আসে না,
কার্বন ডাইঅক্সাইড থেকে এসেছিলো, ওরাও অক্সিজেন রিলিজ করতো, তাহলে আসে কোথা থেকে, আসে হচ্ছে হাইড্রোজেন সালফাইড থেকে, ঠিক আছে। Hence, instead the O2 evolved by the green plant comes from water, not from carbon dioxide. This was later proved by using radioisotope technique. তাহলে কর্নেলিয়াস ভন নীলের যে এক্সপেরিমেন্ট, যে অক্সিজেন আসে তোর ওয়াটার থেকে, মানে গ্রিন প্লান্টসে অক্সিজেন আসে ওয়াটার থেকে, কার্বন ডাইঅক্সাইড না, ওটা পরে কে প্রুভ করেছিল, মানে কিভাবে প্রুভ হয়েছিল, রেডিও আইসোটোপ আছে, সেই রেডিও আইসোটোপ ইউজ করে পরে প্রুভ হয়ে গেছিলো, ঠিক আছে, ওটা প্রুভ হয়ে গেছিলো। The correct equation that will represent the overall process of photosynthesis is therefore 6CO2 plus 12H2O, light আসছে C6H12O6 যেটা হচ্ছে গ্লুকোজ, প্লাস 6H2O plus 6O2, ঠিক আছে, where 6H2O represents glucose. The O2 released from water, this was proved using the radioisotope technique, ঠিক আছে, বুঝলি, এই যে এখানে নিচে লেখা আছে this was proved using radioisotope technique, ঠিক আছে। দেখ এই যে রিয়াকশনটা আছে দেখছিস তো C6CO2 plus 12H2O, এটা কিন্তু সিঙ্গেল রিয়াকশন না, এক স্টেপে হচ্ছে না, এটা মাল্টি স্টেপ, মানে মানে পুরো বারবার বারবার ভেঙে 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 তৈরি হচ্ছে, ঠিক আছে। এখানে ছখানা হাইড্রোজেন ভাঙছে অ্যাকচুয়ালি ছখানা ওয়াটার মলিকিউল ভাঙছে, আর ছখানা ওয়াটার মলিকিউল ভাঙছে না, কিন্তু সেই রিয়াকশনটা অনেক বড় আছে, তোদের লাগবে না এটা, তো এটা সিলেবাসে নেই আর লাগবেও না, তোরা যখন বটনি পড়বি বা জুওলজিও পড়বি ফিউচারে গিয়ে তখন জানতে পারবি, জুওলজিতে লাগবে না, বটনিতে মেনলি লাগবে, তো ফিউচারে গিয়ে, এখন লাগবে না তো। বাট এটা জেনে রাখ যে একটা কোয়েশ্চেন আসতে পারে এই রিয়াকশনটা দিয়ে, দিস ইজ আ সিঙ্গেল স্টেপ রিয়াকশন, এটা কিন্তু ফলস। দেখ এই লাইনটা লেখা আছে, note that this is not a single step reaction but a description of a multi step process called photosynthesis, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পেরেছিস, এটা মাল্টি স্টেপ রিয়াকশন ইউজ হয়। এই পার্টটা একবার পর, তারপরে আমি পরের পার্টে আসছি, যেখানে কোথায় হয়, যেটা আগেই বলা হয়েছিল যে ফটোসিনথেসিস গ্রিন পিগমেন্ট যেটা ক্লোরোপ্লাস্টে থাকে, ও বলেছিল ভনস্যাক, বাট ওই যে আগে বললাম না বলেছিল সে, তখন ভনস্যাক জানতো না। সেই কোথায় হয় সেটা এবার পড়বো আমরা। কি হলো, খুঁজে পাসনি কোথায় বলেছিলাম? এই তো বললো না, দাঁড়া এখানে না, এই তো জুলিয়াস ভনস্যাক বললো না যে ও কোথাও একটা পাওয়া গেছিল। Located in special located in special bodies later called chloroplast within the plant cell. সেই কোথায় লোকেশন, কোথায় হয় ফটোসিনথেসিসটা, সেটা এখন পড়বো। এর আগে অবধি তোর যদি কোনো ডাউট থাকে এক্সপেরিয়েন্সগুলো একবার দেখে নে, 1 মিনিট দিচ্ছি, একবার একটু ভালো করে সরল হয়ে যায়, তারপরে আমরা এই কোথায় শুরু হয় সেটা স্টার্ট করবো। 1 মিনিট দেখে নে।
ঠিক আছে হচ্ছে দেখেছিস। এবার হচ্ছে where does photosynthesis takes place, এই photosynthesis জিনিসটা হয় এটা কোথায় হয়? আমরা জানি ক্লোরোপ্লাস্টে হয়, বাট এবার পুরো ওটা আমরা ভালোভাবে দেখি। হুম, ঠিক আছে। Photosynthesis does take place in the green leaves of the plant but also so in other green parts of the plant, ঠিক আছে। আদার গ্রিন প্লান্টস মানে অনেক ক্ষেত্রে স্টেমসেও গ্রিন প্লান্ট হয়, ঠিক আছে, অনেক প্লান্টের স্টেমস ব্রাঞ্চেস সেগুলোও গ্রিন হয়, ঠিক আছে। শুধু গ্রিন লিভসে নাও আদার গ্রিন পার্টসেও হয়, ঠিক আছে। এবার গ্রিন লিভসের মধ্যে কী আছে? ক্লোরোপ্লাস্ট, মানে গ্রিন পার্ট মানে গ্রিন পার্টে ক্লোরোপ্লাস্ট আছে, ঠিক আছে। ক্লোরোপ্লাস্টের মধ্যে ফটোসিনথেসিস হয়, গ্রিন লিফের মধ্যে ম্যাক্সিমাম তোর ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। You would recollect from previous unit that the mesophyll cells in the leaves have huge number of chloroplast. মনে আছে তোর লিভস এর যে mesophyll cells আছে তাদের মধ্যে হিউজ নাম্বার অফ ক্লোরোপ্লাস্ট আছে। Usually the chloroplasts align themselves along the walls of the mesophyll cells. মানে ক্লোরোপ্লাস্ট মানে mesophyll cells এর যে ওয়ালস আছে তা বিকজ দ্য ক্লোরোপ্লাস্টে তোর লাইট চাই, লাইট কোথায় পাবে? বাউন্ডারিতে, অবভিয়াসলি ওয়ালসের দিকে পাবে না, তো ভেতরে তো যত ভেতরে ঢুকে তো লাইটটা কমে যাবে, অবস্ট্রাকশন পাবে, তো ম্যাক্সিমাম লাইট পাওয়ার জন্য ক্লোরোপ্লাস্টকে কোথায় রাখতে হবে? মার্জিনস, বর্ডার্স, walls of the mesophyll cells such that they get optimum quantity of incident light, ঠিক আছে। When do you think the chloroplast will be aligned with the flat surface parallel to the walls? দেখ ওয়ালস গুলো যখন তোর ডাইরেক্ট লাইট পাবে তখন প্যারালালি হয়ে যাবে, দেখ বুঝতে পারবি, যখন এক্সেসিভ লাইট থাকবে তখন ক্লোরোপ্লাস্ট ভার্টিক্যালি অ্যালাইন হয়ে যাবে, আর যখন কম লাইট থাকবে তখন প্যারালাল টু দ্য ওয়ালস হয়ে যাবে। বিকজ দেখ যখন এক্সেসিভ লাইট আছে তখন যদি প্যারালাল টু দ্য ওয়ালস হয়ে যায়, মনে আছে ফটো অক্সিডেশন পড়েছিলাম, যদি তাহলে তো ক্লোরোপ্লাস্ট অক্সিডাইজ হয়ে যাবে না, আর যখন কম লাইট আছে তখন প্যারালাল হয়ে যাবে, অপটিমাম কোয়ালিটি অফ লাইট পেতে পারি, ঠিক আছে। এটা মনে আছে যে বেশি লাইট যখন পাবে তখন লাইটের মানে ভার্টিক্যালি এরকম মানে বা এরকম হয়ে যাবে, যাই পুরো ম্যাক্সিমাম লাইটটা না পড়তে পারে, আর যখন কম লাইট আসবে তখন এরকম হরিজেন্টালি হয়ে যাবে, ওয়ালের প্যারালাল বা ওয়ালের পারপেন্ডিকুলার, ঠিক আছে। align themselves along the walls of the mesophyll cells. You have studied the structure of chloroplast in chapter 8, ঠিক আছে। Within the chloroplast there is a membranous system consisting of grana, the stromal lamellae and the matrix stroma, ঠিক আছে। কনসিস্টিং অফ কি আছে? ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা মেমব্রেনাস সিস্টেম আছে, মেমব্রেনাস সিস্টেমে কি? মেমব্রেনাস সিস্টেম কনসিস্ট অফ গ্রানা, দ্য স্টোমা ল্যামেলি অ্যান্ড দ্য ম্যাট্রিক্স স্টোমা, ঠিক আছে। গ্রানা আছে, স্টোমা ল্যামেলি আছে, আর ম্যাট্রিক্স স্টোমা আছে। দেখ গ্রানা কোনগুলো? গ্রানা হচ্ছে এই থাইলাকয়েড দিয়ে তৈরি করা এই জিনিসটা, দেখতে পাচ্ছিস তো গ্রানাটা। স্টোমাল ল্যামেলি কোনটা? এটা মানে মাঝখানে পার্টটা, এই যে মাঝখানে ব্রিজ মতো, আর তোর ম্যাট্রিক্স স্টোমা মানে পুরো ম্যাট্রিক্সটা যেটা আছে এই যে স্টোমা, ঠিক আছে। এই গ্র্যানাগুলোমি একে অপর উপর থাইলাকয়েডগুলো দিয়ে তৈরি, ঠিক আছে। মানে তুই যদি গ্র্যানাটা কি, তুই যদি অনেকগুলো কয়েন্স একে অপরের উপর স্ট্যাক করাস, এই একটা কয়েন, দুটো কয়েন, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, এরকম একটা কয়েনের টাওয়ার ছোটবেলায় খেলেছিস, ওই পুরো টাওয়ার, কয়েনের টাওয়ারটা হচ্ছে গ্র্যানা, আর প্রত্যেকটা কয়েন হচ্ছে থাইলাকয়েড, ঠিক আছে। there is a clear division of labor among the chloroplast. ক্লোরোপ্লাস্টের মধ্যে সবাই সব কাজ করছে না, ওদের একটা ক্লিয়ার ডিভিশন অফ লেবার আছে, ঠিক আছে। ক্লিয়ার ডিভিশন অফ লেবার আছে মানে যে যার কাজটা সেই করছে, অন্যের কাজে মাথা ঘামাচ্ছে না, নাক গলাচ্ছেও না, মানে যে যার যে কাজ সে সেই কাজটাই করছে, ঠিক আছে, অন্যের কাজে নাক গলাচ্ছে না, ঠিক আছে। The membrane system is responsible for trapping light energy and also for synthesizing ATP and NADPH, ঠিক আছে। এই মেমব্রেন সিস্টেম, এটা তো একটা মেমব্রেন সিস্টেম না, এই মেমব্রেন সিস্টেমের জন্য এই মেমব্রেন সিস্টেম কিসের জন্য দায়ী? এই মেমব্রেন সিস্টেমটা দায়ী হচ্ছে এনার্জি, লাইট এনার্জিকে, এই মেমব্রেন এনার্জিটা দায়ী হচ্ছে ট্র্যাপিং দ্য লাইট এনার্জি অ্যান্ড অলসো ফর সিনথেসিস অফ এটিপি অ্যান্ড এনএডিপিএইচ, ঠিক আছে। এই মেমব্রেন সিস্টেমের জন্য আমরা লাইট এনার্জিকে ট্র্যাপ করছি, আর এটিপি আর এনএডিপিএইচকেও আমরা সিনথেসিস করছি, সিনথেসিস অফ এটিপি অ্যান্ড এনএডিপিএইচ। ইন স্টোমা এনজাইমেটিক রিয়াকশন সিনথেসাইজ সুগার, ঠিক আছে। এটা তো হচ্ছে মেমব্রেনাস সিস্টেম। মেমব্রেনাস সিস্টেম কি করছে? জোরে জোরে একবার বল।
মানে কার জন্য রেসপন্সিবল? রেসপন্সিবল ফর মানে মেমব্রেন সিস্টেমে কি লাইট এনার্জি ট্র্যাপ হচ্ছে আর এটিপি আর এনএডিপিএইচ এর সিনথেসিসটা হচ্ছে। এবার তাহলে স্টোমা ল্যামেলি যেটা মানে স্টোমা যে ম্যাট্রিক্স যেটা আছে সেই স্টোমা কি কাজে মানে তার কি কাজ? ইন স্টোমা, কালারটা চেঞ্জ করি, in stroma enzymatic reaction synthesize sugar which in turn form starch। দেখ এই যে মেমব্রেনাস সিস্টেমে যে লাইট এনার্জি ট্র্যাপ করে এটিপি আর এডিপিএইচ তৈরি হচ্ছে, তো সেই এটিপি আর এডিপিএইচ, এটিপি মানে কি এনার্জি, এডিপিএইচ এনার্জি স্টোরস ওগুলো, সেই এটিপির এনার্জি ইউজ করে তোর স্টোমা মানে স্টোমা ম্যাট্রিক্স এনজাইমের সাহায্যে তোর সুগার মানে গ্লুকোজ বা স্টার্চ বানাচ্ছে, ঠিক আছে। সেই এটিপি যেটা তৈরি হলো সেই এনার্জিটাকে এটিপিটাকে খরচা করলো, এটিপিটাকে এডিপি প্লাস পিআইতে কনভার্ট করে সেই এনার্জিটা নিয়ে ও গ্লুকোজ বা স্টার্চ বানাচ্ছে, ঠিক আছে। এইটাকে প্রথমটাকে কি বলে? মেমব্রেনাস রিয়াকশনটাকে, মেমব্রেনাস সিস্টেমের রিয়াকশনগুলোকে কি বলে? সেগুলো লাইটের উপর ডিপেন্ডেন্ট বলে সেগুলো লাইট রিয়াকশন বলে বা ফটোকেমিক্যাল রিয়াকশন। আর এই যে স্টোমার ম্যাট্রিক্স যেটা আছে মানে স্টোমা মানে এনজাইমেটিক যে রিয়াকশনগুলো হচ্ছে সেগুলো তো আর লাইটের উপর ডাইরেক্টলি ডিপেন্ড করে না, না সেগুলো সেগুলো কার উপর ডিপেন্ড করে? লাইট রিয়াকশনের যে প্রোডাক্টস তার উপর ডিপেন্ড করে, মানে এটিপি আর এনএডিপিএইচ উপর ডিপেন্ড করে। যতক্ষণ এটিপি আর এনএডিপিএইচ আছে ততক্ষণ ওই এনজাইমেটিক রিয়াকশন বা ডার্ক রিয়াকশন, যেটাকে এনজাইমেটিক রিয়াকশন বা যেটাকে এখন ডার্ক রিয়াকশনও বলা হয়, সেটা চলবে, ঠিক আছে। তো তাই যেহেতু ওটা লাইটের উপর ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট না, তাই জন্য ওটাকে ডার্ক রিয়াকশন বলা হয়। ডার্ক রিয়াকশন এই মানে এই না যে ওটা লাইটে হবে না, যখন লাইট আসে তখনও রিয়াকশনটা হবে, আর যখন লাইট চলে যাবে তখন লাইট রিয়াকশন বন্ধ হয়ে যাবে। লাইট রিয়াকশন হচ্ছে ডাইরেক্ট ডিপেন্ডেন্ট অন লাইট, মানে যতক্ষণ সূর্যের আলো আসে ততক্ষণ লাইট রিয়াকশন চলবে, আর যেই সূর্যের আলো চলে যাবে লাইট রিয়াকশন বন্ধ হয়ে যাবে। আর ডার্ক রিয়াকশন হচ্ছে, ডার্ক রিয়াকশন মানে এই না যে লাইট চলে গেলেই রিয়াকশনটা হবে, তা না। ডার্ক রিয়াকশন হচ্ছে হচ্ছে তো সূর্যের আলো থাকলেও হবে আর সূর্যের আলো চলে যাওয়ার পরও কিছুক্ষণ হবে। কেন? ওরা হচ্ছে এটিপি আর এনএডিপিএইচও ডিপেন্ড করে। যখন সূর্যের আলো আসে তখন লাইট রিয়াকশন হচ্ছে, তখন এটিপি আর এনএডিপিএইচ তৈরি হচ্ছে, সেই এটিপি আর এনএডিপিএইচটা ইউজ করে স্টোমাতে এনজাইমেটিক রিয়াকশনের থ্রু দিয়ে সুগার তৈরি হচ্ছে। তার মানে কি? ওটা সকালবেলাতেও হচ্ছে যখন লাইট আছে, এবার যখন লাইট চলে গেছে তখন এটিপি আর এনএডিপিএইচ আর তৈরি হচ্ছে না, লাইট রিয়াকশন বন্ধ হয়ে গেছে, কিন্তু অলরেডি তো এতক্ষণে অনেকগুলো এটিপি আর এনএডিপিএইচ তৈরি হয়ে আছে, সেগুলো তো আছে। এবার তার মানে কি? ডার্ক রিয়াকশন তো লাইটের ডাইরেক্টলি দরকার নেই, ডার্ক রিয়াকশনে কার দরকার? মানে ডার্ক রিয়াকশন কার দরকার আছে? এটিপি আর এনএডিপিএইচ এ। তো যেহেতু লাইট রিয়াকশনে অলরেডি অনেক এটিপি আর এনএডিপিএইচ অলরেডি তৈরি হয়ে বসেছিল, সেই যেগুলো বেঁচে আছে সেই এটিপি আর এনএডিপিএইচগুলো ইউজ করে ডার্ক রিয়াকশন তখনও কন্টিনিউ হলো, নিয়ে সুগার তৈরি করলো, তাই তো। মানে কি? লাইট রিয়াকশন, লাইট চলে যাওয়ার পর লাইট রিয়াকশন বন্ধ হয়ে গেলেও ডার্ক রিয়াকশন চলছে, ঠিক আছে, চলছে তখনও। কেন? বিকজ লাইট রিয়াকশন অলরেডি এক্সেস অ্যামাউন্ট অফ এটিপি আর এনএডিপিএইচ তৈরি হয়ে গেছিলো। যতক্ষণ ওই এটিপি আর এনএডিপিএইচ শেষ হয়ে যাচ্ছে না, লাইট চলে গেলেও ডার্ক রিয়াকশন ততক্ষণ হয়ে যাচ্ছে, বিকজ ডার্ক রিয়াকশন ওই এটিপি আর এনএডিপিএইচগুলোকে শুধু ইউজ করছে, তাই ওটাকে ডার্ক বলে, বিকজ ওটা লাইটের উপর ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট না। লাইট চলে গেলে ওরা কিছুক্ষণ হতে পারে, আর যখন ওই এটিপি আর এনএডিপিএইচ শেষ হয়ে যাবে তখন আর হবে না। মানে এই ডার্ক রিয়াকশনগুলো যেটাকে বা কার্বন রিয়াকশন বলে, সেগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট অন দ্য প্রোডাক্টস অফ লাইট রিয়াকশন। লিখে রাখ, ডার্ক রিয়াকশন ডিপেন্ড অন দ্য প্রোডাক্টস অফ লাইট রিয়াকশন, যেটা হচ্ছে এটিপি আর এনএডিপিএইচ। লিখেছিস? কিন্তু কোনোদিন এটা ভাববি না যে ডার্ক রিয়াকশন শুধু ডার্কে হয়, ডার্ক রিয়াকশন লাইটেও হয়, লাইট চলে যায় কিছুক্ষণ পরও হয়। এবার আসছে কোথায় হলো বুঝে গেছিস, ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটা বুঝে গেছিস, লেবার ডিভিশনটা বুঝে গেছিস, কিভাবে লেবারটা ডিভাইড হয় ক্লোরোপ্লাস্টের মধ্যে। এবার কোথায় আসছি? এবার কতগুলো পিগমেন্টস ইউজ হচ্ছে তোর ফটোসিনথেসিসে। ফটোসিনথেসিসে এই যে আমি মনে আছে ওই এক্সপেরিমেন্টটা কিছুক্ষণ আগে বললাম, কি করেছিল বলতো? যে পার্পেল আর না মানে যে ওই স্পেকট্রামের মধ্যে দিয়ে ভেঙে কি করেছিল ওটা? যে ব্লু আর রেড স্পেকট্রামে ম্যাক্সিমাম তৈরি হচ্ছে, একটু আগে তো বললাম না,
সায়েন্টিস্টের নাম খুবই ইম্পর্টেন্ট। কে করেছিল ওটা বল, একটু আগে তো বললাম স্পেকট্রামে কে ভাঙলো। দেখ লিখেছিস, দেখ দেখে পা, আমি তো মার্ক করলাম ওই জায়গাটা, জোরে বল। হ্যাঁ জিডাব্লিউ ইঙ্গেলম্যান, জোরে বলবি। যখন যখন জোরে, ওটা কে কি ইউজ করেছিল, যে এরোবিক কি কি ইউজ, কি কি প্লান্ট ইউজ করেছিল, ব্যাকটেরিয়া ইউজ করেছিল। গ্রিন অ্যালগা নাম কি, ক্ল্যাডোফোরা। আর ব্যাকটেরিয়ার না, ব্যাকটেরিয়া কি, এরোবিক ব্যাকটেরিয়া। ঠিক আছে, ওখান থেকে ও প্রথমে কি বলেছিল, যে প্রথম ফার্স্ট স্পেকট্রাম তৈরি হয়েছিল ফটোসিনথেসিসের প্রথম স্পেকট্রাম, সেটাই আমরা পড়বো। সেটা কার সাথে ম্যাচ করে, ক্লোরোফিল এ আর বি এর সাথে ম্যাচ করে গেছিল। How many types of pigments are involved in photosynthesis? Looking at plants, have you ever wondered? Yes. We can look for an answer to this question. Have you ever wondered why and how there are so many shades of green in their leaves? Even in the same plant, we can look for an answer to this question by trying to separate the leaf pigments of a given plant through paper chromatography. এই পুরোটার মধ্যে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে এই যে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল আর ক্যারোটিনয়েড আছে, এগুলো সেপারেট কি করে করা হলো, ভায়া না, এই যে আমরা চারখানা পিগমেন্টকে সেপারেট করলাম কি করে, কোন প্রসেসে। প্লান্টের মধ্যে ক্লোরোফিল তো চার রকম, মানে ক্লোরোফিল আছে এ, ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল আছে, এগুলো আমরা সেপারেট করলাম কার কি কি প্রসেসের মাধ্যমে, এই তো মার্ক করে দিয়েছি, বল ধরো। হ্যাঁ পেপার ক্রোমাটোগ্রাফি, দেখ পেপার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে আমরা সেপারেট করলাম। এই যে পিগমেন্টগুলো আমরা পাবো কি করে, তুই স্কুলে করায়নি পেপার ক্রোমাটোগ্রাফি, সিবিএসই বোর্ডে আমাদের স্কুলে ছিল পেপার ক্রোমাটোগ্রাফি করতে হতো, দুটো কালার নিয়ে ইঙ্ক নিয়ে ডুবিয়ে রাখতে হতো, এই একটা পেন্সিলের মধ্যে ক্রোমাটোগ্রাফি পেপার যেটা ছিল সেটা ডুবিয়ে রাখতে হতো। কেমিস্ট্রি শহীদ স্যারকে জিজ্ঞেস করেই বলে দেবে পুরো প্রসেসটা। আর মনে ছিল, মানে পুরো পেপারটা ডোবাতে হতো, এটা জার মতো ছিল, তার মধ্যে নিয়ে আস্তে আস্তে অ্যাসিটনটা উপরে উঠতো, নিয়ে যার যতটা বেশি ডিফিউশন হতো সেই অনুযায়ী বোঝা যেত। একটা পার্টিকুলার কালারের মধ্যে দুটো ডিফারেন্ট কালার পাওয়া যেত ওইভাবে করে। A chromatographic separation of leaf pigment shows that the color that we see in the leaves is not due to a single pigment but due to 4 pigments. ঠিক আছে, আমরা একটা প্রত্যেকটা পাতাতে সবুজ কালার দেখি, সেটা পার্টিকুলার একটা পিগমেন্টের জন্য না, সেটা চারখানা পিগমেন্ট একসাথে মিলিয়ে সেই কালারটা তৈরি করে। কি কি সেই পিগমেন্ট, ক্লোরোফিল এ, যেটা হচ্ছে ব্রাইট আর ব্লু গ্রিন ইন দ্য ক্রোমাটোগ্রাম, ঠিক আছে, ব্রাইট আর ব্লু গ্রিন, ঠিক আছে ক্লোরোফিল এ। ক্লোরোফিল বি কি, ইয়েলো গ্রিন, এটা লিখে রাখ পরপর, পাশে লিখে একটা কোয়েশ্চেন এসেছিল কিন্তু। ক্লোরোফিল এ হচ্ছে ব্লু গ্রিন, ব্রাইট আর ব্লু গ্রিন, ক্লোরোফিল বি হচ্ছে ইয়েলো গ্রিন, জ্যান্থোফিলস হচ্ছে ইয়েলো, আর ক্যারোটিনয়েড হচ্ছে ইয়েলো টু ইয়েলো অরেঞ্জ। দেখছিস তো, ব্রাইট অ্যান্ড ব্লু গ্রিন তো ক্লোরোফিলে বুঝে যাবি, গোলাপে হচ্ছে ক্লোরোফিল বি, জ্যান্থোফিল আর ক্যারোটিনয়েডসের মধ্যে ক্লোরোফিল বি হচ্ছে ইয়েলো গ্রিন, জ্যান্থোফিলস হচ্ছে ইয়েলো, আর ক্যারোটিনয়েডস হচ্ছে ইয়েলো অরেঞ্জ। ঠিক আছে, এই দুটোর মধ্যেই গোলাপে লিখে রাখ একটু, মানে প্রত্যেকটা লেখা আছে থাকা উচিত, তো প্রত্যেকটা কি কি সেটা লিখে রাখ। ঠিক আছে, বুঝেছিস, লিখে রেখেছিস, ঠিক আছে। এবার দেখ, লেটাস নাও সি হোয়াট, হ্যাঁ এবার প্রত্যেকটা পিগমেন্টে কি রোল সেটা আমরা দেখবো। পিগমেন্টস আর মানে পিগমেন্ট আগে জিনিসটা বলছো কি, পিগমেন্টটা কি, পিগমেন্টস আর সাবস্টান্সেস দ্যাট হ্যাজ দ্য এবিলিটি টু অ্যাবজর্ব লাইট অ্যান্ড আ স্পেসিফিক ওয়েভলেন্থ।
মানে আমি একটু আগে বলছিলাম না অ্যাবজর্পশন স্পেক্ট্রা, এই পিগমেন্টের স্পেশাল অ্যাবিলিটি আছে তো লাইটকে অ্যাবজর্ব করা একটা পার্টিকুলার ওয়েভলেন্থে, ঠিক আছে, স্পেসিফিক ওয়েভলেন্থে, ঠিক আছে। এবার ওয়ার্ল্ডের মোস্ট অ্যাবান্ডেন্ট পিগমেন্ট হচ্ছে, কে বলতো কি হতে পারে ওয়ার্ল্ডের মোস্ট অ্যাবান্ডেন্ট পিগমেন্ট? এটা গেস করতে থাক, হোয়াট এভার, এটা খুবই ইজি কোয়েশ্চেনটা। মোস্ট অ্যাবান্ডেন্ট পিগমেন্ট কি ওয়ার্ল্ডে? ছাড়। Let us study the graph showing the ability of chlorophyll A pigment to absorb different wavelengths of light. ঠিক আছে, মানে প্রত্যেকটা পিগমেন্ট একটা পার্টিকুলার ওয়েভলেন্থ অফ লাইট আছে যেখানে সে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন করতে পারে, ঠিক আছে। এবার ক্লোরোফিল এরটা পড়ি 13.11 এ তে, গ্রাফ শোয়িং দ্য অ্যাবজর্পশন অফ ক্লোরোফিল এ অ্যান্ড বি অ্যান্ড দ্য ক্যারোটিনয়েডস। দেখ ক্লোরোফিল এ আছে, ক্লোরোফিল বি আছে, দেখতে পাচ্ছিস প্রথম গ্রাফটা, আর ক্যারোটিনয়েডস আছে। ক্লোরোফিল এ দেখ একটা জায়গায় ম্যাক্সিমাম উঠেছে, আর আবার পরে গিয়ে একটা জায়গায় ম্যাক্সিমাম উঠেছে, ঠিক আছে। আর ক্লোরোফিল বিও দেখ, মানে বিও দেখ একটা জায়গায় পার্টিকুলারলি উঠেছে, আবার পরে একটা ছোট এই জায়গাটা গিয়ে আবার উঠেছে, আর জান্দাফিল এই জায়গাটা। তো এটাকে ভিপগড় বল, VIVGOR, ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে ভিপগড়, মানে এখানে লেখা আছে এই যে ওয়েভলেন্থ লেখা আছে। তো প্রথম ক্লোরোফিল এটা কোন জায়গায় ম্যাক্সিমাম উঠলো? এই ওয়েভলেন্থ 400 ন্যানোমিটার কাছে। আবার উঠলো হচ্ছে এই 600 থেকে 700-র মাঝখানে, ঠিক আছে। এবার 400 মানে জানিস ভায়োলেট ওটা প্রথমে, আর 700 দিকে গেলে রেড হয়, তারপরের দিকে গেলে ইনফ্রারেড, আর 400-র আগে আসলে আলট্রা ভায়োলেট, জানিস। ক্লোরোফিল এ আর বি তো দেখলি কোন কোন জায়গায় পিকস হয়েছে, যে জায়গায় পিক হয়েছে সেই জায়গায় তো তুই বুঝতে পারছিস না যে সেই জায়গায় ম্যাক্সিমাম অ্যাবজর্পশন হচ্ছে লাইটের। দেখ এখানে অনেক কিছু লেখা আছে, একটু জটিল করে আমি এখানে বোঝাচ্ছি। দেখ ক্লোরোফিল এও একটা যে জায়গায় পিক করেছে, ক্লোরোফিল বিও একটা জায়গায় পিক করেছে, ক্লোরোফিল সিও একটা মানে ক্যারোটিনয়েডসও একটা জায়গায় পিক করেছে। এবার কি সেকেন্ড গ্রাফটা কার? সেকেন্ড গ্রাফ হচ্ছে রেট অফ ফটোসিনথেসিস, ঠিক আছে। রেট অফ ফটোসিনথেসিস আমরা মেজার কি করছি? অক্সিজেন কে কত বের করছে। আমরা তো আর মাইক্রোস্কোপ দিয়ে দেখছি না কত তাড়াতাড়ি রিয়াকশন হচ্ছে, আমরা কে কত তাড়াতাড়ি অক্সিজেন বের করছে সেই রেটটা আমরা মেজার করছি, ঠিক আছে। এবার রেট অফ ফটোসিনথেসিস দেখছিস দু জায়গায় পিক হয়েছে, ভালো করে দেখ সেকেন্ড গ্রাফটাই দেখ, এখানে একবার হয়েছে, এখানে একবার পিক করেছে, ঠিক আছে, দেখতে পেয়েছিস। এবার এই দুটোকে আমরা বুঝতে পারছিস তো। এবার এটা কার সাথে বেশি ম্যাচ খাচ্ছে বলতো? এবার এটা রেট অফ ফটোসিনথেসিস আর আমরা ক্লোরোফিল এর যে অ্যাবজর্পশন স্পেক্ট্রাটা আছে সেটাকে যদি সুপার ইম্পোজ করি, আমরা কি দেখছি? যে জায়গায় ক্লোরোফিল এর ম্যাক্সিমাম লাইট অ্যাবজর্পশন হয়েছে সেই জায়গায় রেট অফ ফটোসিনথেসিসও ম্যাক্সিমাম। এই ভায়োলেটের এই পার্টটা আর এই রেডের এই পার্টটা, ঠিক আছে। তার মানে কি কি দেখাচ্ছে যে এই দুটোকে সুপার ইম্পোজ করলে কি মানে ক্লোরোফিল এর যে জায়গায় ম্যাক্সিমাম পিক সেই জায়গায় রেসপিরেশনের রেটেরও, মানে সরি ফটোসিনথেসিসের রেটেরও ম্যাক্সিমাম, আর যেখানে এর কম ক্লোরোফিল এর অ্যাবজর্পশন পিকটা কম সেখানে এই রেট অফ ফটোসিনথেসিসও কম। তার মানে কি ফটোসিনথেসিসের সবচেয়ে প্রাইমারি মানে প্রাইমারি বা আগের দিন যেটা বলছিলাম ডমিনেন্ট পিগমেন্ট কোনটা? ক্লোরোফিল এ। হ্যাঁ ক্লোরোফিল এর সাথেই যখন ম্যাক্সিমাম মানে ক্লোরোফিল এ যখন অ্যাবজর্পশন বাড়ছে ফটোসিনথেসিস বাড়ছে, যখন অ্যাবজর্পশন কমছে ফটোসিনথেসিস কমছে, তার মানে কি প্রিডমিনেন্ট মানে তোর পিগমেন্ট কোনটা? ক্লোরোফিল এ। তাই তো, মানে তাই তো বুঝলি না। দেখ এখানে ইউ ক্যান ডিটারমাইন, now look at figure 3.1 showing the wavelength maximum photosynthesis. Can you see that the wavelength at which there is maximum absorption by chlorophyll A, that is blue and red region, also shows higher rate of photosynthesis. মানে violet এই জায়গাটা ব্লু VIB, মানে যে জায়গায় এই রেটটা ম্যাক্সিমাম সেই জায়গায় অ্যাবজর্পশন রেটটা ম্যাক্সিমাম ক্লোরোফিল এ, মানে ব্লু আর রেড রিজিয়নে সেই জায়গাটাতে ফটোসিনথেসিস ম্যাক্সিমাম। হেন্স we can conclude that chlorophyll A is the chief pigment associated with photosynthesis, ঠিক আছে। বুঝতে পেরেছিস? মানে এখান থেকে যেহেতু ম্যাক্সিমাম যেটা হচ্ছে ম্যাক্সিমাম ফটোসিনথেসিসের যে রেট অনুযায়ী রেটটা ভ্যারি করছে তোর ক্লোরোফিল এর সাথে, তাই আমরা বলতে পারি ক্লোরোফিল এ হচ্ছে চিফ, তোর কি চিফ কি? আরে চিফ কি? ক্লোরোফিল এটা কি চিফ কি? আরে এই তো লেখা আছে চিফ পিগমেন্ট।
আর ক্লোরোফিল এটা কি পিগমেন্ট, তো চিফ পিগমেন্ট অ্যাসোসিয়েটেড উইথ ফটোসিনথেসিস। কিন্তু একটা ভালো করে একটা জিনিসটা দেখ, এই যে 3 নম্বর গ্রাফটা দেখছিস, এখানে কি কমপ্লিট মানে পুরো 100% 1:1 ওভারল্যাপ হচ্ছে না তো। তার মানে শুধু ক্লোরোফিল এর উপর কিন্তু ডিপেন্ড করে না, মানে ক্লোরোফিল এর চিফ, বাট ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল সবার উপরেই কিন্তু রেট অফ ফটোসিনথেসিস ডিপেন্ড করে। তাই দেখছি এরকম একটা গ্রাফ হয়েছে, গ্র্যাজুয়াল গ্রাফ। এর পিকের সময় একটু উঠে আছে না, এখান থেকে ধপ করে পড়ে গেছে, মানে এটাও ধপ করে পড়ে যায়নি কেন, এই জায়গাটা উঠে আছে কেন, ক্লোরোফিল বিটাও তো এখানে পিক খেয়েছে, সেখানে কিন্তু ক্লোরোফিল এ পড়ে গেছে, এখানে পড়ে গেছে, কিন্তু রেট অফ ফটোসিনথেসিস এখানেও মোটামুটি হাই আছে, পড়ে নিরাময়, মানে কি সবকিছু সামেশনে হয়, বাট চিফ হচ্ছে ক্লোরোফিল এ। These graphs together show that most of the photosynthesis takes place in the blue and red. The color to change kori mamapi. Blue and red regions of the spectrum. Some photosynthesis does takes place at other wavelengths of the visible spectrum. Though chlorophyll is the major pigment responsible for trapping light, other thylakoid pigments like chlorophyll B, xanthophyll and carotenoids are called কি বলা হয়, accessory pigments. এই chlorophyll B, xanthophyll আর carotenoids কে কি বলা হয়, accessory pigments. Absorb light and transfer the energy to chlorophyll A. Indeed, they not only enable a wider range of wavelength of incoming light to be utilized for photosynthesis, but also protect chlorophyll A from photooxidation. এবার দেখ, যদি আমরা শুধু ক্লোরোফিল এর উপরে যদি তোর পুরো ফটোসিনথেসিস ডিপেন্ডেন্ট হতো, তার মানে কি সব লাইট মানে মানে যখনই ব্লু আর রেড লাইট পড়তো, ম্যাক্সিমাম ফাংশন তো ক্লোরোফিল এর হতো, তার মানে কি ক্লোরোফিল এর ফটোঅক্সিডেশন হয়ে যেত, তাই তো। মানে যদি আমি বলি যে শুধু ফটোসিনথেসিস হবে ক্লোরোফিল এর এর ওয়েভলেন্থে, তাহলে কি সব পুরো লাইট গিয়ে ক্লোরোফিল এর উপর পড়বে, ঠিক আছে তো। ফটোসিনথেসিস শুধু ক্লোরোফিল এর জন্য হবে, তার জন্য কি ফটো অক্সিডেশন হয়ে যাবে। কিন্তু যেহেতু সেটা হয় না, যেহেতু পুরো প্রসেস অফ ফটোসিনথেসিসটা ডিভাইড করা আছে, তাই জন্য কিছু কিছু লোড ক্লোরোফিল বি, জ্যান্থোফিল আর ক্যারোটিনয়েড নিয়ে নেয়, যাতে ক্লোরোফিল এর ফটো অক্সিডেশন হয় না। মানে যদি প্রশ্ন আসে এরম যে তোর ক্লোরোফিল এই শুধু, যেহেতু চিফ পিগমেন্ট, ক্লোরোফিল এই শুধু কেন হচ্ছে না, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল আর ক্যারোটিনয়েডের কাজটা কি, যদি ক্লোরোফিল এই মেজর পিগমেন্ট হয়, কাজটা হচ্ছে ক্লোরোফিল এর ফটো অক্সিডেশন হওয়াটা আটকানো। ক্লোরোফিল এই মেজর কাজ করছে, কিন্তু পুরোটাই যদি পুরো ফটোসিনথেসিসের দায়িত্ব যদি এর উপর পড়ে, তাহলে ক্লোরোফিল এ ফটো অক্সিডাইজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ফটোসিনথেসিসটা অক্সিডাইজ হয়ে গেলে নষ্ট হয়ে গেল না। তাই জন্য যাতে ফটোসিনথেসিসটা ওয়াইডার রেঞ্জের উপর হয়, আর তাছাড়া অক্সিডেশন ছাড়াও তোর তো সবসময় এমন না যে লাইট শুধু ব্লু অ্যান্ড রেড ওয়েভলেন্থেই পড়বে, অন্য ওয়েভলেন্থের লাইটও তো পড়তে পারে, মানে সানলাইটেরও তো ডিফ্রাকশন হয় অ্যাটমসফিয়ারে, জানিস তো, সকালে লাল থাকে, ডিফ্রাকশন হয়, তাহলে অন্য ওয়েভলেন্থের লাইটও পড়ছে। যদি আমি শুধু এই দুটো ওয়েভলেন্থ অফ লাইটকে ইউটিলাইজ করি, তাহলে কি ম্যাক্সিমাম সানলাইট ওয়েস্ট হয়ে যাচ্ছে, তাই তো, ওয়েস্ট হয়ে যাচ্ছে, সেটা কোনো ইউজ হচ্ছে না, অন্য ওয়েভলেন্থে ইউজ হচ্ছে না। সেই অন্য ব্রড যাতে ফটোসিনথেসিস, আর সব জায়গায় সব ওয়েভলেন্থ থাকে না, কোনো কোনো কম সানলাইট থাকতে পারে, কখনো বেশি থাকতে পারে, যাতে একটা ওয়াইডার রেঞ্জ অফ ওয়েভলেন্থ ইউজ করতে পারি, তাই জন্য ক্লোরোফিল বি, জ্যান্থোফিল আর ক্যারোটিনয়েডসকে ইউজ করা হয়। এই দুটো ফাংশন, দুটো, একটা কি ফটো অক্সিডেশন আটকানো ক্লোরোফিল এ, দ্বিতীয়টা হচ্ছে ওয়াইডার ওয়েভলেন্থ অফ লাইট এনার্জিকে ইউটিলাইজ করা, যাতে আমাদের পুরো ডিফারেন্ট ডিফারেন্ট টাইমিংসে, মানে ডিফারেন্ট ওয়েভলেন্থ অফ লাইটেও আমরা ফটোসিনথেসিস চালাতে পারি। Absorb light and transfer the energy chlorophyll. Indeed, they not only enable wider range of wavelength of incoming light to be utilized, but also protect chlorophyll A from photooxidation. ওই জন্য আমরা ওয়াইডার ওয়েভলেন্থ ইউটিলাইজও করতে পারছি, আর ক্লোরোফিল এ কে ফটো অক্সিডেশন থেকেও বাঁচাতে পারছি, ঠিক আছে। মানে ওরা করে কি, এক্সেসিভ পিগমেন্টগুলো সানলাইটটাকে যে লাইট এনার্জি করে ট্র্যাপ করলো, সেটাও ক্লোরোফিল এ কে ট্রান্সফার করে দেয়, ঠিক আছে। ওরা যে লাইট এনার্জিটা ট্র্যাপ করলো, সেটা ক্লোরোফিল এ কে ট্রান্সফার করে দেয়, ঠিক আছে। দেখ, এইখানে আছে ক্লোরোফিল এ, রিয়াকশন সেন্টারে আছে ক্লোরোফিল এ, এইসব বাকি পিগমেন্টসগুলো মাঝে সমস্ত রিয়াকশন সেন্টারে একটাই ক্লোরোফিল এ থাকে, এগুলো হচ্ছে বাকি পিগমেন্টসগুলো যেগুলো লাইট এনার্জিটা নিয়ে এখানে ট্রান্সফার করে দিচ্ছে। তুই এই অবধি পর, তারপরে লাইফ রিয়াকশনটা পড়াচ্ছি।
ভিউয়ার্সদের কোনো ডাউট থাকলেও চ্যাটে করতে পারে, আমি আনসার দিয়ে দেবো যদি কোনো ডাউট থাকে। এখানে তুইও দেখ ভালো করে। ঠিক আছে, এবার হচ্ছে লাইট রিঅ্যাকশন স্টার্ট করবো। পরে বুঝেছিস তো? কোনো ডাউট থাকলে বলিস। এবার আমরা ফার্স্ট লাইট রিঅ্যাকশনটা পড়বো। ঠিক আছে, লাইট রিঅ্যাকশনকে কি বলা হয়, লাইট রিঅ্যাকশন কখন হয়, কোন জায়গাটা হয় বলছিলাম, মেমব্রেনাস সিস্টেমে। ঠিক আছে, এটা লাইটের প্রেজেন্সেই হয়, লাইট চলে গেলে হবে না। এটা এটা ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট অন দ্য লাইট এনার্জি। ঠিক আছে, এবার লাইট রিঅ্যাকশন অফ দ্য ফটোকেমিক্যাল ফেজ ইনক্লুড কি হয়, কি আছে, ইনক্লুড লাইট অ্যাবজর্পশন। কি ইনক্লুড আছে এর স্টেপসে? লাইট অ্যাবজর্পশন, ওয়াটার স্প্লিটিং, অক্সিজেন রিলিজ অ্যান্ড ফর্মেশন অফ হাই এনার্জি কেমিক্যাল ইন্টারমিডিয়েট, দ্যাট ইজ এটিপি অ্যান্ড এনএডিপিএইচ। ঠিক আছে, এটা হয় ফার্স্টে কি তোর হচ্ছে লাইট অ্যাবজর্পশন, ওয়াটার স্প্লিটিং করবো, লাইটকে অ্যাবজর্ব করবো, ওয়াটারকে স্প্লিট করবো, অক্সিজেনকে রিলিজ করবো, আর লাস্টে কি করবো, ফর্মেশন অফ হাই এনার্জি ইন্টারমিডিয়েটস, যে কেমিক্যাল ইন্টারমিডিয়েটস, বিকজ এটিপি আর এনএডিপিএইচ। এদের কি কেমিক্যাল ইন্টারমিডিয়েট, হাই এনার্জি কেন বলে তো বুঝে গেছিস। কেমিক্যাল ইন্টারমিডিয়েটস বলে বিকজ এরা এন্ড প্রোডাক্ট না, কিন্তু এটা ইন্টারমিডিয়েট কেন, বিকজ এই যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু প্লান্ট নিজে এক্সারসাইজ করে বা ঘুরে ফিরে এনার্জিটা লুজ করবে না। এই যে ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে সেটা প্লান্ট তোর স্টার্চ বানানোর জন্য, সুগার বানানোর জন্য ইউজ করবে, বুঝলি তো। এই আমরা যেমন এটিপি এনএডিপিএস তৈরি করি আমাদের এক্সারসাইজ করার জন্য বা ওয়াক, মানে আমাদের ফাংশন, বডি ফাংশন করার জন্য, এ সেটা করছে না, এই খাবার বানানোর জন্যই এই এটাকে ইউজ করছে। তাই জন্য এটা হচ্ছে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট। এই এটিপি আর এনএডিপিএস আছে, এটা হচ্ছে পার্মানেন্ট প্রোডাক্ট না, এটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট। ঠিক আছে, সেভারাল প্রোটিন কমপ্লেক্সেস আর ইনভলভড ইন দ্য প্রসেস। অনেকগুলো প্রোটিন কমপ্লেক্স ইনভলভ আছে। The pigments are organized into two discrete photochemical light harvesting complex within the photosystem 1 and photosystem 2. দেখ, এটা হচ্ছে দু রকমের ফটোকেমিক্যাল লাইট হারভেস্টিং কমপ্লেক্সের মধ্যে এটাকে ডিভাইড করা আছে, পিগমেন্টগুলোকে অর্গানাইজ করা আছে। এই যে এতগুলো পিগমেন্ট, চারটে পিগমেন্টের নাম করলাম, এরা দুখানা ফটো সিস্টেমের মধ্যে অর্গানাইজড আছে। সেটা কি, ফটোসিস্টেম 1 অ্যান্ড ফটোসিস্টেম 2। ঠিক আছে, এই ফটোসিস্টেম 1 ফটোসিস্টেম 2 হচ্ছে লাইট হারভেস্টিং কমপ্লেক্স, দুটো ডিসক্রিট আলাদা আলাদা। দিজ আর নেম, দেখ এই ফটোসিস্টেম 1 আর ফটোসিস্টেম 2 মানে কি, তোর মনে হতে পারে যে ফটোসিস্টেম 1 হওয়ার পর ফটোসিস্টেম 2 হচ্ছে, এটা অ্যাকচুয়ালি না। আগে ফটোসিস্টেম 2 হয়, তারপরে ফটোসিস্টেম 1ও হতে পারে। আর ফটোসিস্টেম 1 নিজে একা থেকেও হতে পারে, বা 2 এর পরে 1ও হতে পারে। এই ফটোসিস্টেমগুলো নেমিং হয়েছিল বেসড অন দেয়ার ডিসকভারি, নট ফাংশন। ঠিক আছে, named these photosystems are named in the sequence of their discovery and not in the sequence in which they function during light reaction. ঠিক আছে, এরা সিকোয়েন্স অফ ডিসকভারির উপর, মানে যখন যখন যেটাকে ডিসকভার করেছে 1 বলে দিয়েছে, পরে ওটাকে ডিসকভার করেছে 2 বলে দিয়েছে। এরা সিকোয়েন্সের উপর না কিন্তু, মানে এরা যে ফাংশন করে সেই ফাংশনের সিকোয়েন্সের উপর না। ফাংশনিংয়ে তোর ফটোসিস্টেম 2 আগে ফাংশন করে, তারপরে ফটোসিস্টেম 1 করে। ঠিক আছে, দ্য লাইট হারভেস্টিং কমপ্লেক্স, এই সব করাতেই লাইট হারভেস্টিং কমপ্লেক্স হয়। ঠিক আছে, দ্য লাইট হারভেস্টিং কমপ্লেক্স আর মেড আপ অফ হান্ড্রেডস অফ পিগমেন্ট মলিকিউলস বাউন্ড টু প্রোটিন। ঠিক আছে, জিজ্ঞেস করে যে লাইট হারভেস্টিং সিস্টেম কি দিয়ে তৈরি হয় কমপ্লেক্স, দ্য লাইট হারভেস্টিং কমপ্লেক্স আর মেড আপ অফ হান্ড্রেডস অফ পিগমেন্ট মলিকিউলস বাউন্ড টু প্রোটিনস।
hundreds of pigment molecules bound to proteins. Each photosystem has all the pigments except one molecule of chlorophyll A, forming a light harvesting system called the antenna. মানে কি, দেখ তোর বেসিক্যালি সমস্ত ফটোসিস্টেমে সব পিগমেন্টস আছে, কিন্তু এই সব পিগমেন্টসের মধ্যে তোর ক্লোরোফিল এ নেই। মানে মানে বেসিক্যালি 100খানা পিগমেন্ট বললাম তো, এই পিগমেন্টগুলো সব নিয়ে দুটো ফটোসিস্টেমের মধ্যেই 100খানা পিগমেন্ট আছে, কিন্তু তার মধ্যে শুধু একটা ক্লোরোফিল এ আছে। মানে ইচ ফটোসিস্টেম হ্যাজ অল দ্য পিগমেন্টস। তো ফটোসিস্টেম 1এও এটা আছে, 2তেও এটা আছে, কিন্তু শুধুমাত্র একটা ক্লোরোফিল এ ছাড়া। ক্লোরোফিল এটা কি, সেটা হচ্ছে অ্যান্টেনা ফর্ম করছে, ফর্মস আ লাইট হারভেস্টিং সিস্টেম অলসো কল্ড অ্যান্টেনা। ঠিক আছে, 11.4। দেখ ব্যাপারটা হচ্ছে এই যে পিগমেন্ট মলিকিউলস আছে না, সবার মধ্যে ফটোসিস্টেম 1এও 100খানা পিগমেন্ট মলিকিউল, ফটোসিস্টেম 2এও 100খানা পিগমেন্ট মলিকিউল আছে। আচ্ছা একটু চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, পিগমেন্ট মলিকিউলস আছে। ঠিক আছে, বুঝলি? দেখ দুটো ফটোসিস্টেম আছে, ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2, দুটোরই 100খানা পিগমেন্ট মলিকিউল আছে যেগুলো প্রোটিন দিয়ে বাইন্ড করা। শুধু দুটোর মধ্যে তফাৎ কি, তফাৎ হচ্ছে তোর অ্যান্টিনাতে। অ্যান্টিনাটা কি, মানে দুটোর মধ্যে ক্লোরোফিল বি, জ্যান্থোফিলস আর ক্যারোটিনয়েডস আছেই, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্ট ক্লোরোফিল এ আছে। ঠিক আছে, মানে অ্যান্টিনা, ক্লোরোফিল এ যেটা কি করছে, ওটা অ্যান্টিনা ফর্ম করছে। এর দুটোর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্টিনা আছে। ঠিক আছে, মানে ফটোসিস্টেম 1-এর একটা, ফটোসিস্টেম 2-এর আরেকটা। সেই অ্যান্টিনাটা কে ফর্ম করছে, এই যে সেই অ্যান্টিনাটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে ক্লোরোফিল এ। ঠিক আছে, যেটা হচ্ছে লাইট হারভেস্টিং সিস্টেম বলা হয়। ঠিক আছে, দিস পিগমেন্ট অলসো হেল্প টু মেক ফটোসিনথেসিস মোর এফিশিয়েন্ট বাই অ্যাবজর্বিং ডিফারেন্ট ওয়েভলেন্থস অফ লাইট। The single chlorophyll A molecule forms the reaction center. ঠিক আছে, single chlorophyll A molecule forms the reaction center. The reaction center is different in both the photosystem. এই যে ক্লোরোফিল এটা বলছি, সেটা এই পিগমেন্টস এর মধ্যে পড়ে না, সেটা হচ্ছে আলাদা করে রিয়াকশন সেন্টার ফর্ম করে। ঠিক আছে, each reaction center is different for both the photosystem. In photosystem 1, the reaction center chlorophyll A has an absorption peak as 700 nanometer. আর তাই জন্য ওকে P700 বলে, আর ফটোসিস্টেম 2 এ 680 ন্যানোমিটার। মানে কি, ফটোসিস্টেম 1 এর যে ক্লোরোফিল এ আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন অফ লাইট কোন ওয়েভলেন্থে করে, 700 ন্যানোমিটার। আর ফটোসিস্টেম 2 এর যে ক্লোরোফিল আছে, সে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন, ক্লোরোফিল এ আছে, সে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন অফ লাইট কোন ওয়েভলেন্থে করে, 680 ন্যানোমিটার। ঠিক আছে, তাই ফটোসিস্টেম 1-কে P700 বলা হয় রিয়াকশন সেন্টারকে, আর ফটোসিস্টেম 2 এরটাকে P680 বলা হয়। ঠিক আছে, এবার আসছি আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট আর স্প্লিটিং অফ ওয়াটার পটে। এই অবধি বুঝেছিস? The electron transport in photosystem 2, the reaction center chlorophyll A absorbs 680 nanometer of wavelength of red light. ঠিক আছে, মানে এই দেখ, এই পার্টটা দেখ, এখানে আমি একবার শর্টে বুঝিয়ে নিই, তারপরে তোকে ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝাচ্ছি। প্রথমে লাইট এসে পড়ছে কার উপর, LHC, লাইট হারভেস্টিং কমপ্লেক্সটা কি, কমপ্লেক্সটা পুরোটাই আছে লাইট হারভেস্টিং কমপ্লেক্স, তার মধ্যে রিয়াকশন সেন্টারটাকে P680, তাই তো। ফটোসিস্টেম 2 এ কি 680, মানে ক্লোরোফিল এ 680 যেটা, তো এখানে আছে 680 ন্যানোমিটারের লাইট পড়লো তো, নিয়ে এই লাইট হারভেস্টিং কমপ্লেক্স থেকে পড়লো, সে ওয়াটারটাকে স্প্লিট করলো না, ওয়াটারের স্প্লিটটা পরে হচ্ছে। ফার্স্টে লাইট এসে পড়লো কত ওয়েভলেন্থে, 680 লাইট এসে পড়লো এখানে লাইট হারভেস্টিং কমপ্লেক্সে। তো সেখান থেকে এই 680 লাইট রিয়াকশন সেন্টারে আসলো ক্লোরোফিলে, তো এই লাইট হারভেস্টিং কমপ্লেক্স থেকে একটা ইলেকট্রন জাম্প করলো। ঠিক আছে, জাম্প করে ইলেকট্রন অ্যাকসেপ্টারে গেল। ঠিক আছে, ফটোসিস্টেম 2 এর যে ইলেকট্রন অ্যাকসেপ্টার তার মধ্যে গেল জাম্প করে 680 ন্যানোমিটার অফ লাইট পেয়ে, মানে লাইট পেলো তো 680 ন্যানোমিটার লাইট পেয়ে, এনার্জিটা পেলো, সেই এনার্জিটা পেয়ে ইলেকট্রন মানে এটা হচ্ছে নো এনার্জি স্টেট, যত উপরে যাচ্ছে এনার্জি স্টেটটা হাই হয়ে যাচ্ছে, সে জাম্প করলো টু হায়ার এনার্জি স্টেট, যেটা অরবিটসে হয়, অরবিটে হয় মনে আছে তো, মানে ইলেকট্রনের অরবিটসে হয়, জাম্প করলো হায়ার এনার্জি স্টেটে, তাই তো।
হায়ার এনার্জি স্টেটে জাম্প করলো, সেটা কি ইলেকট্রন অ্যাকসেপ্টর অফ ফটোসিস্টেম 2। তারপর ইলেকট্রন ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে ও সেই ইলেকট্রনটা কাকে দিল, এলএইচসি কার, ফটোসিস্টেম 1কে, ফটোসিস্টেম 1 এর লাইট হারভেস্টিং কমপ্লেক্সকে পাঠালো, ঠিক আছে, ইলেকট্রনটা। আর সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কি করলো, যেহেতু ইলেকট্রনটা হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে যাচ্ছে, তার মানে কি সেই এনার্জিটা রিলিজ করছে তো সেই এনার্জি রিলিজ করে এডিপি আর পিআইকে এটিপিতে কনভার্ট করলো। এটা আমি এটিপি এনার্জি কারেন্সি স্টোর করে রাখে। তো ওই যে ইলেকট্রন এনার্জিটা রিলিজ করলো হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে আসতে, সেই এনার্জিটাতে কি করলো, এডিপিকে এটিপিতে কনভার্ট করলো। এবার এই লাইট হারভেস্টিং কমপ্লেক্স অফ ফটোসিস্টেম 1, সেটাতে লাইট এসে পড়লো। কত ওয়েভলেন্থ অফ লাইট নেবে, 700 ন্যানোমিটার, P700 বলে। তো সেই লাইটটা পড়লো ক্লোরোফিলের উপর, যে ইলেকট্রনটা এসেছিল তো সে আবার লাফিয়ে ফটোসিস্টেম 1 এ ইলেকট্রন অ্যাকসেপ্টেডে গেল, হাই এনার্জি স্টেট। এবার সেটা গিয়ে করলো কি, এনএডিপি প্লাসকে এনএডিপি এইচে কনভার্ট করলো। এবার এনএডিপি এইচটা কি, এটা এনার্জি স্টোর করলো কারেন্সি হিসাবে, আর এর যে এনার্জি এসেছিল সেই এনার্জিটা একে ট্রান্সফার করে দিল, ঠিক আছে। তার মানে কি, এই একবার লাইট পড়লো, এই লাইট এনার্জির জন্যই তো ইলেকট্রনটা জাম্প করলো না, এখানে জাম্প করলো। আবার যে এখান থেকে লোয়ার এনার্জি স্টেটে আসলো, যে এই লাইট এনার্জির জন্য জাম্প করেছিল সেই এনার্জিটা ছেড়ে আসলো না। তার মানে কি, আলটিমেটলি এই লাইট এনার্জিটাই এটিপি আর এনএডিপি এসে কনভার্ট হলো। এই ইলেকট্রন যে হাই এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে নামছে, ও যে এনার্জিটা রিলিজ করছে, সেই এনার্জিটা প্রথমত পেয়েছিল কার জন্য, পেয়েছিল লাইট এনার্জির জন্যই, তাই তো। লাইট এসেছিল বলেই তো ওকে ইলেকট্রনটাকে এনার্জি স্টেট হায়ার করে দিয়ে হায়ার এনার্জি স্টেটে পাঠালো ইলেকট্রন অ্যাকসেপ্টরকে। তারপরে সেখান থেকে যখন লোয়ার এনার্জি স্টেটে আসলো, তখন যে এনার্জিটা শুরুতে পেয়েছিল সেটা ছেড়ে দিলে এটিপি তৈরি হলো। আবার ও এনার্জি হায়ার এনার্জি স্টেটে গেল, সেখান থেকে আবার এনার্জিটা ছেড়ে দিয়ে এনএডিপি এইচ তৈরি করলো। মানে এইভাবে তোর লাইট এনার্জিটা ইলেকট্রনের মাধ্যমে তোর এটিপি আর এনএডিপি এইচে কনভার্ট হলো। আর তোর ডাউট হতে পারে যে এখানে এই যে লাইট হারভেস্টিং কমপ্লেক্স আছে, এ তো ইলেকট্রন কনস্ট্যান্টলি দিয়ে যাচ্ছে, এই লাইট মানে ফটোসিস্টেম 2 এর লাইট এনার্জি হারভেস্টিং কমপ্লেক্সে, তো ইলেকট্রনগুলো আসছে কোত্থেকে, হচ্ছে তো ওয়াটারটা স্প্লিট হয়, এখানে স্প্লিটিং অফ ওয়াটার হচ্ছে, তার জন্য যে দুখানে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন এখানে চলে আসছে, তাই জন্য তো ইলেকট্রনটা মানে ইলেকট্রনের সাপ্লাইটা মেনটেন থাকছে, ঠিক আছে। এটাই তো পুরোটা বেসিক্যালি সাইক্লিক, অ্যান্ড এটা হচ্ছে আমি নন সাইক্লিকটা বোঝালাম, ঠিক আছে। এখানে যদি ফটোসিস্টেম 1টা শুধু হতো সাপোজ, তো মানে এই ফটোসিস্টেম 2টা নেই, ঠিক আছে, নেই, এটা সাপোজ নেই, শুধু ফটোসিস্টেম 1 আছে, 700 ন্যানোমিটার লাইট পড়ছে, উপরে যাচ্ছে, আবার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে নেমে এসে এডিপি তৈরি হচ্ছে, এই প্রসেসটা হচ্ছে না। এখান থেকে আবার নেমে আসছে ইলেকট্রনটা নিয়ে, যেহেতু নেমে আসছে, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের আরেকটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে, এডিপি তৈরি হয়ে যাচ্ছে, সেইটা হতো সাইক্লিক, সেটা পরে পেজে আসে, ঠিক আছে। এবার কি লিখেছে এনসিআরটি পড়িনি, এটা তো আমি শর্টে বোঝালাম তোকে। ইন photosystem 2, the reaction center chlorophyll A absorbs 800 nanometer wavelength of red light, causing electrons to become excited and jump into an orbit farther from the atomic nucleus, ঠিক আছে, বুঝেছিস। যখন ইলেকট্রন এনার্জি পায় ও অ্যাটমিক নিউক্লিয়াসের থেকে বাইরের অরবিটে যায়, আর কে এতে চলে যায় মাঝে মাঝে, হ্যাঁ কে এতে চলে যায় মাঝে মাঝে, ঠিক আছে। তো কে অরবিটে চলে যেতে পারে, ঠিক আছে, কে অরবিটে চলে যেতে পারে। These electrons are picked up by electron acceptor, ঠিক আছে, which passes them to an electron transport system. ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কে আছে হচ্ছে তো সাইটোক্রোমস, ঠিক আছে। This movement of electrons is downhill মানে হাই এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে, যেহেতু এটা ডাউনহিল ইন টার্মস অফ অক্সিডেশন, রিডাকশন আর রিডক্স পোটেনশিয়াল স্কেল, হায়ার স্কেল থেকে লোয়ার স্কেলে যাচ্ছে, ঠিক আছে। The electrons are not used up as they pass to an electron transport system, but are passed on to the pigments of photosystem 1. মানে কি, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যে পাস হচ্ছে, ইলেকট্রনগুলোকে কেউ খেয়ে ফেলছে না, ওর এনার্জিটাকে নিয়ে নিচ্ছে, বাট খেয়ে ফেলছে না, ওটাকে ফটোসিস্টেম 1-এ পাস করে যাচ্ছে। সাইমultaneously যখন ইলেকট্রনটা পাস হলো ফটোসিস্টেম 1-এ, in the reaction system of photosystem 1 are also excited when they receive light, মানে ফটোসিস্টেম 1-এর যে রিয়াকশন সেন্টার সেও এক্সাইটেড হয়ে যায় যখন ও 700 ন্যানোমিটারের ওয়েভলেন্থে লাইট পায় তো, তাই তো, এক্সাইটেড হয়ে যায়, and are transferred to another acceptor molecule that has greater redox potential.
বা ইলেকট্রনটা যখন পৌঁছাচ্ছে রিয়াকশন লাইট হারভেস্টিং কমপ্লেক্স অফ ফটোসিস্টেম 1-এ, এবার ফটোসিস্টেম 1-এর রিয়াকশন সেন্টারও তো তোর 700 ন্যানোমিটার লাইট পেয়ে যাচ্ছে, তখন সে এক্সাইটেড হয়ে, তখন এই ইলেকট্রনটা এক্সাইটেড হয়ে যাচ্ছে, নিশ্চয়ই আরেকটা ইলেকট্রন অ্যাকসেপ্টের কাছে চলে যাচ্ছে, তাই তো। দেন এই ইলেকট্রন অ্যাকসেপ্টর থেকে ইলেকট্রনস আর দেন মুভড ডাউনহিল অ্যাগেন, ঠিক আছে, আবার ডাউনহিল মুভ হচ্ছে, ঠিক আছে, দিস টাইম টু আ মলিকিউল অফ এনার্জি রিচ NADP প্লাস, ঠিক আছে, তো মলিকিউল অফ এনার্জি অফ NADP প্লাস, এবারে আর ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম দিয়ে হচ্ছে না, এখানে একটা মলিকিউলে পাঠানো হচ্ছে, যে মলিকিউলটা রিচ ইন NADP প্লাস, ঠিক আছে। দ্য অ্যাডিশন অফ দিস ইলেকট্রন রিডিউসেস NADP টু NADP H প্লাস H প্লাস, ঠিক আছে। The whole scheme of transfer of electrons starting from PS2 uphill to the acceptor, downhill to PS1, uphill via the electron transfer system, uphill to again PS1 electron acceptor of photosystem 1, and downhill to NADP H plus H plus, ঠিক আছে, and finally to NADP plus reducing to NADP H plus H plus is called Z scheme. দেখতে পাচ্ছি এটা Z হয়ে গেছে, Z scheme বলা হয় এটাকে, due to the characteristic shape, ঠিক আছে। দিস স্কিম, এটা খুব অড জায়গা হয়ে গেছে, দিস মানে এটা জেড স্কিম কখন হয়, যখন এটাকে আমরা রেডক্স পোটেনশিয়াল স্কেলের উপর রাখি, তখন তো জেড স্কিমটা দেখা যায়, বুঝেছিস। রেডক্স পোটেনশিয়াল যখন স্কেলটা হয়, যে স্কেলের উপরে যদি এগুলো প্লেস করি, তখন আমরা জেড স্কিমটা দেখতে পাই, ঠিক আছে। এবার তারপরের স্টেপটা কি আছে, এবার দেখ এখানে তোর তোর মনে হতে পারে যে যেটা আমি বললাম, যে ফটোসিস্টেম 1-এর যে লাইট হারভেস্টিং কমপ্লেক্স, সেখানে কনস্ট্যান্টলি কে ইলেকট্রন সাপ্লাই দিয়ে যাচ্ছে, কেউ না কেউ তো দিচ্ছে সাপ্লাই, কনস্ট্যান্টলি কে দিয়ে যাচ্ছে। You would ask, how does PS2 supply electrons continuously? The electrons that were moved from the photosystem 2 must be replaced, তাই তো, photosystem 2 থেকে যেগুলো হাঁটিয়েছে সেগুলো রিপ্লেস করা দরকার। This is achieved by electrons available due to splitting of water. Splitting মানে কি, স্প্লিট করা মানে কি, সম্পত্তি স্প্লিট করা মানে কি, আবার স্প্লিট করা মানে কি, স্প্লিট মানে কি করা, স্প্লিট মানে ভাঙা, স্প্লিট করা, ভাঙা, ওয়াটারটাকে ভেঙে, স্প্লিটিং অফ ওয়াটার দেখতে পাচ্ছি না, ভাঙা হচ্ছে ওরা, দেখ ওয়াটারের সবকটা কম্পোনেন্টসে ভেঙে নিয়েছে এখানটা, বুঝলি, স্প্লিটিং অফ ওয়াটার মানে হচ্ছে ভাঙা ওয়াটারটাকে। এই এটাকে অ্যাচিভ করে যে ইলেকট্রনস দ্যাট ওয়ার মুভড ফ্রম ফটোসিস্টেম টু মাস্ট বি রিপ্লেস, দিস ইজ অ্যাচিভড বাই ইলেকট্রনস অ্যাভেলেবল ডিউ টু স্প্লিটিং অফ ওয়াটার। The splitting of water is associated with photosystem 2. Water is split into H plus plus O and electrons, ঠিক আছে। This creates oxygen, one of the net products of photosynthesis, ঠিক আছে। The electrons needed to be replaced to those which are removed from photosystem 1 provided by photosystem 2, ঠিক আছে। এই photosystem 1 থেকে তো রিমুভ হয়ে যাচ্ছে না, তো এটাই photosystem 2 তে যে গ্যাপটা রয়েছে সেখানে গ্যাপটা দিচ্ছে, আবার এই প্রসেসটা কন্টিনিউ হয়ে যাচ্ছে, ঠিক আছে। Water, the splitting of water and electrons. The water টা স্প্লিট হয়ে কি হচ্ছে, 2H2 হচ্ছে 4H plus O2 plus 4 electrons. একটা জিনিস মনে রাখতে হবে, we need to emphasize that the water splitting complex যেটা আছে is associated with PS2, জানিস তো, বুঝে গেছিস, সেটা PS2 এর যেহেতু ইলেকট্রনসটাকে পাঠাচ্ছি আমি, তার মানে দেখি ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্সটা কার সাথে অ্যাসোসিয়েটেড থাকবে, PS2 এর সাথেই, PS1 এর সাথে না, PS2 এর সাথেই আসবে, PS2 থেকেই তো ওয়াটার ইলেকট্রনটা চলে যাচ্ছে, আর আমি ওয়াটার স্প্লিট করে PS2 তে ইলেকট্রনটা ফেরত দিচ্ছি, তার মানে কি ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্সটা PS2 এর সাথে অ্যাসোসিয়েটেড, ঠিক আছে, which is itself physically located on the inner side of the membrane of the thylakoid, ঠিক আছে। এই যে থাইলাকয়েড মেমব্রেন, এই একটা থাইলাকয়েড মেমব্রেনের মধ্যেই তো ফটোসিস্টেম 2 তারপরে ফটোসিস্টেম 1 আছে না, ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্সটা ইনার সাইড অফ দ্য থাইলাকয়েড মেমব্রেনে আছে, ঠিক আছে, এই মেমব্রেন হলে ইনার সাইডে আছে, ঠিক আছে, এই ইনার পার্টে আছে ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স, ঠিক আছে। মেমব্রেনের মধ্যে যদি থাকে এটা তোর ফটোসিস্টেম 2, মানে দেখ এই দুটো মেমব্রেন ধরি, এই উপরে পাটা ফটোসিস্টেম 2 আছে, বিকজ ও লাইট রিসিভ করছে, ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্সটা ইনার সাইডে আছে, বুঝেছিস তো, এখান থেকে ওয়াটারটা আছে, এইখানে যায়, এখানে ভেঙে যায়, ঠিক আছে, H প্লাস ও প্লাস তোর কি জানো 4 ইলেকট্রনস বেসিক্যালি, ঠিক আছে, এইখানে যাচ্ছে, এখানে ভেঙে যাচ্ছে, বুঝতে পেরেছিস তো। ইনার সাইডে কি আছে, ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স,
মানে ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স থাইলাকয়েডের লুমেনের মধ্যে আছে, মানে ওয়ালের ইনার সাইডে আছে, ঠিক আছে। আর আউটার সাইডে কি আছে, তো ফটোসিস্টেমগুলো। আর ওয়ালের মধ্যে আছে হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার সিস্টেমটা, ঠিক আছে। ফিজিক্যালি লোকেটেড অন দ্য ইনার সাইড অফ দ্য মেমব্রেন অফ থাইলাকয়েড। দেন তার মানে কি, অক্সিজেন যেটা রিলিজ হচ্ছে সেটা যেহেতু ফটোসিস্টেম রিলিজ হচ্ছে, মানে দেখ দেখ এই যে এখান থেকে যে এইচ প্লাসটা রিলিজ হচ্ছে সেটা তো তোর ভেতরে রিলিজ হবে না, লুমেনের মধ্যে থাকবে। আর অক্সিজেন যেটা রিলিজ হচ্ছে সেটাও ভেতরে রিলিজ হচ্ছে, লুমেনটা ভেতরে, কিন্তু সে যেহেতু ওটা গ্যাস, ওটা বেরিয়ে বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে। অক্সিজেন তো গ্যাস, ওটা বেরিয়ে বাইরে চলে যাচ্ছে। আর এইচ প্লাসগুলো এইচ প্লাস হিসেবেই থাকছে। এই যে এইচ প্লাস তৈরি হচ্ছে এটা তো লিখতেই পারতো ওরা। এই রিয়াকশনটা কি লিখেছে, 2H2O 4H প্লাস O2 প্লাস 4 ইলেকট্রন। 4 ইলেকট্রন বুঝলাম, O2 গ্যাস হয়ে বেরিয়ে যাচ্ছে বুঝলাম, এই 4H প্লাসকে আমরা 2H2 কেন লিখিনি? আমরা তো এটাকে 2H2 লিখতে পারতাম না। এই 4H প্লাস রাখার কারণটা হচ্ছে এটা প্রোটন হিসাবে, এটা H প্লাস না, H প্লাস মানে কি প্রোটন, প্রোটন হিসাবে ডিনোট করছে। এই প্রোটনটা পরে ইউজ হবে তোর তোর স্টার্চ বানানোর সময়, ঠিক আছে, পরে ওটা ইউজ হবে, ঠিক আছে। এটিপি যেটা পরে এই প্রোটন পাম্প কোথায় ইউজ হচ্ছে সেটা আমি তোকে দেখাবো, ঠিক আছে। তাই জন্য এটা হচ্ছে প্রোটনটা লেখা এইভাবে, এটা H প্লাস না, এটা বেসিক্যালি প্রোটনকে ডিনোট করছে। এবার আসছি আমরা কিসে, সাইক্লিক এন্ড নন সাইক্লিক ফসফোরাইজেশনে। ফোটো ফসফোরাইজেশন কথা অর্থ কি, লাইট এনার্জি দিয়ে আমরা ফসফোরাইট করি, মানে ফসফরাসকে অ্যাড করছি, সেটাকে ফসফোরাইজেশন বলে। মানে আমরা লাইট এনার্জির মাধ্যমে এটিপি তৈরি করছি, ঠিক আছে। তাই এটাকে ফোটো ফসফোরাইলেশন বলা হচ্ছে। লিভিং অর্গানিজমস হ্যাভ দ্য ক্যাপাবিলিটি of extracting energy from oxidizable substance and store them in the form of bond energy. এটি মানে এনার্জি কার মধ্যে তৈরি হয়, স্টোর থাকে বন্ডের মধ্যেই না, কেমিক্যাল বন্ডের মধ্যেই তো এনার্জি স্টোর থাকে, ঠিক আছে। স্পেশাল সাবস্টেন্স লাইক এটিপি ক্যারি দিস এনার্জি ইন দ্য কেমিক্যাল বন্ড। এই ফসফেট অ্যাড করার পর ফসফেটের সাথে যে অ্যাডিনোসিনের বন্ড আছে সেই বন্ডের মধ্যেই যে এনার্জিটা স্টোর হচ্ছে, ঠিক আছে, সেই বন্ডটা ভাঙলে সেই এনার্জিটা ইউজ হচ্ছে, ঠিক আছে। This process through which ATP is synthesized by the cell in the mitochondria and chloroplast. ATP chloroplast and mitochondria তে তৈরি হয়। The process by which ATP is synthesized in a cell is named as phosphorylation, ঠিক আছে। Photophosphorylation is the synthesis of ATP from ADP and inorganic phosphate in the presence of light, যেটা আমি এখনই বললাম। When two photosystems work in series, first photosystem 2, then photosystem 1, then the process is called non-cyclic photophosphorylation, যেটা আমি বলেছি তোকে, নন সাইক্লিক যেটা আমি শুরুতে বোঝালাম, ঠিক আছে। এবার the two photosystems are connected through electron transport chain in the Z scheme pattern, ঠিক আছে। When only photosystem 1 is functional, it is the electron is circulated within the photosystem and the phosphorylation occurs due to the cyclic flow of electrons. This is called cyclic photophosphorylation. মানে কি, দেখ এই যে এর দিকে দেখা ক্লোরোফিল আছে P700, মানে ফটোসিস্টেম 1, ফটো লাইট পড়লো 700 ন্যানোমিটারে, এখানে যে ইলেকট্রন ছিল সে এক্সাইট হয়ে ইলেকট্রন অ্যাকসেপ্টরে গেল হাইয়ার এনার্জি, সেখান থেকে আবার এই নিচে ইলেকট্রো সিস্টেম দিয়ে এই নিজের লাইট হারভেস্টিং কমপ্লেক্সেই আসলো কিন্তু, ঠিক আছে। আবার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে আসার সময় ইটিএস এর মাধ্যমে আসার সময় এটিপিতে কনভার্ট হয়ে গেল। মানে ইলেকট্রন মানে কি করলো, এই হচ্ছে ইলেকট্রনটা এনার্জিটা নিয়ে লাফালো হায়ার স্টেটে, বা হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে আসলো ইটিএস এর মাধ্যমে, যেই আসলে এনার্জি রিলিজ করলো, সেই এনার্জিটা দিয়ে কি হলো, ফসফোরাইলেশন সেই এনার্জিতে মানে এডিপি থেকে এটিপিতে কনভার্ট হলো, ঠিক আছে। বুঝে যাচ্ছ কি বলছি, ঠিক আছে। ডিউ টু দ্য সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রন, আ পসিবল লোকেশন ওয়্যার দিস কুড বি হ্যাপেনিং ইজ দ্য স্ট্রোমা ল্যামেলি। এটা ফটোসিস্টেম 1 কোন জায়গাটায় বেসিক্যালি হয়, স্ট্রোমা ল্যামেলিতে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, এটা পসিবল লোকেশন মানে সাইক্লিক ফটোফসফোরাইলেশনে পসিবল লোকেশন কোথায়, স্ট্রোমা ল্যামেলি। আর তোর ওই নন সাইক্লিক হচ্ছে তো গ্রানা, বেসিক্যালি থাইলাকয়েড মেমব্রেন বেসিক্যালি is could be happening is the stroma lamellae, while the membrane or lamellae of the grana has both photosystem 1 and photosystem 2, ঠিক আছে। the stroma lamellae lacks photosystem 2 as well as NAD reductase enzyme, ঠিক আছে। মানে বুঝলি তো, গ্রানাতে
তো মেমব্রেন অ্যান্ড ল্যামেলি অফ দ্য গ্রানার মেমব্রেন আর ল্যামেলিতে বোথ ফটোসিস্টেম 1 আর ফটোসিস্টেম 2 আছে, তাই এখানে আর এনএডিপি রিডাক্টেজ ও আছে, ঠিক আছে। বাট এই স্টুমা ল্যামেলিতে ফটোসিস্টেম 2 নেই আর এনএডিপি রিডাক্টেজও নেই, ঠিক আছে। আর যদি ফটোসিস্টেম 2 না থাকে আর এনএডিপি রিডাক্টেজ এনজাইম না থাকে, তাহলে কি নন সাইক্লিক হতে পারবে না, এনএডিপিএইচও তৈরি হতে পারবে না। তার মানে স্টুমাল ল্যামেলিতেই, স্টুমাল ল্যামেলি মানে ব্রিজ মতো যেটা, বুঝেছিস তো, ওখানেই তোর ফটোসিস্টেম মানে সাইক্লিক ফটোফসফোরাইলেশন হচ্ছে। আর গ্রানাতে কি হচ্ছে, নন সাইক্লিক photophosphorylations. The excited electron does not pass on to the NADPH but is recycled back to the photosystem 1 complex, ঠিক আছে। রিসাইকেল ব্যাক হয়ে যাচ্ছে, তাই জন্য আর ওয়াটার স্প্লিটিং এরও প্রয়োজন পড়ছে না। যদি ইলেকট্রনটা আবার চলেই আসে তাহলে এক্সট্রা ইলেকট্রন দরকার নেই তোমার, ঠিক আছে। বুঝতে পারছিস কি হচ্ছে? The cyclic flow hence results only in the synthesis of ATP but not NADPH plus H plus. Cyclic phosphorylation also occurs when the only light wavelength beyond 680 nanometers are available for excitation. মানে যখন শুধু 680 nanometers এর বিয়ন্ড ওয়েভলেন্থ অফ লাইট আছে তখনই শুধু, তখনও হতে পারে। সাইক্লিক ফটোফসফোরাইলেশন কোথায় হয়, স্টুমাল ল্যামেলিতে হয়। আর কখন হতে পারে, এমনিও হতে পারে স্টুমাল ল্যামেলিতে, বা যখন শুধু ওয়েভলেন্থ অফ লাইট বিয়ন্ড 680 ন্যানোমিটার। ফটোসিস্টেম 2 এর রিয়াকশন সেন্টারের অ্যাবজর্পশন ম্যাক্সিমাম কত, 680 ন্যানোমিটার। যদি তার বিয়ন্ড থাকে শুধু লাইট, তাহলে শুধু ফটোসিস্টেম 1 হবে, ঠিক আছে, ফটোসিস্টেম 2 হবে না। কিন্তু 680 ন্যানোমিটার যদি থাকে তাহলে ফটোসিস্টেম 1 হতে পারে। ফটোসিস্টেম 1 ম্যাক্সিমালি হওয়ার জন্য 700 ন্যানোমিটার চাই, কিন্তু তার মানে এই না যে 680 ন্যানোমিটার থাকলে ফটোসিস্টেম 1 হবে না, বা 690 থাকলে ফটোসিস্টেম 1 হবে না। মানে 700 হচ্ছে ওর ম্যাক্সিমাম, বুঝলি, তার বেশি ওয়েভলেন্থ লাইট ও নিতে পারবে না, তার কম নিতে পারবে। মানে 660 থাকলেও ফটোসিস্টেম 2 হতে পারবে, কিন্তু বিকজ 680 কম নিতে পারবে, 680 বেশি নিতে পারবে না, ঠিক আছে। যখন শুধু 680 বেশি ন্যানোমিটারের বেশি আছে তখন ফটোসিস্টেম 2 নিতে পারছে না, তখন কে নিতে পারবে একমাত্র, ফটোসিস্টেম 1। আর যদি 700 বিয়ন্ড থাকে, মানে 700 নিচে কিছু থাকে না, শুধু তার বিয়ন্ড থাকে, তাহলে ফটোসিনথেসিস হবেই না, বুঝতে পেরেছিস। যদিও লাইট আছে, এক্সেস লাইট ফটো অক্সিডেশন হয়ে যাবে, ঠিক আছে। তো এবার এই ফটোসিস্টেম 1টা পর, তারপরে আমি কেমোস্ফটিক হাইপোথিসিস পড়াচ্ছি, তাই এটা পড়িয়ে নেবো তোকে। তারপরে প্রোটন গ্রেডিয়েন্ট, মানে বেসিক্যালি এই কেমোস্ফটিক হাইপোথিসিসটাই বাকি। তোকে যে প্রোটন তৈরি হচ্ছে বললাম না, কেন প্রোটনগুলো এত তৈরি হচ্ছে, ওই H প্লাস কেন লেখা হচ্ছে, সেটাই কেমোস্ফটিক হাইপোথিসিসের দ্বারা বুঝবো। তার আগে 1-2 মিনিট পড়ে নে ওটা। সেগমেন্ট ওয়াইজ কোয়েশ্চেন আসে, দেখ ফটোসিস্টেম হচ্ছে একটা পার্টিকুলার সেগমেন্ট। এই চ্যাপ্টার থেকে যদি তোর যদি 5টা কোয়েশ্চেন আসে, 5টা ডিফারেন্ট সেগমেন্ট থেকে আসবে। তোর ফটোসিনথেসিসে একটা, বুঝলি তো, প্রথমে হচ্ছে লাইট রিয়াকশন থেকে এটা আসতে পারে। তারপরে ফটোসিস্টেম বেসিক্যালি লাইট রিয়াকশনই আসে, লাইট রিয়াকশনে ফটোসিস্টেম থেকে আসতে পারে পিএইচডি ওইসব দিয়ে। একটা কেমোস্ফটিক হাইপোথিসিস আসতে পারে, ডার্ক রিয়াকশন থেকে আসতে পারে, প্রথমে শুরুতে আমি যে এক্সপেরিমেন্টসগুলো পড়লাম সেখান থেকে আসতে পারে, আর 5টা আইটে দিতে পারে। প্রথমে এক্সপেরিমেন্টগুলো হচ্ছে একটা সেগমেন্ট, তোর লাইট রিয়াকশন একটা সেগমেন্ট, তোর কেমোস্ফেরিক হাইপোথিসিস একটা সেগমেন্ট, তোর ডার্ক রিয়াকশন একটা সেগমেন্ট। এইভাবে সেগমেন্ট ওয়াইজ ভাগ আছে চ্যাপ্টারগুলো আমাকে। তো এই সেগমেন্টগুলো থেকে একটা করে কোশ্চেন দেয়। আর চ্যাপ্টার থেকে 4টে থেকে 5, এখানে 4টে দেয় মিনিমাম, 4টে থেকে 5টা দেয়। ওই প্রত্যেকটা সেগমেন্ট থেকে একটা করে দেওয়ার চেষ্টা করে, বা একটা সেগমেন্ট থেকে দুটো দিতে পারে, সেটা তাদের ইচ্ছা, বাট ইউজুয়ালি প্রত্যেকটা সেগমেন্ট থেকে একটা করে দেয়, ঠিক আছে। তারপর পড়ে নে, তারপর কেমোস্ফেরিকটা স্টার্ট করছি। কি হয়েছে, কি ভাবছিস? ভিডিও চ্যাটেও কারো ডাউট থাকলে লিখে দাও, ডাউট দেখে আনসার দিয়ে দেবো।
ঠিক আছে, এবার হচ্ছে কেমোস্পেটিক হাইপোথিসিস পার্টটা, লাস্ট পার্ট, এই মানে এই সেগমেন্টের লাস্ট পার্ট, তারপরে ব্রেক। তো কেমোস্পেটিক হাইপোথিসিস মানে কেমোস্পেটিক হাইপোথিসিস, অসমোটিক মানে বুঝি অসমোসিস, কেমো মানে কেমিক্যাল। এটা একটা হাইপোথিসিস দেওয়া হয়ে আছে, এটা হাইপোথিসিস মানে যার কোনো প্রুফ নেই। ল মানে কি, যেটা প্রুফ আছে। হাইপোথিসিসকে তুই প্রুফ করতে পারবি না, এটা একটা বলা হয়েছে যে এরম এরম হয়, ঠিক আছে। এবার কি এটা, হ্যাঁ, এবার দেখ, এবার আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে হাউ অ্যাকচুয়ালি এটিপি ইজ সিনথেসাইজড ইন দ্য ক্লোরোপ্লাস্ট। দ্য কেমোস্পেটিক হাইপোথিসিস পুট ফরওয়ার্ড টু এক্সপ্লেন দ্য মেকানিজম, ঠিক আছে। Like in respiration, photosynthesis to ATP synthesis is linked to the development of proton gradient across the membrane, ঠিক আছে। ATP synthesis যেটা আছে সেটাও proton gradient এ লিঙ্ক করা হয়েছে, লিঙ্ক টু দ্য proton gradient, development of a proton gradient across a membrane, ঠিক আছে। মানে তোর একটা প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, সেই প্রোটন গ্রেডিয়েন্টের জন্যই তো এডিপি তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে? এডিপি সিনথেসিসের থ্রু দিয়ে, দেখাচ্ছি পরে। দ্য টাইম দিজ আর দ্য মেকানিজমস, দিস টাইম দিজ আর দ্য মেমব্রেনস অফ থাইলাকয়েড। মানে কি, অ্যাক্রস যে মেমব্রেন আছে সেটা এই ক্ষেত্রে সেটা থাইলাকয়েডের মেমব্রেন ইউজ হওয়া হয়েছে, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন না, এই ক্ষেত্রে সেটা থাইলাকয়েডের মেমব্রেন ইউজ করা হয়েছে। There is one difference though. Here, the proton accumulation is towards the inside of the membrane, that is, in the lumen. In respiration, protons accumulate in the intermembrane space of the mitochondria when electron move through the electron transfer system. Like respiration এটিপি তৈরি হচ্ছিল কখন? যখন ইলেকট্রনগুলো মানে রেসপিরেশনে এটিপি তৈরি হচ্ছিল, তো তখন ইলেকট্রনসগুলো অ্যাকুমুলেট করেছিল ইন দ্য ইন্টারমেমব্রেন স্পেসে। এই ক্ষেত্রে যখন এটিপি তৈরি হচ্ছে, এগুলো থাইলাকয়েডে লুমেনে ইলেকট্রনসগুলো অ্যাকুমুলেট করছে, ঠিক আছে। Let us understand what causes the proton gradient across the membrane. We need to consider that the process that takes place during the activation of electrons and their transport to determine the steps that cause a proton gradient to develop. এবার দেখ, এই প্রোটন গ্রেডিয়েন্টটা এই যে এইখানে ইলেকট্রন, দেখ বেসিক্যালি ছোট করে বলছি, এই থাইলাকয়েড লুমেনের মধ্যে প্রোটনের অ্যাকুমুলেট করতে হবে, প্রোটন মানে H+ অ্যাকুমুলেট করতে হবে। সেই H+ যখন এই এটিপি সিনথেসের মাধ্যমে দুটো পার্টে, যে ইন্টারমেমব্রেন আর মেমব্রেনাস পার্ট আছে, যেটার মধ্যে দিয়ে যখন H+টা বেরোবে না, তখনই এডিপি থেকে এটিপি তৈরি হবে। কি হয়েছে, কিছু খুঁজছিস? এই এটিপি থেকে এডিপি তৈরি হবে, ঠিক আছে। এডিপি থেকে এটিপি তৈরি হবে। এই যে তোর এটিপি সিনথেসিস দুটো পার্ট, CFO, FO অ্যান্ড F1, ঠিক আছে, ঠিক আছে। এই দুটো পার্ট আছে, F1টা হচ্ছে ইন্টারমেমব্রেন পার্ট, দুটো মেমব্রেনের মাঝখানে, আর এটা হচ্ছে পেরিমেমব্রেন পার্ট, F1টা। তো এদের মাঝখানে এখানে যদি এই প্রোটন অ্যাকুমুলেট হয়, এই প্রোটন অ্যাকুমুলেট হলো এখানে, সেই প্রোটন যখন এই এটিপি সিনথেসিসে পাস করবে, তখনই একটা এডিপি প্লাস পিআই হয়ে এটিপি তৈরি হবে, ঠিক আছে। এই যে ট্রান্সমেমব্রেন পার্ট যেটা আর কি CFO, সেখান দিয়ে পাস করে এই পেরিমেমব্রেনাস CF1 এটিপি সিনথেসিস বেসিক্যালি, সেখানে এটিপি প্লাস পিআই কে অ্যাড হয়ে এটিপি তৈরি হবে, আর H+ বাইরে বেরিয়ে যাবে। এইখানে একটা প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, তার জন্যই এইখানে পরে সেই প্রোটন গ্রেডিয়েন্ট থেকে গ্রেডিয়েন্ট বেশি এখানে হলে কি, হায়ার অসমোলারিটি, সেখান থেকে এটা এদিকে কম, তো এখান দিয়ে পাস করবে। সেই পাস মানে যেখানে বেশি কনসেন্ট্রেশন, হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন পাস করবে এই এডিপি সিনথেসিসের মাঝখান দিয়ে, তার জন্য এডিপি থেকে পিআই, এডিপি আর পিআই অ্যাড হয়ে এডিপি তৈরি হচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে মানে বেসিক্যালি কনসেপ্ট হচ্ছে, আমাদের এই লুমেনের মধ্যে এটিপি ভরতে হবে, লুমেনের মধ্যে প্রোটন ভরতে হবে, H+ ভরতে হবে। সেই H+গুলো যখন এখান দিয়ে পাস করবে, তখন এটিপি তৈরি হবে। এবার এর মধ্যে এই লুমেনের মধ্যে আমাকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে H+কে ভরতে হবে, ঠিক আছে। এবার আমি প্রথম কোন প্রসেস বলেছিলাম মনে আছে, যেখানে H+ তৈরি হচ্ছিল? বলেছিলেন, হ্যাঁ বলছিস তো, ঠিক বলছি, বল। ফটোসিনথেসিসের কোন পার্টটা? স্প্লিটিং অফ ওয়াটার, ভুলে গেলি, একটু আগে পড়লাম। স্প্লিটিং অফ ওয়াটারে কি হচ্ছিল? লুমিনাস সাইডে বললাম না যে H+ গুলো অ্যাকুমুলেট হচ্ছে, ওই দেখ, এই ফার্স্ট হচ্ছে স্প্লিটিং অফ ওয়াটার ফটোসিস্টেম 2 এ, O2 প্লাস H+ অ্যাকুমুলেট হচ্ছে, O2 তো গ্যাস বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই H+ অ্যাকুমুলেট করে এখানে ঢুকছে, দেখো এটা হচ্ছে ফার্স্ট মেথড, ঠিক আছে। সেকেন্ড কি, অ্যাজ দ্য ইলেকট্রন মুভস থ্রু ফটোসিনথেসিস সিস্টেমস, ইলেকট্রন ফটোসিস্টেম দ্বারা মুভ হয়, তো protons are transported across the membrane, ঠিক আছে। This happens because the primary acceptor of electron, which is located towards the outside of the membrane, transfers its electron not to an electron carrier but to a H+ carrier. এটা খুব ইম্পর্টেন্ট। The primary
অ্যাকসেপ্টর অফ ইলেকট্রন ফটোসিস্টেম 1 2 এর যে প্রাইমারি অ্যাকসেপ্টর আছে না, সেই ইলেকট্রনটাকে তোর কোনো ইলেকট্রন ক্যারিয়ারের কাছে পাঠাচ্ছে না, সেই ইলেকট্রনটাকে প্রোটন ক্যারিয়ারে পাঠাচ্ছে। 1 মিনিট একটু দাঁড়া। ঠিক আছে, বুঝতে পারছিস? এ দেখ ইলেকট্রনটা প্রথমে যখন প্লাস্টোকুইননে পাস করলো না তোর এই ফটোসিস্টেম 2 থেকে, সে একটা একে কিন্তু কোনো ইলেকট্রন ক্যারিয়ারকে দেয়নি, সে বাইরে থেকে একটা H+ আনলো, H+-এর মাধ্যমে সেই ইলেকট্রনটাকে সে সাইটোক্রোম B6 এ পাস করলো, আর সেই H+টাকে ইন্টার্ন ভেতরে প্লাস করে দিল। বুঝলি, ইলেকট্রন জেনারেলি ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম হচ্ছে তোর ইলেকট্রন ক্যারিয়ারকে দেয়, ঠিক আছে? এই ক্ষেত্রে এই ইলেকট্রন ক্যারিয়ারকে দিচ্ছে না, এই সেই ইলেকট্রনটাকে নিল ফটোসিস্টেম 2 থেকে, নিয়ে বাইরে থেকে H+কে টানলো, তাকে দিল, H হয়ে গিয়ে সে সাইটোক্রোম B6-এ যাচ্ছে, সেই H+টা ভেতরে ঢুকে গেল, ইলেকট্রনটাকে B6-এ দিয়ে তারপরে প্লাস্টোসাইনিনে চলে গেল, সেখান থেকে ফটোসিস্টেম 1-এ গেল। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার, বুঝতে পারছিস তো? এই পুরো প্রসেসটা এইভাবে হলো, ইলেকট্রন ট্রান্সফার চেইন, বুঝতে পেরেছিস? মানে এই প্লাস্টোকুইনন যেটা আছে, সে ইলেকট্রনটাকে ইলেকট্রন ক্যারিয়ারকে দেয়নি, সে নট টু অ্যান ইলেকট্রন ক্যারিয়ার বাট টু আ H+ ক্যারিয়ার। কোয়েশ্চেন আছে ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম, ইলেকট্রন ইজ ট্রান্সপোর্টেড টু ইলেকট্রন ক্যারিয়ার, সেটা আর কি ভুল, ইট ইজ ট্রান্সপোর্টেড টু আ H+ ক্যারিয়ার। ঠিক আছে, হেন্স দ্য মলিকিউল রিমুভস দ্য প্রোটন ফ্রম দ্য স্টোমা, বাইরে স্টোমা আছে সেখান থেকে প্রোটন রিমুভ করে while transporting a electron. When this molecule passes on its electron to the electron carrier on the inner side of the membrane, the proton is released into the inner side of or the lumen of the membrane. ঠিক আছে, প্রোটনটা ভেতরে পাঠিয়ে দিল। এবার 3 নম্বর কি করে, এই দুটো মেথড হয়ে 2 নম্বর মেথড এখানে H+ বানানোর, আর 3 নম্বর মেথডটা কি, তোর যখন NADP reductase enzyme is located on the stromal side, ঠিক আছে, along with the electrons that come to the acceptor PS1, the protons are necessary for the reduction of ATP plus NADP থেকে NADP plus আর H+, NADPH and H+ তৈরি হওয়ার জন্য কি ইলেকট্রনের সাথে প্রোটনও তো লাগবে না। তো কি করলো, NADP এই যেটা রিডাক্টেজ এনজাইম যেটা করছে, ও হচ্ছে আমাকে একটা গ্রেডিয়েন্ট তৈরি করতে হবে, এখানে বেশি এখানে কম, ও লুমেনের মধ্যে বাড়াচ্ছে না, ও স্টোমা, বাইরে স্টোমা আছে, স্টোমাল ম্যাট্রিক্স, তার মধ্যে থেকে H+ কমিয়ে দিচ্ছে, বিকজ NADPH হওয়ার জন্য এখান থেকে তারা H+ কনজিউম হয়ে গেল না, কনজিউম হয়ে গেল মানে কি এখানে আরো কমলো, তো অল্টারনেটলি এখানে কমা মানে কি এখানে বেড়ে যাওয়া, রিলেটিভলি বেড়ে গেল। এই 3টে মেকানিজম দিয়ে এখানে H+ তৈরি হয়, H+ অ্যাকুমুলেট করে, গ্রেডিয়েন্ট তৈরি হয়, প্রোটন গ্রেডিয়েন্টটা তৈরি হয়, বুঝেছিস? ঠিক আছে, protons in the stoma decrease in number while in the lumen there is the accumulation of proton. This creates a proton gradient across the thylakoid membrane as well as measurable decrease in pH in the lumen. ঠিক আছে, why are we so interested in the proton gradient? This gradient is important because it is the breakdown of this gradient that leads to the synthesis of ADP. এই gradient যখন ব্রেক হয় মানে এখান থেকে প্রোটন লুমেন থেকে বাইরে আসে, তখনই হচ্ছে তোর দাঁড়া, তখনই হচ্ছে তোর এই gradient is broken out with the movement of proton across the membrane, the stroma, through the transmembrane channel CFO of the ADP synthesis. The ADP synthesis enzyme consists of 2 parts, CFO and CF1. ঠিক আছে, যখন এই ব্রেকডাউন হয় membrane, thylakoid membrane forms the transmembrane channel that carries the facilitated diffusion of proton across the membrane. CFO-টাই দিয়েই তোর ইলেকট্রনটা বাইরে যায়, ঠিক আছে, নিয়ে বাইরে গিয়ে কি the other proton is called portion is called CF1 protrudes on the outer surface of the thylakoid membrane on the side that faces the stroma. ঠিক আছে, the breakdown of this gradient provides enough energy to cause conformational change in the CF1 particle of the ATP synthase, which makes the enzyme synthesize several molecules of enzyme packed ATP. এর মধ্যে একটা কনফরমেশনাল চেঞ্জ হয়, ঠিক আছে, CF1 এর মধ্যে, তার জন্য ওরা ADP আর PIটাকে প্যাচ করে ATP তৈরি করছে। ঠিক আছে, Chemosynthesis requires the membrane, a proton pump, a proton gradient and ATP synthesis. এটাও কোশ্চেন এসছে আগে। Chemosynthesis কি লাগে, proton pump, membrane, proton gradient and ATP synthesis. Energy is used to pump proton across the membrane to create a gradient or high concentration of proton
within the thylakoid lumen, ঠিক আছে? The ATP synthase has a channel that allows diffusion of proton back into the membrane that thus release enough energy to activate ATP synthase enzyme that catalyzes the formation of ATP, ঠিক আছে? বুঝেছিস? Along with NADPH produced by the movement of electron, the ATP will be used immediately in the biosynthetic reaction taking place in the stroma responsible for fixing of CO2 and synthesis of sugar. এই NADP আর ATP টা থেকে যাবে না, এটা along with NADPH এটা ইমিডিয়েটলি ইউজ হয়ে যাবে নেক্সট ফেজ, যেটা হচ্ছে ডার্ক রিয়াকশন আর বায়োসিনথেটিক ফেজ, সুগার বানানোর জন্য, ঠিক আছে? এখন ব্রেক দিচ্ছি, দেখে নে একবার কি করে এটা করে। ইউটিউব কি করে করে, ইউটিউবটা কোথায়? কিছু একটা লিখিয়েছি আবার এটা একটু পাশে ঠিক আছে, 1 মিনিট আমি নিয়ে আসছি আমাদের।
অন হয়েছে ফটোসিনথেসিস এর পার্ট 2টা। এবার আমরা পড়বো যে এটিপি আর এনএডিপিএইচটা যে তৈরি হলো কোথায় ইউজ হচ্ছে। এটা কি কোথাও রেখে দেয়, এই যে এটিপি আর এনএডিপিএইচ যে তৈরি হলো কোথায় ইউজ করছি আমরা সেটাকে। দেখ ওয়্যার আর দ্য এটিপি আর এনএডিপিএইচ ইউজ কথা কোথায় ইউজ হচ্ছে। হ্যাঁ দেখ এরা ইউজ হচ্ছে বায়োসিনথেটিক ফেজে। যে বায়োসিনথেটিক ফেজ কোনটা, যেটা আমরা ডার্ক রিঅ্যাকশন বলি, সেটাই হচ্ছে বায়োসিনথেটিক ফেজ। দিস প্রসেস ডাজ নট ডাইরেক্টলি ডিপেন্ড অন দ্য প্রেজেন্স অফ লাইট নট বাট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য প্রোডাক্টস অফ লাইট রিঅ্যাকশন। মানে ডাইরেক্টলি লাইটের উপর ডিপেন্ড না, বাট লাইট রিঅ্যাকশনের যে প্রোডাক্ট যেটা হচ্ছে এটিপি আর এনএডিপিএইচ তার উপর ডিপেন্ডেন্ট বিসাইড CO2 and H2। তাই CO2 আর H2 এর উপরও ডিপেন্ডেন্ট। ওটা তো লাইট রিঅ্যাকশনের প্রোডাক্টস না, প্রোডাক্টসকে এটিপি এনএডিপিএইচ, তাছাড়া লাইট রিঅ্যাকশনের প্রোডাক্টস ছাড়া এটা CO2 আর H2 এর উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, লাইট রিঅ্যাকশন কিন্তু কোথাও CO2 এর উপর ডিপেন্ডেন্ট ছিল না, H2 এর উপর ডিপেন্ডেন্ট ছিল। দেখ যদি কোয়েশ্চেন আসে বোথ লাইট অ্যান্ড ডার্ক রিঅ্যাকশন আর ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট অন H2, ঠিক আছে। জল না থাকলে বিকজ লাইট রিঅ্যাকশন স্প্লিটিং অফ ওয়াটার ছিল, ওটা না হলে ইলেকট্রন আসবে কোত্থেকে। আর লাইট রিঅ্যাকশন ইজ নট ডিপেন্ডেন্ট অন CO2, এটা মনে আছে, বুঝেছিস তো। লাইট রিঅ্যাকশন CO2 এর উপর ডিপেন্ড করে না। যদি একটা কোয়েশ্চেন আছে ডার্ক রিঅ্যাকশন ইজ নট ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট অন দ্য লাইট, ট্রু। স্টেটমেন্ট 2 লাইট রিঅ্যাকশন ইজ নট ডিপেন্ডেন্ট অন CO2, সেটাও কিন্তু ট্রু। এটা লোকেরা ভাববে আরে কি হলো CO2 তো ফটোসিনথেসিসে লাগে, এখানে বলছে লাইট রিঅ্যাকশনে CO2 লাগবে না, কি ব্যাপার এটা। CO2 লাগবে না, মানে লাগবে না, লাইট রিঅ্যাকশনে লাগবে না, ঠিক আছে। কোথাও ছিল, কোথাও কি পেয়েছিস লাইট রিঅ্যাকশনে CO2? কোথাও পাইনি। এটা CO2 ডার্ক, CO2 তো কার্বন না, কার্বন থেকে তো সুগার তৈরি হচ্ছে, সুগার কে তৈরি করছে, ডার্ক রিঅ্যাকশন। ঠিক আছে, ইউ মে ওয়ান্ডার হাউ দিস কুড বি ভেরিফাইড। ইট ইজ সিম্পল, ইমিডিয়েটলি আফটার লাইট বিকামস আনঅ্যাভেলেবল the biosynthetic pathway continues for some time then stops, ঠিক আছে। if the light is made available the synthesis starts again। মানে কি কি বললাম, যেটা আগে বলেছিলাম যে লাইট চলে গেলেও কিছুক্ষণ ও এই বায়োসিনথেটিক পার্টটা কন্টিনিউ হয় আর তারপর থেমে যায়, আবার যখন লাইট দিয়ে দিই আবার স্টার্ট হয়ে যায়। বুঝেছিস কেন? বিকজ শুরুতেই বললাম কেন। হ্যাঁ মিসনোমার, ডার্ক রিঅ্যাকশন হচ্ছে মিসনোমার। মিসনোমার মানে যেটাকে ভুল নামকরণ করা হয়েছে, মানে যে বাচ্চারা খুবই দুষ্ট, একজন আমি শুভম নাম করি, তাহলে সেরকম যেরকম হচ্ছে সেরকম মিসনোমার। Let's see how the ATP and ADPH are used in the biosynthetic phase. We saw earlier the CO2 is combined with H2O to produce CH2O, যেটা আর কি তোর to the power n, মানে যেটা আর কি সুগার আর কি। It was our interest as scientists to find out how this reaction proceeded, কিভাবে প্রসিড করছে রিঅ্যাকশন, or rather what was the first product formed when CO2 is taken in a reaction and fixed। মানে CO2 যখন একটা রিঅ্যাকশন নিল আর ফিক্স করলো, প্রথমে তো আর সুগার হয়নি, আমরা বললাম না মাল্টি স্টেপ প্রসেস। তো সায়েন্টিস্ট জানতে চাইছে যে প্রথম কোন প্রোডাক্টটা ফর্ম হলো CO2 ফিক্সেশনে, ঠিক আছে। জাস্ট আফটার ওয়ার্ল্ড ওয়ার অ্যামং সেভারাল এফোর্টস টু প্রুভ রেডিও আইসোটোপস টু ওয়ার্ল্ড ওয়ার 2 হিরোশিমা নাগাসাকি হয়েছিল, মনে আছে তো। তখন ওয়ার্ল্ড মানে রেডিয়েশন কি হয় সেটার সাথে ওয়াকেবল হলো, ঠিক আছে, পৃথিবীটা জানতে পারলো। তখন সেই রেডিও আইসোটোপ ইউরেনিয়াম বা যাই বল, তার যে ভালো কাজে কীভাবে লাগাতে পারি সেটা ওরা দেখতে চাইলো, ঠিক আছে। তখনই হচ্ছে মেলভিন ক্যালভিন, ওর নামটা অনেকবার শুনেছিস, ক্যালভিন কিন্তু মিল্কশেক না, মিল্কশেকও একটা আছে না ক্যালভিন টাইম, ওটা না। ইজ অ্যান এক্সাম্পলারি, ও এই প্রথম রেডিও আইসোটোপ নিয়ে ভালো করে খেললো। ও কি করলো, ও কার্বনের রেডিও আইসোটোপ ইউজ করলো, রেডিও অ্যাক্টিভ কার্বন নিল C14 বাই হিম ইন অ্যালগাল ফটোসিনথেসিস। ও রেডিও অ্যাক্টিভ কার্বন ইউজ করলো অ্যালগি জানিস, অ্যালগি ফটোসিনথেসিস ও রেডিও অ্যাক্টিভ কার্বন ইউজ করলো। লেড টু দ্য ডিসকভারি দ্যাট দ্য ফার্স্ট CO2 ফিক্সেশন প্রোডাক্ট ওয়াজ দ্য 3 কার্বন অর্গানিক অ্যাসিড। মানে মেলভিন ক্যালভিন অ্যালগি ফটোসিনথেসিসে C14 রেডিও অ্যাক্টিভ কার্বন ইউজ করে ও বার করলো যে প্রথম যে কার্বন অ্যাকসেপ্ট করে যে ফটোসিনথেসিস যে প্রোডাক্টটা তৈরি করে, প্রথমেই তো 6 কার্বন কম্পাউন্ড করে না, প্রথমে যে প্রোডাক্টটা ইউজ করে সেটা হচ্ছে একটা 3 কার্বন কম্পাউন্ড, ঠিক আছে, 3 কার্বন অর্গানিক অ্যাসিড, ঠিক আছে। ই অলসো কন্ট্রিবিউটেড, তাহলে কে এটা করেছিল, মেলভিন ক্যালভিন, ঠিক আছে, নামটা সুন্দর, মেলভিন ক্যালভিন, প্রনাউন্সিয়েশনও সুন্দর। হি অলসো কন্ট্রিবিউটেড টু ওয়ার্কিং আউট দ্য কমপ্লিট বায়োসিনথেটিক পাথওয়ে। ও শুধু এখানেই থেমে থাকেনি, ও পুরো বায়োসিনথেটিক পাথওয়েটা পুরো কমপ্লিটলি ওয়ার্কআউট করেছিল, যেটাকে ক্যালভিন সাইকেল বলে, পরে পড়াচ্ছি। Hence it was called Calvin cycle after him. The first product identified was a 3-phosphoglyceric acid, or in short PGA, ঠিক আছে। প্রথম যে প্রোডাক্টটা বেরিয়েছে সেটা কি, 3
phosphoglyceric acid or simply PGA. Scientists also tried to know whether all plants have PGA as the first product. মানে সায়েন্টিস্টরা বললো যে সমস্ত প্লান্টেই কি PGA ফার্স্ট কার্বন অ্যাকসেপ্টর, জিজ্ঞেস হলো মাইন্ডের মধ্যে, or whether any other product was formed in other plants. সায়েন্টিস্টরা বলে সব প্লান্টে গিয়ে পিজিএ হচ্ছে ফার্স্ট অ্যাকসেপ্টর নাকি পিজিএ ছাড়াও অন্য কোনো প্রোডাক্ট ফর্ম হচ্ছে ডিফারেন্ট প্লান্টসে। ঠিক আছে, experiments conducted over a wide range of plants led to the discovery of another group of plants where the first stable product of CO2 fixation was again an organic acid but one which has 4 carbon or atoms in it. মানে কি এই করে করে এক্সপেরিমেন্ট ডিফারেন্ট প্লান্টসের মধ্যে করে করে সায়েন্টিস্টরা পেলো যে আরেক গ্রুপ অফ প্লান্টস আছে যাদের মধ্যে ফার্স্ট কার্বন অ্যাকসেপ্ট করে, যে ফার্স্ট কার্বন মানে অ্যাকসেপ্ট করার পর যে ফার্স্ট প্রোডাক্টটা তৈরি হয় সেটা একটা অর্গানিক অ্যাসিডই, কিন্তু আগেরটা ছিল 3 কার্বন অর্গানিক অ্যাসিড, এটা হচ্ছে 4 কার্বন অর্গানিক অ্যাসিড, যেটা হচ্ছে oxaloacetic acid OAA. Since then, CO2 assimilation during photosynthesis was said to be of two main types. Those plants in which the first product of CO2 fixation is a C3 acid, যেটা হচ্ছে তোর PGA, that is C3 pathway, and those in which the first product was C4 acid OAA, যেটা হচ্ছে oxaloacetic acid, যেটাকে আমরা C4 pathway বলি. These two groups of plants showed other associated characteristics that we discussed. এটা পরে পড়ছি বাকি characteristics গুলো, ঠিক আছে। এবার the primary acceptor of CO2, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, how many carbon atoms would a molecule have after accepting carbon? Would have 3 carbon atoms of মানে কি কথা হচ্ছে, প্রথমে একটা প্রশ্ন উঠলো যে প্রথম কার্বন যে কম্পাউন্ডটা পেলাম তো, যেটা ফার্স্ট পিজি অ্যাকসেপ্ট মানে ফার্স্ট কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্ট করে যে প্রোডাক্টটা তৈরি হলো সেটা কি হলো, কি নাম আরেকবার জোরে বল? গ্লিসারিক অ্যাসিড। তার মানে ওর মধ্যে কটা কার্বন অ্যাটম আছে? 3টে। এবার প্রশ্ন হলো যে ওই প্রোডাক্টটা যেটা ফর্ম হলো তার মধ্যে 3টে কার্বন অ্যাটম আছে, সে কটা কার্বন অ্যাটম অ্যাকসেপ্ট করে ওই প্রোডাক্টটা তৈরি হয়েছিল? মানে প্রশ্ন হচ্ছে যে তাহলে অরিজিনাল সাবস্টেন্সটা মানে প্রোডাক্ট কম্পাউন্ডের কটা কার্বন আছে, যে একটা কার্বন অ্যাটম নিয়ে 3টে কার্বন অ্যাটম অর্গানিক অ্যাসিড তৈরি করেছে? দুটো। মানে দেখ সায়েন্টিস্টরা ভাবলো যেহেতু এই প্রথম প্রোডাক্ট যেটা তৈরি হয়েছে কার্বন অ্যাকসেপ্ট করে তার 3টে কার্বন আছে আর সে একটা কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্ট করেছে, তার মানে অরিজিনাল যে কম্পাউন্ড যে কার্বনটা অ্যাকসেপ্ট করেছিল তার মধ্যে 2টো কার্বন অ্যাটম আছে, তাই তো? অরিজিনাল যে কম্পাউন্ড যে কার্বন অ্যাকসেপ্ট করেছিল তার মধ্যে 2টো কার্বন অ্যাটম আছে, তাই জন্যই সে একটা কার্বন ডাইঅক্সাইডকে অ্যাকসেপ্ট করার পর 3টে কার্বন অ্যাটম তৈরি হয়েছে, তাই তো? সেটাই মাথায় এসেছিল প্রথম কম্পাউন্ডের 2টো কার্বন অ্যাটম আছে। কিন্তু সায়েন্টিস্টরা দেখলো যে প্রথম যে কার্বন যেটা অ্যাকসেপ্ট করছিল তার মধ্যে 2টো না, দে থট দ্যাট দ্য প্রাইমারি অ্যাকসেপ্টার would have 2 carbon, would be a 2 carbon compound. They spent many years trying to identify 2 carbon compound before they discovered যে না, যে প্রথম যে অ্যাকসেপ্টারটা কম্পাউন্ড যেটা অ্যাকসেপ্টার করছে সেটা 2 কার্বন কম্পাউন্ড না, সেটা অ্যাকচুয়ালি 5 কার্বন কম্পাউন্ড। বিফোর দে ডিসকভার দ্যাট 5 কার্বন কম্পাউন্ড, যেটা হচ্ছে আরইউপিপি। আরইউপিপি ফুল ফর্মটা বল? জোরে বল, জোরে বল। লেখা আছে, আমি আন্ডারলাইনও করেছি। আরইউপিপি ফুল ফর্মটা বল। আরইউপিপি ফুল ফর্ম ধরে বল, জোরে জোরে বল, যা বলছিস কনফিডেন্টলি। হ্যাঁ, রাইবোলোজ বিসফসফেট। দেখ এই তো আন্ডারলাইন করে লেখা আছে, তো লিখেছি রাইবোলোজ বিসফসফেট, নট বাইফসফেট। অনেক জায়গায় না বাইফসফেট লিখে একটা কোয়েশ্চেন এসেছিল যে বাইফসফেট লিখেছিল, স্টুডেন্ট ওটা ভুল মার্ক করেছিল, কিন্তু ওরা বলছিল ঠিক বাইফসফেটও হবে। সেই একটা কন্ট্রোভার্সি থেকে গেছে, মানে টেকনিক্যালি বিসফসফেট আর বাইফসফেট আলাদা, বাট একবার হয়েছিল কি বাইফসফেটকে ওরা ঠিক দিচ্ছিল। মানে মানে বেসিক্যালি কোয়েশ্চেনটা এমন ছিল, বাইফসফেট লেখা আছে, স্টুডেন্টরা ভাবছে না বাইফসফেট দিয়ে স্টেটমেন্টে বলতে হবে, স্টেটমেন্টটা ট্রু, আর স্টুডেন্টরা ভেবেছে ওই বাইফসফেট লেখা আছে ওটা তো ভুল হবে, তাই ভুল মার্ক করেছে, কিন্তু এনসিআরটি ওটাকে ঠিক মার্ক করে দিয়েছে। তখন আবার স্টুডেন্টরা রিভিউতে পাঠিয়েছে, যারা যারা রিভিউতে পাঠিয়েছিল তাদেরটা শুধু কারেক্ট করেছে। সমস্যা হচ্ছে তুই যদি রিভিউটা না পাঠাস তোর যদি ভুল করা থাকে ভুলই থাকবে, যারা যারা কত 500-1000 টাকা দিয়ে রিভিউতে পাঠিয়েছে তাদেরটাই কারেক্ট করেছে। বুঝলি? তাহলে কি হলো, প্রথম কার্বন অ্যাকসেপ্টারটা কটা আছে? 5 কার্বন কম।
ঠিক আছে, সেটা হচ্ছে সেই কম্পাউন্ডের নাম কি, জোরে বল, জোরে বল না উচ্চ, হ্যাঁ রাইবিউলোজ বিসফসফেট, ঠিক আছে, এটাই হচ্ছে রাইবিউলোজ 1,5 বিসফসফেট। এটা হচ্ছে তো ফার্স্ট কার্বন অ্যাকসেপ্টর, ওরা 2 কার্বন কম্পাউন্ড খুঁজছিল, এরা আসলে বেরোলো কি 5 কার্বন কম্পাউন্ড। এবার তো ক্যালভিন সাইকেল, ঠিক আছে, Calvin and his co-workers then worked out the whole pathway and showed that the pathway operated in a cyclical manner. ক্যালভিন শুধু প্রথম জিনিসটা পেয়ে গেছে বলে থেমে থাকেনি, ও পুরো পাথওয়েটা ওয়ার্কআউট করেছিল, ও আর ওর পার্টনার্সরা পুরো পাথওয়েটাকেই ওয়ার্কআউট করিয়েছিল, ঠিক আছে। দ্য পাথওয়ে, ও দেখেছিল যে পাথওয়ে একটা সাইক্লিক্যাল ম্যানারে হয়, ঠিক আছে, যেখানে কি রিজেনারেট হচ্ছে, আরইউবিপি রুবিলোজ বিসফস 1,5 বিসফসফেটটা রিজেনারেটেড হচ্ছে, তাহলে ক্যালভিন সাইকেলে লিখলে হুইচ কম্পাউন্ড ইজ রিজেনারেটেড, আরইউবিপি ইজ রিজেনারেটেড, ঠিক আছে, এই জন্য 3 নম্বর স্টেপটার নামই দিয়েছে রিজেনারেশন, ঠিক আছে। এখানে হচ্ছে দেখ আমি একটু শর্টে বলছি, তারপরে লাইন বাই লাইন প্রত্যেক লাইন দেখিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট আছে, ভালো করে দেখ এখানটা দেখে বোঝা চেষ্টা কর। রাইবিউলোজ বিসফসফেট আছে, অ্যাটমসফিয়ার থেকে কি নিল, CO2 প্লাস H2, অ্যাটমসফিয়ার থেকে আসবে না, জল আর জল মাটি থেকে, এয়ার থেকে CO2 নিয়ে ওটা কার্বক্সিলেশন হলো, ঠিক আছে, কার্বক্সিলেশন হলো, কার্বক্সিলেশন মানে কার্বন ডাইঅক্সাইডকে অ্যাড করাটাকে কার্বক্সিলেশন বলে, ঠিক আছে। কার্বক্সিলেশন হয় দুটো মলিকিউলস অফ 3 PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে ফ্লুসোগ্লিসারেট লিখেছে একই ব্যাপার হলো। এবার সেটা রিডাকশন হলো, রিডাকশন মানে রিডাকশন কথাটা অর্থ হাইড্রোজেন অ্যাড হওয়া, হাইড্রোজেন অ্যাড হওয়াটা রিডাকশন। তো এখানে 2 হবে, 2টা কেন লিখছি, বিকজ এখানে 5 ছিল, অ্যাড হয়ে 6 হলো, 6 হয়ে ভেঙে গেল, ভেঙে গিয়ে 2 ইন্টু 3টে কম্পাউন্ড হলো, মানে এটা ছিল 5 কম্পাউন্ড 5 কার্বন, এখান থেকে একটা কার্বন আসলো, এটা হচ্ছে 3 কার্বন হয়ে গেল, ঠিক আছে, তো 3 কার্বন হয়ে গেল, 2 ইন্টু 3 6। সে করলো কি, এবারে রিডাকশন হবে, রিডাকশন মানে তোর হাইড্রোজেন অ্যাড করা, হাইড্রোজেন তো এমনি এমনি অ্যাড হবে না, দেখ রিডাকশন হলে কি, তার মানে তোর এনার্জি খরচা হবে, রিডিউস করছি, কার্বক্সিলেশনে কিন্তু কোনো এনার্জি খরচা হয়নি, কার্বন ডাইঅক্সাইড অ্যাড হয়ে গেছে ওয়াটার দিয়ে, এবার এখানে রিডাকশন হবে, রিডাকশনে এনার্জি খরচা হবে, এখানে কি 2 ATP আর 2 NADPH খরচা হবে, হলো রিডিউসে কি হলো ট্রায়োস ফসফেট, রিডিউস হলো, এটাও কিন্তু 3 কার্বনই, ঠিক আছে, 3 কার্বনই, বিকজ কার্বন ডাইঅক্সাইড কি বেরিয়েছে, বেরোয়নি, ট্রায়োস ফসফেট, এই ট্রায়োস ফসফেট থেকেই তো সুক্রোজ আর স্টার্চ, মানে ট্রায়োস ফসফেট থেকে একটা সি চলে গেল সুক্রোজ তৈরি করতে, বুঝলি, ট্রায়োস ফসফেট থেকে একটা সি চলে গেল সুক্রোজ তৈরি করতে, একটা সি শুধু, 2 ইন্টু ট্রায়োস ফসফেট, দুটো ট্রায়োস মানে 3, জানিস তো, এটা 3 কার্বন, 2 ইন্টু 3, কিন্তু এখানে শুধু একটা মাত্র গেল, নট দুটো, একটা, শুধু একটা, 1, আমি যে 2 মানে দুটো ট্রায়াস ফসফেট থেকে একটাই গেল, বুঝলি তো, দুটো না কিন্তু, ইচ ট্রায়াস ফসফেট থেকে একটা যায়নি, টোটাল থেকে একটাই গেল কার্বন, তো সুক্রোজ তৈরি করতে, এখানে আরো স্টেপস আছে যেটা তোদের লেভেলে লাগবে না, তো একটা কার্বন গেল এখানে, ঠিক আছে। এবার কি, এখানে আবার রিজেনারেশন স্টেপ হবে, ঠিক আছে, সেখানে একটা এটিপি খরচা হলো, নিয়ে আবার এখানে 2 ইন্টু, তো এখানে রিজেনারেশন স্টেপে কি 2C প্লাস 3C, হ্যাঁ, বিকজ এই 2C এর থেকে এটাই গেছে সুক্রোজ ফর্ম করতে, তো এটা থেকে আবার 5C হলো। তো এবার এই রিয়াকশনটা বল, সুক্রোজে ধর 6টা সুক্রোজ ধর, সুক্রোজ 4, তো গ্লুকোজ ধর, গ্লুকোজে সুক্রোজে তো C12 আছে, গ্লুকোজ দেখো, সুক্রোজ মানে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ হচ্ছে গ্লুকোজ, তো গ্লুকোজ তৈরি করতে গেলে কতবার এই সাইকেলটাকে ঘুরতে হবে, এটা তো একবার ঘুরলো, এই সাইকেলটা কতবার ঘুরতে হবে C6H12O6 তৈরি করার জন্য, ভালো করে এখানটাই আছে, C6H12O6 তৈরি করার জন্য এই সাইকেলটাকে কবার ঘুরতে হবে, একবার ঘুরলে কটা সি ফিক্স হলো, একবার যে ঘুরলো 5টে সি ফিক্স করা হলো, একবার যে ঘুরলো, আমি কি বলছি, এই সিটা অ্যাড হচ্ছে, এখানে আরো স্টেপস আছে, মানে এই সুক্রোজ বানানোর জন্য এই সিটা অ্যাড হচ্ছে, তো একবার ঘুরলে কটা সি অ্যাড হলো, তাহলে C6H12O6 করার জন্য কবার ঘুরতে হবে, 4 বার, কেন, টোটাল কবার একটা সাইকেলকে ঘুরতে হবে, 5 বার ঘুরলে C5 হচ্ছে, হ্যাঁ আমি টোটালটা জিজ্ঞেস করছি, 6টা ঘুরতে হবে, মানে C6 তৈরি করার জন্য কি 6বার ঘুরতে হবে সাইকেলটাকে, একবার ঘুরলে একটা কার্বন অ্যাড হলো, তুই ভাব না, এটা C0 আছে, একটা অ্যাড হলো C1 C2 C3 C4
C5C6। সাইকেলটা সহ আরো 5। আরে হ্যাঁ, সহ না, তুই একবারই বলতে না, 6বার ঘুরতে হবে। সুক্রোজ তৈরি করার জন্য কি 12বার? হ্যাঁ, বুঝে গেলি? যটা সি ততবার ঘুরতে হবে এই সাইকেলকে। খুব সিম্পল ব্যাপার এটা, বুঝেছিস? তাহলে একবার ঘোরাতে কটা এটিপি ইউজ হলো? গুনে বল, একবার ঘোরাতে কটা এটিপি ইউজ হলো? এটিপি বলছি, কটা এটিপি খরচা হলো? দেখ লেখাই তো আছে কটা এটিপি খরচা হলো। গুণ এটিপি খরচা হলো কটা, এটিপি গুনে বলে। হ্যাঁ, রিডাকশনে কটা? কেন দুটো? রিডাকশন তো এটা, রিডাকশনে দুটো কেন হচ্ছে? আমি তো মার্ক করেছি কটা খরচা হচ্ছে, আমি তো লিখে দিয়েছি কাল লালে। একবার একটা এই সাইকেলটা একবার ঘুরতে কটা এটিপি টোটাল খরচা হলো? লেখাই তো আছে, প্লাস করে দে। সরি, রিডাকশনে তো, হ্যাঁ রিডাকশনে কটা? হ্যাঁ রিডাকশনে দুটো, আর তিনটে কেন? আমি এটিপির পাশে কি নাম্বার লিখেছি? আরে ওটা তো কার্বন অ্যাটম কটা ফিক্স আছে সেটা বললাম। এটিপি কটা খরচা হচ্ছে? আরে একটাই তো হচ্ছে রে, একবারই তো হচ্ছে খরচা। রিডাকশনে দুটো, রিজেনারেশনে একটা, তো কটা হলো একটা সাইকেলে? আর এনএডিপিএইচ কটা খরচা হচ্ছে? হ্যাঁ, তো একটা সুক্রোজ করতে কটা এটিপি খরচা হবে? হ্যাঁ, আর কটা এডিপি খরচা, এনএডিপিএইচ খরচা হবে? হ্যাঁ, বুঝলি? ক্যালভিন সাইকেল এটা, ঠিক আছে? এবার এখানে পড়ে নি। দেখ ফার্স্ট স্টেপ কি আছে, দেখ এটা বুঝে যা যে এই ক্যালভিন সাইকেলটা হয় অকার্স ইন অল ফটোসিনথেসিস প্লান্টস। ঠিক আছে, ফটোসিনথেটিক প্লান্ট যতগুলো প্লান্ট ফটোসিনথেসিস করছে ক্যালভিন সাইকেল হবেই। C4 বা C3 ম্যাটার করে না, ঠিক আছে? কেন ম্যাটার করে না এটা C3 প্লান্টে বুঝলি, C4 এ গিয়ে আমি দেখাবো যে কেন ম্যাটার করে না, C4 কোথায় ক্যালভিন সাইকেল হচ্ছে। প্রথমে হচ্ছে কার্বক্সিলেশন, ঠিক আছে? কার্বক্সিলেশন ইজ এ ফিক্সেশন অফ CO2 ইনটু আ স্টেবল অর্গানিক ইন্টারমিডিয়েট, ঠিক আছে? বুঝলি স্টেবল অর্গানিক ইন্টারমিডিয়েট কি? 3 PGA, ঠিক আছে? কার্বক্সিলেশন ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল স্টেপ অফ ক্যালভিন সাইকেল, এটা মার্ক করে রাখ। হোয়াট ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল স্টেপ অফ ক্যালভিন সাইকেল? কার্বক্সিলেশন, where CO2 is utilized for the carboxylation of RuBP, ঠিক আছে? CO2 is utilized for the carboxylation of RuBP, ফাইন, বুঝলি? By CO2 is for the RuBP. This reaction is catalyzed by enzyme RuBP carboxylase, ঠিক আছে? এই যে এটা হচ্ছে RuBP কার্বক্সিলেজ, ঠিক আছে? দিয়ে ক্যাটালিস্ট হচ্ছে, which results in the formation of 2 molecules of 3 PGA, ঠিক আছে? Since this enzyme also has an oxygenation activity, এই এনজাইমে একটা অক্সিজেনেশন অ্যাক্টিভিটি আছে, ঠিক আছে? তাই জন্য RuBP কার্বক্সিলেজ অক্সিজেনেজ এই এনজাইমটাকে RuBP কার্বক্সিলেজ শুধু বানায় না, RuBP কার্বক্সিলেজ তার সাথে একটা অক্সিজেনেজও অ্যাড করা হয়, ঠিক আছে? অক্সিজেনেজও অ্যাড করা হয়, ঠিক আছে? এটাকে RuBP কার্বক্সিলেজ না, RuBP কার্বক্সিলেজ অক্সিজেনেজ বলা হয়। কেন বলা হয়? এর একটা অক্সিজেনেজ অ্যাক্টিভিটিও আছে, ঠিক আছে? বুঝলি? এবার প্রথম হচ্ছে কার্বক্সিলেশনে বুঝেই গেলি, CO2 থেকে RuBP15, তারপরে হচ্ছে রিডাকশন স্টেপ আছে। রিডাকশনে কি হয়? ফরমেশন অফ গ্লুকোজ, ঠিক আছে? লিড টু দ্য সিরিজ অফ রিয়াকশন, একটা রিয়াকশন না, সিরিজ আছে যার জন্য গ্লুকোজ তৈরি হয়। Steps involve utilization of 2 molecules of ATP for phosphorylation and 2 molecules of NADPH, ঠিক আছে? 2 molecules of ATP and 2 molecules of NADPH for the reaction per CO2 molecule, মানে প্রত্যেকটা CO2 মলিকিউলের জন্য দুটো ATP আর দুটো NADPH ইউটিলাইজ হচ্ছে। The fixation of 6 molecules of CO2 and 6 turns of the cycle are required for the formation of 1 molecule of glucose in the pathway. 6 molecules of CO2 and 6 turns of the cycle are required. এই রিডাকশন স্টেপেই তোর গ্লুকোজ তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে যদি কোশ্চেন আছে কোন স্টেপে তৈরি হচ্ছে গ্লুকোজ,
রিডাকশন স্টেপে, ঠিক আছে। আর রিজেনারেশন অফ দ্য কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর মলিকিউল আরইউবিপি ইজ ক্রুশিয়াল ইফ দ্য সাইকেল ইজ টু কন্টিনিউ আনইন্টারাপ্টেড। যদি আরইউবিপি রিজেনারেটই না করে তাহলে সাইকেলটা আনইন্টারাপ্টেড কন্টিনিউ কি করে হবে? আনইন্টারাপ্টেড কন্টিনিউ হওয়ার জন্য সাইকেলটাকে এবার আরইউবিপিকে রিজেনারেটেড হওয়া দরকার, ঠিক আছে। দ্য রিজেনারেশন স্টেপস রিকোয়ার্স 1 ATP ফর ফসফোরাইলেশন টু ফর্ম আরইউবিপি, ঠিক আছে। একটা এটিপি লাগে রিজেনারেশন স্টেপে তোর আরইউবিপি ফর্মেশন হওয়ার জন্য, ঠিক আছে। এবার দেখ, হেন্স ফর এভরি CO2 মলিকিউল এন্টারিং দ্য ক্যালভিন সাইকেল 3 মলিকিউলস অফ এটিপি, দুটো হচ্ছে রিডাকশন স্টেপে, একটা রিজেনারেশন স্টেপে, অ্যান্ড 2 অফ NADPH আর রিকোয়ার্ড, ঠিক আছে। ইট ইজ প্রবাবলি টু মিট দিস ডিফারেন্স ইন দ্য নাম্বার। এই দেখ, এই যে এটিপি আর NADP এর একটা ডিফারেন্স দিচ্ছিস তো, ইকুয়াল অ্যামাউন্টে NADP আর ATP লাগছে না তো, তার মানে কি এটিপি একটু বেশি তৈরি হচ্ছে? বলতো কোন লাইট রিঅ্যাকশনে এটিপি বেশি শুধু তৈরি হয়, NADPH তৈরি হয় না? কোন ফটো সিস্টেম লাইট রিঅ্যাকশনটা শুধু এটিপি তৈরি হচ্ছে, NADP তৈরি হচ্ছে না? কোনটা? সাইক্লিক্যাল ফটো সিস্টেম না, ফটো সিস্টেম 1 যেখানে শুধু এটিপি তৈরি হচ্ছে, NADPH হচ্ছে না। এবার আমি বলছিলাম না ফটো সিস্টেম 1টা কেন আছে, স্টোমাল ল্যামেলিতে আছে, আর 700 বেশি মানে 680 বেশি হলে হয়। কেন আছে? বিকজ এটিপি আর NADPH এর মধ্যে একটা ডিফারেন্স আছে, একটা এক্সট্রা এটিপি তৈরি হচ্ছে, সেই এক্সট্রা এটিপিটা আসছে কোথা থেকে? আমরা তো শুরু থেকে দেখলাম নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, যেটা ফটো সিস্টেম 2 আর ফটো সিস্টেম 1 যেখানে একসাথে হচ্ছে, সেখানে ইকুয়াল নাম্বার অফ এটিপি আর NADPH তৈরি হচ্ছে, বাট এখানে তো দেখছি একটা এক্সট্রা এটিপি লাগছে। সেই এক্সট্রা এটিপিটা আসছে কোথা থেকে? ফটো সিস্টেম 1 থেকে, মানে সাইক্লিক ফটোফসফোরাইলেশন থেকে ওই এক্সট্রা এটিপিটা আসছে, বুঝলি? এটাই হচ্ছে ওই সাইক্লিক ফটোফসফোরাইলেশনের দরকার, বুঝেছিস? It comes from, that is a cyclic photophosphorylation takes place. এই ডার্ক রিঅ্যাকশন একটা এক্সট্রা এটিপি লাগে বলেই তো সাইক্লিক ফটোফসফোরাইলেশনটা হয়, ঠিক আছে। বিকজ একটা এক্সট্রা তো লাগছেই না, সেটা আসবে কোথা থেকে? সাইক্লিক ফটোফসফোরাইলেশন থেকে। টু মেক ওয়ান, ভগবান যা দেয় যত রিকোয়ারমেন্ট ততটাই দেয়। ওই সাইক্লিকটা মনে হতে পারে যে কেন হচ্ছে শুধু এটিপি, বা কেন এটিপি শুধু তৈরি হচ্ছে, NADP হচ্ছে করছি না কেন, বাট দরকার আছে, সবকটাই যা দিয়েছে ভগবান দরকার আছে। To make 1 molecule of glucose 6 turns of the cycle are required, ঠিক আছে। বুঝেছিস? আচ্ছা, দেখতে পাচ্ছি 6 CO2 1 গ্লুকোজ তৈরি করছে, 18 ADP ATP 18 ADP 12 NADPH 12 NADP, এটা গ্লুকোজের জন্য। ডাবল করে দে, স্টার্চ হয়ে যাবে। এবার হচ্ছে আমরা C4 পাচ্ছি। এবার আমি বলবো বুঝবি যে C4এও তোর কেন লাগছে, যে মানে C4এও তোর ক্যালভিন সাইকেল কোথায় হচ্ছে, ঠিক আছে। এর আগে একটু অ্যানাটমিক্যাল ডিফারেন্স বুঝতে হবে, এখানে এই মিজোফিল সেল, এই বান্ডেল শিট সেল, এই পার্টটাও বুঝতে হবে, তারপরে তুই বুঝে যাবি C3টাও কোথায় হচ্ছে, ঠিক আছে। এই যেরকম C3 আর C4 থেকে একটা কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, ঠিক আছে। এই নিয়ে 5খানা কম্পোনেন্ট হয়ে গেল। এই বায়োসিন্থেটিক ফেজেও C3 থেকে দিতে পারে, C4 থেকে অ্যানাটমিক্যাল বেসিক্যালি দিতে পারে। C4টা বেসিক্যালি অ্যানাটমিক্যালি আসে। এবার দেখ কিরাম আসে বছর। এবার C4টা কাদের মধ্যে হয়? প্লান্টস দ্যাট আর অ্যাডাপ্টেড টু ড্রাই ট্রপিক্যাল রিজিয়নস হ্যাভ C4 পাথওয়ে, ঠিক আছে, মেনশনড আর্লিয়ার। Though these plants have C4 auxiliary acid as a first carbon dioxide fixation product, they use C3 pathway or the Calvin cycle as the main biosynthetic pathway. যদিও এই প্লান্টে ফার্স্ট কার্বন ফিক্সেশন প্রোডাক্টটা অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে, কিন্তু এরাও C3 পাথওয়ে ইউজ করছে অ্যাজ দেয়ার মেন বায়োসিনথেটিক পাথওয়ে। মানে এবার তুই বুঝবি যে এরা C3 প্লান্টস থেকে কী রকমভাবে আলাদা। এবার কীরকমভাবে আলাদা সেটা দেখা যাক। C4 plants are special, ঠিক আছে। দে হ্যাভ স্পেশাল লিফ অ্যানাটমি। কি আছে? দে হ্যাভ, এবার একটু অন্য কালারে করি। They have a special type of leaf anatomy, ঠিক আছে। They tolerate higher temperature, ঠিক আছে। They show a response to high light intensity, ঠিক আছে। প্রথমে কি? প্রথমে হচ্ছে দে আর স্পেশাল লিফ অ্যানাটমি। কি ভাবে এটা কিন্তু ডিফারেন্সগুলো আছে, ঠিক আছে। এই ডিফারেন্সগুলো আসতে পারে, মানে চুজ দ্য কারেক্ট অপশনস, মানে AB ABE ABD এরম আসতে পারে, বুঝতে পেরেছিস তো। কিছু উল্টো পাল্টাও দিয়ে দিতে পারে, ঠিক আছে। দে আর অফ ডিফারেন্ট কালার দিয়ে দিতে পারে, এটা কিন্তু হবে না, ঠিক আছে, বুঝতে পেরেছি। দে আর
স্পেশাল টাইপ অফ লিফ অ্যানাটমি, they tolerate lower temperatures দিতে পারে, ঠিক আছে, কোল্ডার টেম্পারেচার্স। তখন তুই ভাবি কি কি কোথায় হয়, কোল্ড হয়, হায়ার টেম্পারেচার, হাইয়ার কিন্তু। দে শো, ট্রপিক্যাল মানে বুঝে যায় হায়ার। দে শো আর রেসপন্স টু হাই লাইট ইন্টেন্সিটি, মানে কি ডেজার্টসে কি হতে হবে, ট্রপিক্যাল ক্লাইমেট কি ডেজার্ট, সাহারা, ওখানে কি হাই লাইট ইন্টেন্সিটি থাকবে। তারপরে কি দে ল্যাক আ প্রসেস কল ফটো রেসপিরেশন। সব অন্যদের মধ্যে যে ফটো রেসপিরেশন আছে, মানে C3 প্লান্টসের মধ্যে যে ফটো রেসপিরেশন আছে সেটা এদের মধ্যে নেই, ঠিক আছে। অলসো দে হ্যাভ আ গ্রেটার productivity of biomass, ঠিক আছে, they have greater productivity of biomass। এবার প্রত্যেকটা আমরা একবার কটা ডিফারেন্স হলো তাহলে 5টা, ঠিক আছে, নাম্বারিং করে রাখ, দরকার হলে পরে পাশে লিখে রাখিস কোনটা কি হয়, কিন্তু এটা ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, এবার হচ্ছে আমরা বুঝবো একটা একটা করে। আবার যাচ্ছে তো, হ্যাঁ যাচ্ছে। ঠিক আছে, এবার স্টাডি ভার্টিক্যাল সেকশনস অফ লিফ। ঠিক আছে, এবারে যাবে লিফের ভার্টিক্যাল সেকশন, মানে ভার্টিক্যালি কাজ করে কাটবো। one of a C3 plane and other of a C4 plane. Do you notice? এবার এটা পড়ে দেখতে বলেছে, দেখ, the particularly, do you have similar cells around the vascular sheets? The particularly large cell around the vascular bundles of a C4 plant are called bundle sheet cells. C4 plant এ vascular bundle মানে xylem আর phloem এ around এ particularly large cells দেখা যায়, যেগুলোকে বলে bundle sheet cells, ঠিক আছে। And the leaves which have such anatomy are said to have Kranz anatomy, ঠিক আছে। ওয়ার্ডগুলো মনে রাখ, C4 প্লান্টে xylem phloem এর চারিদিকে একটা বড় বড় সেল দেখা যায়, যেগুলোকে বলে বান্ডেল শিট সেলস, আর লিভসের সেই অ্যানাটমিটাকে বলা হয় ক্রান্স অ্যানাটমি, ঠিক আছে। ক্রান্স সায়েন্টিস্টের নাম। ক্রান্স মিনস রিথ অ্যান্ড ইজ এ রিফ্লেকশন অফ অ্যারেঞ্জমেন্ট অফ সেলস, মানে যেরকম মৃত ব্যক্তিদের উপরে একটা গোল মতো দেওয়া হয় না ফুলের, ওটার ওই অ্যারেঞ্জমেন্টেই থাকে এই বান্ডেল শিট সেলসগুলো, ঠিক আছে। রিথ অ্যান্ড দ্য রিফ্লেকশন অফ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ সেলস, ঠিক আছে। ক্রান্স মানে রিথ। The bundle sheath cells may form several layers around the vascular bundles, ঠিক আছে। এই bundle sheath cells আছে এই vascular bundles এর around several layers form করে, ঠিক আছে, অনেকগুলো লেয়ারে থাকে বেসিক্যালি। They are characterized by having a large number of chloroplasts, তাহলে bundle sheath cells এর মধ্যে লার্জ মানে ক্লোরোপ্লাস্ট বেশি না কম? bundle sheath cells এর মধ্যে ক্লোরোপ্লাস্ট কি বেশি। তারপরে কি thick wall impervious টু গেসিয়াস এক্সচেঞ্জ, ঠিক আছে, মানে কি বান্ডেল শিট সেলসে অ্যারাউন্ডে গেসিয়াস এক্সচেঞ্জ হয় কি হয় না, হয় কি হয় না। ইমপারভিয়াস টু গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, মানে পারভিয়াস মানে ফুটো অ্যালাউ করে, আর ইমপারভিয়াস মানে অ্যালাউ করে না, ঠিক আছে। ইমপারভিয়াস টু গ্যাসিয়াস এক্সচেঞ্জ অ্যান্ড নো ইন্টারসেলুলার স্পেস, মাঝে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকে না, নো ইন্টারসেলুলার স্পেস। You may like to cut a section of a leaf or C4 plant, মেজ বা সোরগ্রাম প্লান্টসগুলো কেটে দেখবি, ওদেরও এই দেখার দরকার নেই এখন, পড়ে যান, ওদেরও এই ক্রান্স অ্যানাটমি থাকে, অ্যান্ড মেজোফিল সেলসেরও ডিস্ট্রিবিউশনটা দেখবি। ইট উইল, ঠিক আছে, বান্ডেল শিট সেলস শুধু C4 প্লান্টসে থাকে, C3 প্লান্টসে থাকে না, এটা কিন্তু মনে রাখবি, বুঝলি তো। তাহলে কি বান্ডেল শিট সেলস কি আছে, লার্জ নাম্বার অফ ক্লোরোপ্লাস্ট আছে, ঠিক আছে। They are characterized by large number of chloroplasts, thick walled, impervious to gaseous exchange, and no intercellular space. No কিন্তু এই নো গুলো মনে রাখবি, এই নো গুলোই মিস হয়ে যায়, নো গুলো মনে রাখবি, ঠিক আছে। এরপরে আমরা C4 প্লান্টে কি হয় হ্যাচ অ্যান্ড স্ল্যাক পাথওয়েটা পড়বো, ঠিক আছে। হ্যাচ অ্যান্ড স্ল্যাক পাথওয়ে, এটা এগেন আর সাইক্লিক্যাল পাথওয়ে। C4 প্লান্টে আমরা যেরকম C3 প্লান্টে ক্যালভিন সাইকেল হয়, এখানেও হয়, কিন্তু এখানে এক্সট্রা একটা পাথওয়ে আছে, এটাকে হ্যাচ অ্যান্ড স্ল্যাক পাথওয়ে বলে, ঠিক আছে। কি আছে এবার আছে এই পাথওয়েটা একটু স্টেপ বাই স্টেপ দেখা যাক, লিস্টিং দ্য স্টেপস। ফার্স্টে কি আছে, দ্য প্রাইমারি কার্বন অ্যাকসেপ্টর, ঠিক আছে। The primary carbon acceptor is a 3-carbon molecule called phosphophenol pyruvate, ঠিক আছে, মানে এটা হচ্ছে PEP, এটা হচ্ছে প্রাইমারি কার্বন অ্যাকসেপ্টর।
ওখানে যেমন রুবিস্কো ছিল প্রাইমারি কার্বন অ্যাকসেপ্টর 5 কার্বন কম্পাউন্ড, এখানে আছে 3 কার্বন কম্পাউন্ড ফসফোফেনল পাইরুভেট, ঠিক আছে, পেপ। ঠিক আছে, পেপ হচ্ছে ফার্স্ট কার্বন অ্যাকসেপ্টর, ইজ প্রেজেন্ট ইন দ্য মিজোফিল সেলস, যেটা কোথায়, এখানে, এইখানে হচ্ছে এটা হচ্ছে মিজোফিল সেলস কিন্তু, ঠিক আছে, মিজোফিল সেলস আর বান্ডেল শিট সেলস, ঠিক আছে, ফসফোফেনল পাইরুভেটটা মিজোফিল সেলসে থাকে, ঠিক আছে। দ্য এনজাইম রেসপন্সিবল ফর ফিক্সেশন ইজ পেপ কার্বক্সিলেজ বা পেপকেস, ঠিক আছে। ইট ইজ ইম্পর্টেন্ট টু রেজিস্টার দ্যাট মিজোফিল সেলস ল্যাক রুবিস্কো এনজাইম, ঠিক আছে। মিজোফিল সেলসে রুবিস্কো নেই, ওই C3 পাথওয়েতে কি হচ্ছিল, ক্যালভিন সাইকেলে কি রুবিস্কো আর রুবিকে করছিল কার্বক্সিলেজ, এই ক্ষেত্রে এখানে রুবিস্কো নেই, তাই জন্য রুবিস্কোর বদলে এখানে কি আছে, পেপ কার্বক্সিলেজ, ঠিক আছে। এই যে পেপ কার্বক্সিলেজ, পেপ কার্বক্সি অ্যাটমসফিয়ার থেকে দেখ মেজোফিল সেলসটা বাইরের দিকে আছে, ঠিক আছে, এই বান্ডেল সেলসটা ভেতরের দিকে, বাইরের দিকে আছে বলেই তো এর মধ্যে, মানে বাইরের দিকে মানে এখানে দেখ স্টোমাটা থাকতে পারে, স্টোমাটা জানিস তো, যেখান থেকে গ্যাস ঢোকে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্লান্টের নিচের দিকে, এটা হচ্ছে মাঝখানের দিকে, ঠিক আছে। এবার মাঝখানের দিকে থাকে বলেই এটা ইন্টারসেলুলার স্পেস নেই, এর মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জের দরকারও পড়ছে না, আর এটা বাইরের দিকে থাকে মানে কি এর মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে তো। এবার দেখ এই দিকে ধর ভ্যাসকুলার পাথওয়ে, এরা চারিদিকে ফর্ম করছে, এটা বাইরের সাইডে মেজোফিল সেলস, ঠিক আছে। এর ওয়াল হচ্ছে পারভিয়াস, মানে এর ওয়াল গ্যাস এক্সচেঞ্জ পারমিট করে, তো বাইরে থেকে অ্যাটমসফিয়ারিক CO2 আসলো, সে ঢুকলো, সে এসে কনভার্ট হয়ে গেল বাইকার্বনেটে, ঠিক আছে। গ্যাস তো থাকে না, ওটা ওয়াটারের সাথে মিশে বাইকার্বনেটে কনভার্ট হয়, ঠিক আছে। সেই বাইকার্বনেটটা তো ফসফোফেনল পাইরুভেটের সাথে পেপ কার্বক্সিলেজ দিয়ে পেপকেস দিয়ে ফিক্সেশন হয়ে C4 অ্যাসিড তৈরি হলো, সেটা কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সেই অ্যাসিডটা ট্রান্সপোর্ট হলো, ডিকার্বক্সিলেশন ওই C3 অ্যাসিড হলো, ঠিক আছে। এই ডিকার্বক্সিলেশন এখানে এই ডিকার্বক্সিলেশন হলো, তো এই CO2 যেটা তৈরি হলো সেটা এই বান্ডেল শিট সেলে ক্যালভিন বান্ডেল শিট সেলে হচ্ছে রুবিস্কো আছে কিন্তু, তো RUBPও আছে, রুবিস্কো আছে, এখানে সেই কার্বন ডাইঅক্সাইড যেটা আসলো বান্ডেল শিট সেল কিন্তু ইম্পারভিয়াস টু গ্যাসিয়াস এক্সচেঞ্জ, তাই জন্য ওটা এই C4 অ্যাসিডটা ফর্মেশন তৈরি হলো এখানে ট্রান্সপোর্ট করার জন্য। C4 অ্যাসিডটা তো আর গ্যাস না, ট্রান্সপোর্ট হলো, এখানে এসে কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিল, ঠিক আছে। সেই কার্বন ডাইঅক্সাইডে ক্যালভিন সাইকেলে ঢুকে ওই সুগার স্টার্চ আবার ফর্মেশন তৈরি করলো, আর এখানে যে C3 অ্যাসিড পেপ, এটাও ট্রান্সপোর্ট হলো, মানে এটা পেপ এখন না, এটা অন্য একটা অ্যাসিড আছে সেটা বলছি, সেটা ট্রান্সপোর্ট হয়ে রিজেনারেট হয়ে পেপ তৈরি করলো, ঠিক আছে। মানে বেসিক্যালি যেহেতু এটা ইম্পারভিয়াস টু গ্যাসিয়াস এক্সচেঞ্জ, তাই জন্য আমাদের C4 অ্যাসিডটা ফর্ম করা দরকার, অক্সালো অ্যাসিড ফর্মেশনটা দরকার আমাদের, যাতে ট্রান্সপোর্ট করতে পারে কার্বন ডাইঅক্সাইডটাকে ভেতরে, ঠিক আছে। এবার দেখ দেন দেখ দ্য C4 অ্যাসিড অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ইজ ফর্মড ইন দ্য মিজোফিল সেলস, তাহলে অক্সালো অ্যাসিড কোথায় তৈরি হয়, মিজোফিল সেলসে। এবার দেখ দেন ফর্মস আদার 4 কার্বন কম্পাউন্ডস লাইক ম্যালিক অ্যাসিড অর অ্যাসপার্টিক অ্যাসিড ইন দ্য মেজোফিল সেল ইটসেলফ, ঠিক আছে। তাহলে অক্সালো অ্যাসিড থেকে কি ফর্ম হয়, ম্যালিক অ্যাসিড অর অ্যাসপার্টিক অ্যাসিড, এটাও কোথায় হয়, C4 মানে মেজোফিল সেলসেই হয়, ঠিক আছে। হুইচ আর ট্রান্সপোর্টেড টু দ্য বান্ডেল শিট সেল, এই ম্যালিক অ্যাসিড এই যে ট্রান্সপোর্ট কাকে করে, ম্যালিক অ্যাসিড অর অ্যাসপার্টিক, ঠিক আছে, ম্যালিক অ্যাসিড অর অ্যাসপার্টিক অ্যাসিড, মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে ট্রান্সপোর্ট করে না, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আরও C4 কম্পাউন্ড তৈরি করে, যেটা হচ্ছে ম্যালিক অ্যাসিড অর অ্যাসপার্টিক অ্যাসিড, সেটা ট্রান্সপোর্ট কোথায়, সেটা ট্রান্সপোর্ট হয় হচ্ছে তোর বান্ডেল শিট সেলসে, ঠিক আছে, ট্রান্সপোর্টেড টু দ্য বান্ডেল শিট সেলস, ঠিক আছে। ইন দ্য বান্ডেল শিট সেলস দিস C4 অ্যাসিডস, ঠিক আছে, বান্ডেল শিট সেলের মধ্যে দিস C4 অ্যাসিডস আর ব্রোকেন ডাউন টু রিলিজ CO2 and a 3 carbon molecule, ঠিক আছে। In the bundle sheet cell these C4 acids are broken down to release CO2 and a 3 carbon molecule, ঠিক আছে। broken down to release CO2 সেই CO2টা এবার সেই CO2টা এবার ক্যালভিন সাইকেলে যাচ্ছে, বুঝেছিস। আর এবার the carbon molecule is transported back to the mesophyll cells where it is converted into PEP again, ঠিক আছে। Thus completed the cycle, এবার এই হ্যাচেন স্ল্যাক পাথওয়েটা কমপ্লিট হয়ে গেল তো, আবার ট্রান্সপোর্ট হয়ে গেল ওখানে মানে পেপতে আবার কনভার্ট হয়ে গেল রিজেনারেশনের মাধ্যমে, আর এই CO2 যেটা রিলিজ হয়েছিল বান্ডেল শিট সেলসে এন্টার্স দ্য C3 অর দ্য ক্যালভিন পাথওয়ে, আর পাথওয়ে কমন টু অল প্ল্যান্ট, জানিস তো C3 পাথওয়ে নিয়ে, আবার সেই C3 পাথওয়ে থেকে সব তৈরি হয়। দ্য বান্ডেল শিট সেলস, বুঝেছিস তো, বান্ডেল শিট সেলস আর রিচ ইন অ্যান এনজাইম রুবিস্কো কার্বক্সিলেজ, রুবিস্কো মানে রাইবোজ বিসফসফেট কার্বক্সিলেজ, বাট ল্যাক পেপকেস। তাহলে কি জানলাম আমরা, মিজোফিলস হাই সোর অফ অল,
মিজোফিল সেলসে কি আছে, মিজোফিল সেলসে আছে হচ্ছে তোর পেপকেজ আছে কিন্তু রুবিস্কো নেই, ঠিক আছে। কিন্তু বান্ডল সিট সেলসে কি আছে, রুবিস্কো আছে কিন্তু পেপকেজ নেই, ঠিক আছে। তো রুবিস্কো আছে পেপকেজ নেই, তাহলে আমরা কি বুঝলাম, এই কোশ্চেনটাই উল্টো করে দেয় জানিস তো, লিখে দেয় মেসোফিল সেলসে রুবিস্কো আছে আর বান্ডল সিট সেলসে পেপকেজ আছে, কিন্তু এটা কিন্তু উল্টো দিয়ে দেয়, এটা এসছে অনেকবার। মনে রাখবি বান্ডল শিটেই রুবিস্কো আছে, লোকেরা ভাবে বান্ডল শিট তো বাজে সেল, ওর মধ্যে নিশ্চয়ই রুবিস্কো নেই, কিন্তু অ্যাকচুয়ালি বান্ডল শিটের মধ্যে রুবিস্কো আছে, ঠিক আছে, বুঝেছিস তো। Thus, the basic pathway that results in the formation of sugar, the Calvin pathway, is common to C3 and C4 plants, ঠিক আছে। এইভাবে যখন আমি ক্যালভিন পাথওয়ে বলছিলাম না, C4 প্লান্টসে কিভাবে আসে, এইভাবে আসে, ঠিক আছে। এই জিনিসটা দেখ, ডাউট কেন বললাম, বলবো যে কোয়েশ্চেন আসবে ইন C4 প্লান্টস রুবিস্কো ইজ প্রেজেন্ট ইন দ্য মিজোফিল সেলস। লোকে এটাকে কেন ঠিক করে বলবো, রাইট বলবো, বিকজ প্রত্যেকটা C3 প্লান্টেই তো মিজোফিল সেলসের মধ্যে রুবিস্কো ছিল, কিন্তু C4 প্লান্টে কি মিজোফিল সেলসের মধ্যে রুবিস্কো নেই, বান্ডল সিট সেলসে আছে। এটা নোটিস করে, ডিড ইউ নোটিস দ্যাট ক্যালভিন পাথওয়ে অকার্স ইন অল দ্য মিজোফিল cells of the C3 plants, but in C4 plant it does not take place in the mesophyll cells but does so only in the bundle sheath cells, বুঝলি। মানে এদের মধ্যে তোর কি যেন C4 plants এর মধ্যে তোর রুবিস্কোটা বান্ডল শিট সেলসে আছে, কিন্তু বাকি সমস্ত গ্রিন প্লান্টসে তোর রুবিস্কোটা আছে কার মধ্যে, মিজোফিল সেলসের মধ্যে। এটাই হচ্ছে ডিফারেন্স। মানে বাকি সব গ্রিন প্লান্ট, যেগুলো C3 প্লান্ট, তার তো মিজোফিল সেল, তার তো বান্ডল শিট সেল নেই, এর আছে তার নেই, তার তো মেসোফিল সেলসের মধ্যে রুবিস্কো আছে, কিন্তু C4 প্লান্টসে মিজোফিল সেলসের মধ্যে রুবিস্কো নেই, মিজোফিল সেলসের মধ্যে পেপকেজ আছে। আজ রুবিস্কো কোথায় আছে, বান্ডল শিট সেলসে। C3 সাইকেলটা কোথায় হচ্ছে, বান্ডল শিট সেলসে ইন C4 প্লান্টস, যেটা আর কি ড্রাই ট্রপিক্যাল ক্লাইমেটে দেখা যেতে পারে, মেজ বা সোরগম এরকম আছে, ঠিক আছে। বুঝেছিস এই পার্টটা, বুঝেছিস তো, ডিফারেন্সগুলো বুঝেছিস, সব বুঝেছিস। এবার আসবো আমরা ফটো রেসপিরেশনে। হাই সৌরভ পাল বলেছি, হাই 3বার লিখলাম, নেভার মাইন্ড। ফটো রেসপিরেশন পার্টটা হল যেটা আছে। এবার দেখ, একটু আগে বললাম ফটো রেসপিরেশনটা কি, তো ডাউট হতে পারে এয়ারের সাথে ফটোসিনথেসিস শুনেছিলাম, ফটো রেসপিরেশন কি, এয়ার লাইটের সাথে আবার রেসপিরেশনে কি ম্যাচ খাচ্ছে, ঠিক আছে। এবার ফটো রেসপিরেশন, লেট আস হ্যাভ difference, the one more process that creates a difference between C3 and C4 plants is respiration, ঠিক আছে। যেরকম এই C3 সাইকেল মানে এই যে বান্ডল শিল সেল হ্যাচেন স্ল্যাগ পাথওয়ে, এটা ডিফারেন্স ক্রিয়েট করছিল C3 and C4 প্লান্টসের মধ্যে, সেরকমই ফটো রেসপিরেশনও আনাদার প্রসেস যেটা C3 and C4 প্লান্টসের একটা ডিফারেন্সিয়েশন ক্যারি করে, ডিফারেন্স বানায়। কি এটা, এবার হচ্ছে দেখ ফিক্সেশন স্টেপে কি হয়, দ্য রিঅ্যাকশন ওয়ার RUBP combines with CO2 to form 2 into 3 PGA, ঠিক আছে। ঠিক আছে, ক্যাটালাইজ বাই রুবিস্কো, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ অফ তোর কি C3 ক্যালভিন সাইকেল, ঠিক আছে। এবার আরেকটা জিনিস, যেটা রুবিস্কো ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এনজাইম ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। রুবিস্কো ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এনজাইম ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে কি গাছপালা বেশি আছে না মানুষ, অ্যানিমালস বেশি আছে, প্লান্ট বেশি আছে, প্লান্টের মধ্যে গ্রিন প্লান্টস প্রচুর আছে, তার সব গ্রিন প্লান্টের সব লিভসের মধ্যে রুবিস্কো আছে, তার মানে কি ওটা হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট এনজাইম ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, ঠিক আছে। ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য ফ্যাক্ট দ্যাট ইজ হ্যাজ অ্যাক্টিভ সাইট দ্যাট ক্যান বাইন্ড বোথ টু অক্সিজেন অ্যান্ড O2, হেন্স দ্য নেম। তাই রুবিস্কো কার্বক্সিলের অক্সিজেনেস কেন মনে হয়, রুবিস্কো একটা এনজাইম, তো এনজাইমে অ্যাক্টিভ সাইট থাকে, সেই এনজাইমে অ্যাক্টিভ সাইট বোথ কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের সাথে দুজনের সাথেই বাইন্ড করতে পারে, তাই জন্য তোর নাম কার্বক্সিলেস অক্সিজেনেস। আমাদের C3 সাইকেলে RUBP কি করছিল, কার্বক্সিলেশন করছিল, তাই তো, কার্বন অ্যাড করছিল, সেটাকে কার্বক্সিলেস বলে। আরেকটা বলেছিলাম মনে আছে, আরেকটা অ্যাক্টিভিটি আছে অক্সিজেনেসের অ্যাক্টিভিটি আছে, তার জন্য ওকে RUBP কার্বক্সিলেস অক্সিজেনেস বলে। ও আইদার কার্বক্সিলেশন করতে পারে বা অক্সিজেনেশন করতে পারে, ঠিক আছে, মানে কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করতে পারে বা অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে, ঠিক আছে। ইট হ্যাজ অ্যাক্টিভ সাইট দ্যাট ক্যান বাইন্ড বোথ টু কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেন, হেন্স দ্য নেম। এবার দেখ, আর রুবিস্কো হ্যাজ আ গ্রেটার অ্যাফিনিটি, মানে লাইকনেস, মানে ওর হচ্ছে বেশি চান্স কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করা, ঠিক আছে। গ্রেটার অ্যাফিনিটি টু ফর CO2 when the CO2 oxidation is in nearly equal, মানে ধর তোর অ্যাটমসফিয়ারে ইকুয়াল
কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন আছে, আর ইউবিপি তাহলে কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করবে, বিকজ ওর অ্যাট্রাকশন কার্বন ডাইঅক্সাইডের সাথে বেশি। ঠিক আছে, বুঝলি? এবার ইমাজিন হোয়াট উড হ্যাপেন ইফ ইট ওয়াজ নট সো, মানে অক্সিজেন যদি, মানে এই কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন রেশিওটা যদি ইকুয়াল না হয় তাহলে কি হবে? দিস বাইন্ডিং ইজ কম্পিটিটিভ, মানে দুজনেই কম্পিট করছে আরইউবিপির জন্য। আরইউবি বলছে আমি কার্বন ডাইঅক্সাইডকে নেবো, কিন্তু অক্সিজেনও কম্পিট করছে। ঠিক আছে, এবার if it is the relative concentration of O2 and CO2 that determine which two will bind to the enzyme, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইড যদি কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের রিলেটিভ কম্পোজিশনই ডিটারমাইন করে কে বাইন্ড করবে। ঠিক আছে, ইন C3 প্লান্টস সাম O2 ডাজ বাইন্ড টু রুবিস্কো, ঠিক আছে, অ্যান্ড হেন্স CO2 ফিক্সেশন ইজ ডিক্রিজড। ঠিক আছে, আর C3 প্লান্টে কিছুটা অক্সিজেন কিন্তু গ্রিন প্লান্ট এয়ারের মধ্যে থাকে, এয়ারে অক্সিজেন বেশি থাকে, তো কিছুটা অক্সিজেন বাইন্ড করে তোর রুবিস্কোর সাথে, তাই জন্য অক্সিজেন CO2 ফিক্সেশনটা কমে যায়। যদি কিছুটা রুবিস্কো CO2 অক্সিজেনের সাথে বাইন্ড করে যায়, তাহলে ওই রুবিস্কোটা আর কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করতে পারছে না, তাহলে কি C3 সাইকেলটা কমে যাচ্ছে, রেটটা কমে যাচ্ছে। Here the RUBP instead of being converted to two molecules of PGA binds with O2 to form one molecule of phosphoglycerate and one molecule of phosphoglycerate phosphoglycolate, sorry, one molecule, দেখ এমনি অক্সিজেনের কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করলে কি 2 PGA হবে, 3 PGA, বেশি 2 molecules of 3 PGA, 3 phosphoglyceric acid। বাট অক্সিজেন যদি অক্সিজেন বেশি থাকে, যেমন গ্রিন প্লান্টে থাকে, তাহলে এই আরইউবিপিটা অক্সিজেনের সাথে বাইন্ড করে কি একটা মলিকুল অফ ফসফোগ্লিসারিক অ্যাসিড ফর্ম করবে, আর একটা মলিকুল অফ ফসফোগ্লাইকোলিক অ্যাসিড তৈরি করবে। ঠিক আছে, গ্লাইকোলেট। ঠিক আছে, সেটা একটা হচ্ছে 3 কার্বন, তাহলে যেটা পিজিএ হবে, পিজিএ মানে কি 3 কার্বন প্লাস 2 কার্বন তৈরি করবে, ফসফোগ্লাইকোলেট হচ্ছে 2 কার্বন, and in a pathway called photorespiration। ঠিক আছে, in the photorespiratory pathway there is neither synthesis of sugar nor ATP। ঠিক আছে, তার মানে এটা একটা ওয়েস্টফুল পাথওয়ে, ফটোরেসপিরেটরি পাথওয়েতে কোনো সুগার বা কোনো এটিপি তৈরি হচ্ছেই না, তাহলে এটা ওয়েস্টফুল পাথওয়ে। ঠিক আছে, rather it results in the release of CO2। ঠিক আছে, রিলিজ অফ CO2 with the utilization of ATP। ঠিক আছে, তার মানে কি in photorespiratory pathway there is no synthesis of ATP or ATP8, the biological ঠিক আছে, নো সিনথেসিস অফ ATP8। তো তুই এবার বলছিস যে এটা তাহলে কি হচ্ছে, যে এই অক্সিজেনের সাথে বাইন্ড কেনই বা করছে, যদি কিছু তৈরিই করবে না, উল্টে CO2 কে ছেড়ে দেবে এটিপি ইউজ করে, এটিপি তো তৈরি হচ্ছে না, উল্টে এটিপি খরচা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটিপি খরচা হয়ে যাচ্ছে, রেজাল্ট ইজ দ্য রিলিজ অফ CO2 ইউজিং ইউটিলাইজেশন অফ ATP। এটিপি খরচা হয়ে যাচ্ছে, এদিকে এটিপি তৈরি হচ্ছে না, তাহলে এই কাজটা ফটো রেসপিরেশনটা হচ্ছে কেন? ডাউট হতেই পারে হচ্ছে কেন, তাহলে দরকার যখন নেই তাহলে হচ্ছে কেন? সেই কারণটা এখনো জানা যায়নি, এখনো যে ইউটিলাইজেশনটা কি সেটা এখনো জানা যায়নি, বুঝতে পারছিস? ক্লিয়ার? এবার দেখ এই C4 প্লান্টে আমি কি বলছিলাম, আরইউবিপি কোথায় আছে C4 প্লান্টে? কোন সেলে, মেসোফিল না বান্ডেল শীট? বান্ডেল শীট আছে। বান্ডেল শীটে বলেছিলাম মনে আছে যে হ্যাঁ দে মুখার্জি PYQ করাবো, এখন এক্সপ্লেনেটরি পার্ট রিভিশনটা চলছে, রিভিশন ক্লাস শেষ হলেই এই 23rd পর থেকে শুধু PYQই হবে, মানে সব, মানে প্রত্যেকটা ইয়ার, ইভেন চ্যানেলে আগেও PYQ গুলো করানো আছে, তুমি PYQ দেখে নিতে পারো, প্লাস আমি আবার PYQ করাবো, একবারে চ্যাপ্টার ওয়াইজ PYQ করাবো, এই চ্যাপ্টার ওয়াইজ ডিভিশন করে PYQ করাবো, যাতে যার যে চ্যাপ্টারে ডাউট আছে সেই চ্যাপ্টারে PYQ গুলো শুধু দেখে নিতে পারে, বেকার মানে পুরো আবার প্রত্যেকটা ভিডিও দেখার প্রয়োজন না পড়ে, শর্টে তাড়াতাড়ি সেই চ্যাপ্টারগুলো পার্টগুলো দেখে নিতে পারে। ঠিক আছে, যাই হোক এখানে ফিরে আসি। দেখ C4 প্লান্টে মনে আছে যে বান্ডেল শীট সেলস হচ্ছিল মানে মোটা বান্ডেল সেলস, তাহলে কি ওটা গ্যাসিয়াসলি ইমপারভিয়াস ছিল, আর ওটার মধ্যে আমি কার্বন ডাইঅক্সাইড ঢোকানোর জন্য C4 অ্যাসিডে ঢোকাচ্ছিলাম, মনে আছে? তাহলে যদি ওটা গ্যাসিয়াসলি ইমপারভিয়াসই থাকে আর ওর মধ্যে রুবিস্কো ছিল, তোর মনে হয় যদি ওটা অত মোটাই থাকে, তার মধ্যে ওর মধ্যে কি অক্সিজেন ঢুকছে কোনোভাবে? ওটা তো মোটা, গ্যাসিয়াসলি ইমপারভিয়াস, ওর মধ্যে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন কোনোটাই ঢুকছে না, আমরা কার্বন ডাইঅক্সাইড ঢোকানোর জন্য C4 অ্যাসিডে কনভার্ট করে ঢোকাচ্ছি, কিন্তু ওখানে কি অক্সিজেন ঢুকছে একটুও? তাহলে ওখানে কি তোর মনে হয় ফটো রেসপিরেশন হচ্ছে? অক্সিজেন কার মধ্যে আছে? মেসোফিল সেলসের মধ্যে আছে, কিন্তু মেসোফিল সেলসের মধ্যে রুবিস্কো নেই, টেপকেস আছে, টেপকেস তো লাগছে না, ওটা তো কনভার্ট করার জন্য লাগছে। আর রুবিস্কো কোথায় আছে? বান্ডেল শীট সেলসে। তা বান্ডেল শীট সেলসে যেহেতু ওয়াল মোটা, ওর মধ্যে কি কোনো অক্সিজেন ঢুকছে? কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে না, তাহলে কি আরইউবিপি অক্সিজেন বা মানে আরইউবিপির সাথে অক্সিজেন বাইন্ড করার জন্য কোনো অক্সিজেন আছে ওখানে? নেই, শুধু কার্বন ডাইঅক্সাইড আছে, তাহলে কি ফটো রেসপিরেশন একটুও হবে না? তো ফটো রেসপিরেশন কখন হয়? যখন অক্সিজেন বাইন্ড করছে,
যদি অক্সিজেনই না থাকে তাহলে ফটো রেসপিরেশন কি হতে পারে? হবে না। তাহলে কি C4 প্লান্টে ফটো রেসপিরেশন হচ্ছেই না, আর C3 প্লান্টে কি ফটো রেসপিরেশন হচ্ছে। বুঝতে পারছিস? In C4 plants, photorespiration does not occur. This is because they have a mechanism that increase the, আর তাছাড়া এই C4 অ্যাসিড যে কন্টিনিউয়াসলি ঢুকছে, মানে প্রচন্ড একটা হাই কনসেন্ট্রেশন অফ CO2 হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস তো? Mechanism that increase the concentration of CO2 at the enzyme site, ঠিক আছে? This place when the C4 acid for the mesophyll is broken down in the bundle cell to form CO2, আর C3 অ্যাসিডটা আবার ট্রান্সফার হয়ে যায় পেপকে, ট্রান্সফার হয়ে যায় রিজেনারেশনে পেপ তৈরি করে, ঠিক আছে? Bundle sheets the release of CO2. This results in increasing the intercellular concentration of CO2. In turn, this ensures that the Rubisco functions as carboxylase, minimizing the oxygenase activity. বুঝতে পারলি? ঠিক আছে? Now that you know that a C4 plant lack photorespiration, you probably can understand why productivity and yields are better in these plants. শুরুতে একটা ডিফারেন্স বলেছিলাম C4 C3 এর মধ্যে, যেখানে বলেছিলাম মনে আছে যে C4 হাই লাইট ইন্টেন্সিটিতে হয়, C4 এ ইন্টেন্সিটিতে হাই, মনে আছে বলেছিলাম? C4 এ ইল্ড প্রোডাক্টিভিটি হাই, ইন্টেন্সিটি হাই। সেটা কেন হচ্ছে এখন বুঝতে পারছিস কেন? যদি প্রশ্ন আছে C4 প্লান্ট অ্যাসারশন রিজনিং, C4 plants have higher productivity than C3 plants, assertion আসলো, assertionটা ট্রু হবে। এবার যদি রিজনিং এ দেয়, this is because in C4 plant photorespiration does not occur, তাহলে কি রিজনিংটাও ট্রু, তার মানে assertion is true and reasoning is the correct explanation of the assertion। বুঝতে পারলি তো? অন্য কোনো রিজন দিলে কিন্তু না, এই রিজনিংটা যদি বলে যে রিজনটা যে তো ফটো রেসপিরেশন C4 এ হচ্ছে না, তার জন্যই C4 এর প্রোডাক্টিভিটি বাড়ছে, ঠিক আছে? তো কই অ্যাসারশন আসবে C4 এর প্রোডাক্টিভিটি বেশি দেন C3, রিজন কি? যে রিজন হুইচ হচ্ছে কি বল, C4 এ কি হচ্ছে না, রেসপিরেশন হচ্ছে না, তো রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাসারশন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে এটা। এটা দেখ, এটা যে কলামটা দেওয়া আছে তোকে, এটা তোর নিজেরাই সলভ করে নিস কলামটা। এই কলামটা তুই দেখ এক এক করে বলতে পার। সেল টাইপ ইন উইচ ক্যালভিন সাইকেল টেক্স প্লেস। C3 প্ল্যান্টসে C3 সাইকেল কোথায় হয়? মিজোফিল সেলস, বান্ডল সেলস না বোথ? মিজোফিল সেলস। আরে ঠিক করে বল। আর C4 এ কোথায় হয়? বান্ডল শীতে। সেল টাইপ ইন উইচ ইনিশিয়াল কার্বক্সিলেশন রিঅ্যাকশন অকার, কোথায় হয়? মিজোফিল। C3 কোথায়? মিজোফিল সেলস। আর C4 কোথায়? না, ইনিশিয়াল কার্বক্সিলেশন বলেছে। C4 এ অক্সালোঅ্যাসিড অ্যাসিড কোথায় তৈরি হচ্ছে? মিজোফিল সেলসে, বললাম না, মানে পেপকেস কি করছে? কার্বক্সিলেশনই তো করছে, ওটাই তো ইনিশিয়াল কার্বক্সিলেশন। ওটা কোথায় হচ্ছে? মিজোফিল সেলসে। হাউ মেনি সেল টাইপস ডাজ দ্য লিফ হ্যাভ টু দ্যাট ফিক্স CO2? তো C3 প্ল্যান্টে কত ধরনের সেল টাইপ আছে? কত ধরনের আছে? না, C3 তে শুধু মেসোফিল আছে। হ্যাঁ, আর C4 এ দুটো আছে। হ্যাঁ, এবার হোয়াট ইজ দ্য প্রাইমারি CO2 অ্যাকসেপ্টর? C3 তে কে প্রাইমারি CO2 অ্যাকসেপ্টর? C3 তে RUBP। হ্যাঁ, RUBP। আর C4 এ PEP। আর নাম্বার অফ কার্বনস ইন দ্য প্রাইমারি কার্বন অ্যাকসেপ্টর C3 তে কত? RUBP এর কটা কার্বন? আর 5টা। আর পেপের কটা কার্বন? পেপে 4টে। মারবো অক্সালোঅ্যাসিড 4টে, পেপের তো 3টে, অ্যাক্সালোঅ্যাসিড 4টে আছে। হোয়াট ইজ দ্য প্রাইমারি CO2 ফিক্সেশন প্রোডাক্ট? প্রোডাক্টটা কি প্রথম CO2 ফিক্সেশনে C3 প্ল্যান্টে? কি এতক্ষণ তো চাচ্ছিলাম, C3 তে কি হচ্ছে? হ্যাঁ, PGA। আর তো C4 প্ল্যান্টে কি? C4 প্ল্যান্টে কি প্রথম প্রোডাক্টটা? পেপ তো বাইন্ড করছে, পেপ বাইন্ড অক্সিজেনের সাথে বাইন্ড করে, মানে কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করে কি হচ্ছে পেপের? আরে প্রথম CO2 ফিক্সেশন প্রোডাক্টটা কি C4 প্ল্যান্টে? পেপ কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করে কি তৈরি করছে? কোন অ্যাসিড তৈরি করছে? হ্যাঁ, সেটাই তো প্রাইমারি প্রোডাক্ট বলেছে, প্রোডাক্ট। ওয়ে নাম্বার অফ কার্বনস ইন দ্য প্রাইমারি CO2 ফিক্সেশন প্রোডাক্ট। এই PG এর কটা কার্বন আছে?
পিজি এর 5টা কার্বন আছে, 3টে আছে। ও এর কটা আছে, অক্সালাইসিস কটা আছে, C4 প্লান্ট কার উপর নাম হয়েছে? হ্যাঁ 4টে, অক্সালাইসিস 4টে আছে বলে তো ওর উপর নাম হয়েছে। ডাজ দ্য প্লান্ট হ্যাভ রুবিস্কো? রুবিস্কো কি C3 প্লান্টে আছে? C3 প্লান্টে রুবিস্কো নেই। আরে রুবিস্কো তো ক্যালভিন সাইকেল করাচ্ছে। তুই তুই টেনশন দি কি করছিস সেটা? C4 প্লান্টে রুবিস্কো আছে? সবসময় বান্ডেল বান্ডেল শীট তো C4 এরই পার্ট, C4 প্লান্টের মধ্যে বান্ডেল শীট আছে, তার মধ্যে রুবিস্কো আছে তো, আছে তো। আরে C3 সাইকেল তো দুটো C4 প্লান্টেও হচ্ছে, C3 প্লান্টেও হচ্ছে, মানে ক্যালভিন সাইকেল তো সব জায়গায় হচ্ছে। আর মেজোফিলে বলেছে, বলেছে প্লান্টে আছে কিনা, প্লান্ট আর নট অলওয়েজ মানে কি সবসময় তো আছে। তো C4 প্লান্টে সবসময় তো রুবিপি আছে, ও তো লিফের মধ্যে আছেই। কোথাও বলেছে মিডোফিল সেলসের মধ্যে না তো, প্লান্টের মধ্যে বলেছে। প্লান্টের মধ্যে কি আরবিপি আছে? আছে তো। কি লিখেছে সৌরভ वर्मा सर हिंदी में नहीं होगा, এটা বেঙ্গলি চ্যানেল তাই বাংলাতে বলছি। हिंदी में सर दूसरा सर नहीं, बायोलॉजी कोई हिंदी में नहीं पढ़ाता, लेकिन मैं पढ़ा सकता हूँ हिंदी में, लेकिन ये वीडियो बंगाली में है अभी। हिंदी में शायद फ्यूचर में वीडियो बनाऊँ, अभी बंगाली में ही है, ये बंगाली चैनल है इसलिए बंगाली में है। फिजिक्स केमिस्ट्री शायद हिंदी में, हाँ फिजिक्स सिद्धांत सर शायद हिंदी में करते हैं, हाँ सिद्धांत सर हिंदी में ही करते हैं, सॉरी। लेकिन बायोलॉजी अभी तक बंगाली है, हिंदी में जब होगा तो शिफ्ट करूंगा। मैं ही हिंदी में पढ़ा सकता हूँ, मुझे 3 लैंग्वेज तो आती है, हिंदी इंग्लिश बंगाली हिंदी। तो जब होगा तब वीडियो अपलोड हो जाएगा, लिखा आ जाएगा कि हिंदी में है, अभी ये बंगाली में है, ये बंगाली चैनल है इसलिए। চল আপাতত বাংলাতেই আছে, তোরও বাংলাতে সুবিধা, হিন্দিতে বললে তো অসুবিধা হবে। ঠিক আছে, এবার কি C3 প্লান্টসে কি পেপকেজ আছে? নেই তো, রাইট। C4 এ কি আছে? আছে। হুইচ সেলস ইন দ্য প্লান্ট হ্যাভ রুবিস্কো? রুবিস্কো C3 প্লান্টে কোন সেলে আছে? C3 প্লান্টের কোন সেলের মধ্যে রুবিস্কো আছে? আরে রুবিস্কো তো আছে, ক্যালভিন সাইকেলেই তো রুবিস্কো ইউজ হয়। বান্ডেল শীট তো C4 এ, C4 এর বান্ডেল শীটে আছে, তাহলে C3 এর কার মধ্যে রুবিস্কো আছে? মিজোফিল এর মধ্যে। CO2 ফিক্সেশন রেট আন্ডার হাই লাইট কন্ডিশনস, যদি এক্সেসিভ লাইট থাকে CO2 ফিক্সেশন কি হবে? আরে হাই লাইট যদি হয়, তো যদি হাই লাইট হয় তোর কি মনে হয় ফটো সিস্টেম 2টা অ্যাক্টিভেট হবে? হাই লাইট মানে কি 680-র উপরে, তাহলে কি ফটো সিস্টেম 2টা তো অ্যাক্টিভেট হবে না, তাহলে নন সাইক্লিকটা হবে না, শুধু সাইক্লিকটা হবে। তার মানে কি CO2, তাহলে মানে কি CO2 ফিক্সেশন অটোমেটিক্যালি কমে যাবে, বিকজ লাইট রিয়াকশন কমে যাচ্ছে। দেখ CO2 ফিক্সেশন রেট এখানে একটু ডাউট আছে, বিকজ হাই লাইট কন্ডিশনে তোর এটিপি কম তৈরি হবে। এটিপি কম তৈরি হলে তোর CO2 ফিক্সেশন ইনডাইরেক্টলি কম হচ্ছে। দেখ CO2 ফিক্সেশন তো ডাইরেক্টলি লাইটের উপর ডিপেন্ড করে না, কিন্তু ইনডাইরেক্টলি করে, তো ইনডাইরেক্টলি লো হবে, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে এটা C4 প্লান্টে যেহেতু বান্ডেল সেলস ওগুলো আছে, তো এই ক্ষেত্রে নর্মালি মিডিয়ামই থাকবে, ঠিক আছে, বাড়বেও না কমবে না, বিকজ C4 প্লান্টস তো তোর ট্রপিক্যাল ক্লাইমেটে থাকে না, ক্যাকটাস ওগুলো। whether photorespiration is present at low light intensities, photorespiration কি লো লাইট ইন্টেন্সিটিতে থাকে? দেখ এই ক্ষেত্রে তো নাই, দুটোর ক্ষেত্রে এটা মিডিয়াম, মিডিয়াম, এই ক্ষেত্রে তো না। C4 প্লান্টে লো ফটো রেসপিরেশন নেই, C3 প্লান্টে কি হয় ফটো রেসপিরেশন তোর চলে আসে হাই লাইট কন্ডিশনে, ঠিক আছে। কি বললাম দাঁড়া, C3 প্লান্টসে whether photorespiration is present at low light intensities and high light intensities, ঠিক আছে। photorespiration low light intensities হয় না হাই লাইট ইন্টেন্সিটিতে হয়? কেন? photorespiration তো অক্সিজেনের উপর ডিপেন্ড করে হয়, লাইটের উপর কিভাবে ডিপেন্ড করে? এই জিনিসটা আমি তোর চ্যাপ্টারের শেষে বলবো কিভাবে হয়, ঠিক আছে, মনে করাস, এখন বললে তো বুঝবি না। এই দেখ টেকনিক্যালি লাইট ইন্টেন্সিটির সাথে টু সাম এক্সটেন্ট ডিপেন্ড করে, ঠিক আছে।
এবার দেখ এই দুটো ক্ষেত্রে সামটাইমসও হতে পারে, এটা দেখ এটা লো CO2 কনসেন্ট্রেশনে ফটো রেসপিরেশন হাই হয়ে যায় জানিস, হাই এখানে লো, ঠিক আছে, এই দু ক্ষেত্রে হবে না কিন্তু। এটা কিন্তু C4 প্লান্টের এক্সাম্পল দিতে পারে, ঠিক আছে, তুই ভাববি ও হাই CO2 কনসেন্ট্রেশন তাহলে লো CO2 কনসেন্ট্রেশন তারপরে হাই হয়, কিন্তু C4 প্লান্টে ফটো রেসপিরেশন হয়ই না, তাহলে নেই। টেম্পারেচার অপটিমাম এর হচ্ছে বেসিক্যালি 20 থেকে 25 ডিগ্রি C3 প্লান্টসে, আর তো 30 থেকে 40 হচ্ছে C4 প্লান্টসে। অ্যাবাভ 40 হচ্ছে কাউর জন্যই সুইটেবল না অ্যাজ সাচ, ঠিক আছে। ট্রপিক্যাল ক্লাইমেট হলো 30 থেকে 40ই, অ্যাবাভ 40 মানে তোর অ্যাবাভ 40 হলে কি হয় তো একটু পরে পড়বি, ওই যে পরের যে ফ্যাক্টরসগুলো আছে ওখানে পড়বি, ঠিক আছে, এক্সাম্পল ছেড়ে দে। এবার হচ্ছে factors affecting photosynthesis and understanding of the factors that affect necessary, ঠিক আছে। The rate of photosynthesis is very important in determining the yield of plants including crop plants. যার photosynthesis rate বেশি তার বেশি স্টার্চ তৈরি হচ্ছে, যার কম তার কম স্টার্চ তৈরি হচ্ছে। Photosynthesis is under the influence of several factors both internal and external. প্লান্টের ভেতরে কিছু ফ্যাক্টরস আছে যার জন্য photosynthesis ডিপেন্ড করে, বাইরের ফ্যাক্টরসের উপরও ডিপেন্ড করে, ঠিক আছে। The plant factors include number, size, age, and orientation of leaf, mesophyll cells, chloroplast, internal CO2 concentration, amount of chlorophyll, etc. ঠিক আছে, এগুলো হচ্ছে প্লান্ট, এগুলো ব্র্যাকেট করে রাখ, এগুলো দিতে পারে যে হুইচ আর দ্য প্লান্ট ইন্টারনাল ফ্যাক্টর এক্সটার্নাল ফ্যাক্টর, খুব ইজি হয়ে যাচ্ছে বাট দিলেও দিতে পারে। The plant or internal factors are depending on the genetic predisposition, কার উপর ডিপেন্ড করে, জিনসের উপর, and the growth of the প্লান্টের গ্রোথ আর প্লান্টের জিন্সের উপর ইন্টারনাল ফ্যাক্টরসগুলো ডিপেন্ড করে, ঠিক আছে, প্লান্টের গ্রোথ আর জিন্সের উপর। দ্য এক্সটার্নাল ফ্যাক্টর উড ইনক্লুড দ্য অ্যাভেলেবিলিটি অফ সানলাইট, কত সানলাইট অ্যাভেলেবেল আছে তার উপর, দ্য টেম্পারেচার, CO2 কনসেন্ট্রেশন অ্যান্ড ওয়াটার, অ্যাভেলেবিলিটি অফ সানলাইট, টেম্পারেচার, CO2 কনসেন্ট্রেশন অ্যান্ড ওয়াটার কত আছে তার উপর ডিপেন্ড করে। As plant photosynthesizes, all these factors will simultaneously affect the rate. এই সমস্ত ফ্যাক্টর ইন্টারনাল আর এক্সটার্নাল মিলিয়ে সমস্ত ফটোসিনথেসিসের রেটকে এফেক্ট করে, ঠিক আছে। Hence, through several factors, those several factors interact and simultaneously affect photosynthesis or CO2 fixation. Usually, one factor is the major cause or is the one that limits the rate, ঠিক আছে। যদিও এত ফ্যাক্টর একসাথে এফেক্ট করে, যে ফ্যাক্টরটা সবচেয়ে কম থাকবে সেটাই ওটার রেটটা এফেক্ট করে বেসিক্যালি, বুঝতে পারলি তো। যেরকম ক্লোরোফিল এও ম্যাক্সিমালি করছিল, তাছাড়া আরও ফ্যাক্টরও ছিল, এই ক্ষেত্রে তো ফটোসিনথেসিসের রেটকে যে ফ্যাক্টরে সবচেয়ে কম থাকে সেটাকে মানে সেটাকেই তো লিমিটিং ফ্যাক্টর বলা হয়, ঠিক আছে, সেটাই ও রেটটাকে ডিটারমাইন করে মেনলি। এবার তো সবচেয়ে যেটা কম সেটাই ডিটারমাইন, যে ক্লাসে উইকেস্ট স্টুডেন্ট সে কতটা প্রোগ্রেস করছে তার উপরেই ক্লাসটা বেসিক্যালি ডিপেন্ড করে, ঠিক আছে তো। Hence, at any point, the rate will be determined by the factor that is available at sub-optimal levels, ঠিক আছে, যার অপটিমাম লেভেল হচ্ছে কম অ্যাভেলেবল, ঠিক আছে। While several factors affect any biochemical process, Blackman's law of limiting factor comes into effect. যখন অনেকগুলো ফ্যাক্টর একটা বায়োকেমিক্যাল প্রসেসকে এফেক্ট করে, তখন ব্ল্যাকম্যান নামক একটা সায়েন্টিস্ট একটা ল অফ লিমিটিং ফ্যাক্টরস দিয়েছিল, যে বলেছিল যে যখন অনেকগুলো ফ্যাক্টর একটা বায়োকেমিক্যাল প্রসেসকে এফেক্ট করে, সেই বায়োকেমিক্যাল প্রসেসের রেটটা ডিটারমাইন হয় বাই দ্য ফ্যাক্টর দ্যাট ইজ প্রেজেন্ট অ্যাট দ্য লিস্ট কনসেন্ট্রেশন, ঠিক আছে, বুঝতে পারলি, যে ফ্যাক্টরের সবচেয়ে লিস্ট কনসেন্ট্রেশন আছে সেই ফ্যাক্টরের লেভেলেই তো পুরোটা ডিটারমাইন হচ্ছে, ফাইন। If a chemical process is affected by more than one factor, then its the rate will be determined the factor which is nearest to its minimal value. It is the factor which directly affects the process of if its quantity is changed, ঠিক আছে। For example, despite the presence of a green leaf and optimum light and CO2 conditions, the plant may not photosynthesize if the temperature is very low. This leaf is given the optimal temperature will start photosynthesizing. সবকিছু ঠিক হলেও যদি টেম্পারেচার না থাকে তাহলে ওটা ফটোসিনথেসিস লেস করবে, যদি ওকে অপটিমাম টেম্পারেচার দেওয়া হয় তাহলে ও আবার ফটোসিনথেসিস করবে, ঠিক আছে। একবার পড়ে নে, আমি জল খেয়ে নিচ্ছি।
হুম, ঠিক আছে। এবার হচ্ছে ফার্স্ট ফ্যাক্টর। প্রথমটা কি পড়বো আমরা, আমরা এক্সটার্নাল ফ্যাক্টরসই পড়ছি, বিকজ ইন্টারনাল ফ্যাক্টরসে আমাদের তো হয়তো জেনেটিকের উপর ডিপেন্ডেন্ট। এক্সটার্নাল ফ্যাক্টরস কী হবে সেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে লাইট। উই নিড টু ডিস্টিংগুইশ বিটুইন লাইট কোয়ালিটি, কিসের বিষয় আমাদের কীভাবে ডিস্টিংগুইশ করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে লাইটের কোয়ালিটি, লাইটের ইন্টেন্সিটি অ্যান্ড দ্য ডিউরেশন অফ এক্সপোজার টু লাইট while discussing light as the factor that affects photosynthesis. তিনটে ফ্যাক্টর দেখতে হবে, light quality, light intensity and the duration of exposure to light. There is a linear relationship between the incident light and CO2 fixation rates at low light intensity, ঠিক আছে। linear relationship between incident light and CO2 fixation rates at low light intensities, দেখ rate of photosynthesis মানে কি, rate of photosynthesis মানে কি, মানে হচ্ছে যত তাড়াতাড়ি CO2টা ফিক্স হচ্ছে, ঠিক আছে। লো লাইট ইন্টেন্সিটিতে কি দেখছিস, যে লিনিয়ার রিলেশনশিপ, মানে লাইট ইন্টেন্সিটি যত বাড়াচ্ছি CO2 ফিক্সেশন তত বাড়ছে। আগের কোয়েশ্চেন মনে আছে কি ছিল, এখানে আছে CO2 ফিক্সেশন রেট আন্ডার হাই লাইট কন্ডিশনস, ঠিক আছে। এখানে হচ্ছে বেসিক্যালি তোর, এখানে দেখ হাই লাইট কন্ডিশনসে কি হচ্ছে, হাই লাইট কন্ডিশনে কি CO2 ফিক্সেশনের লেভেলটা সেম থাকছে যতই তুমি লাইটটা দিয়ে দাও, ঠিক আছে। অ্যাট হাইয়ার লাইট ইন্টেন্সিটি দ্য রেট ডাজ নট শো এনি ফার্দার ইনক্রিজ অ্যাজ আদার ফ্যাক্টরস বিকাম লিমিটিং, ঠিক আছে, ঠিক আছে। হোয়াট ইজ ইন্টারেস্টিং ইজ নোট দ্যাট দ্য লাইট স্যাচুরেশন অকার্স অ্যাট 10% অফ দ্য ফুল সানলাইট। এই লাইটের স্যাচুরেশন এইটা কোথায়, এটা হচ্ছে তোর 10% অফ ফুল সানলাইট, ঠিক আছে, 10% অফ ফুল সানলাইট, 10% অফ ফুল সানলাইট পেলেই এই স্যাচুরেশনটা হয়ে যায়, ঠিক আছে, ঠিক আছে। ফুল হেন্স এক্সেপ্ট ফর প্লান্টস ইন শেড অর ডেন্স ফরেস্ট লাইট ইজ রেয়ারলি আর লিমিটিং ফ্যাক্টর, ঠিক আছে। ইনক্রিজ ইন ইনসিডেন্ট লাইট বিয়ন্ড দ্য পয়েন্ট কজেস ব্রেকডাউন অফ ক্রোমোফিল অ্যান্ড আ ডিক্রিজ ইন ফটোসিনথেসিস। এই কোয়েশ্চেনটা CO2 ফিক্সেশন আন্ডার হাই লাইট কন্ডিশনস, ঠিক আছে। এটা তো কেন এটা মার্ক করেছি, CO2 ফিক্সেশন ইন দ্য হাই লাইট কন্ডিশনস, ঠিক আছে। এটা আমি দুটোর ক্ষেত্রেই তোর অ্যাকচুয়ালি ডিক্রিজ হবে, বাট এর ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি মিডিয়ামলি ডিক্রিজ হবে, বাট দুটো ক্ষেত্রেই লো মিডিয়াম হবে বেসিক্যালি। কেন বলছি মিডিয়াম, এই C3 প্লান্টসে কি ফটো অক্সিডেশন হয়ে যাচ্ছে, ক্লোরোফিল নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো C3 প্লান্টসে ফটো অক্সিডেশন হয়ে যাচ্ছে না হাই লাইট কন্ডিশনে, যেটা বুঝলাম ফটো অক্সিডেশন হচ্ছে এক্সেসিভলি হাই লাইট কন্ডিশনসে। আর C4 এ কেন আমি মিডিয়াম লিখছি, বিকজ C4 হচ্ছে ট্রপিক্যাল ক্লাইমেট থাকে, ঠিক আছে। ওরা হাইয়ার লাইট ইন্টেন্সিটি টলারেট করতে পারে, বুঝলি তো, হায়ার লাইট ইন্টেন্সিটি টলারেট করতে পারে, তাই ওই হাই লাইট ইন্টেন্সিটি মিডিয়াম হবে, ঠিক আছে। এটা সেটাই চেয়েছে বেসিক্যালি হাইলাইট ইন্টেন্সিটিতে, মানে যদি রেটটা চাইতো, রেটই চেয়েছে বেসিক্যালি, কিন্তু রেটটা হাইলাইট ইন্টেন্সিটি বলতে কেন আনচেঞ্জ লেখা উচিত আমাদের, আমাদের এখানে দেখ হাই লেখা উচিত। এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি ঠিক না, বিকজ হাইলাইট ইন্টেন্সিটিতে CO2 ফিকশন রেটও হাই হওয়া উচিত, তাই তো কোয়েশ্চেন তো তাই হওয়া উচিত, দুটো ক্ষেত্রেই হাই হওয়া উচিত। কিন্তু আবার যদি বিয়ন্ড আ পয়েন্ট হাই করে দিই তাহলে তো ওটা ব্রেকডাউন হয়ে যাবে না, তাই তো লো হয়ে যাবে, সেটাই আই গেস চেয়েছে। 1 মিনিট দ্বারা শুধু চাইনি যে লাইট বাড়লেই কি, দেখ লাইট বাড়লে CO2 ফিকশন রেট হাই হয় জানি, তো হাইলাইটে ওরা হওয়া উচিত, বাট এখানে মোস্ট প্রবাবলি কোয়েশ্চেনটা চেয়েছে যে এক্সেসিভলি হাইলাইট কন্ডিশনে কি হবে, তো এখানে ফটো অক্সিডেশন হয়ে ভেঙে যাবে, আর এখানে মিডিয়াম থাকবে, ঠিক আছে। মানে এখানেও লো হতে পারে, বাট আমার যতদূর কোয়েশ্চেনটা ঠিক ফ্রেম হয়নি, স্পেসিফিকেশন দিতে হতো। আদারওয়াইজ যদি আমরা লাইট ইন্টেন্সিটি হাই থাকে তো CO2 ফিকশন হাই হবে, সেটা তো অবভিয়াস, সেটা তো যেটা বলাই আছে। আইদার দুটো ক্ষেত্রেই হাই হবে যদি কোশ্চেনটা ওরকম বলা থাকে, আর যদি এমনি থাকে তাহলে এটা যদি লো হবে, ঠিক আছে, আর এটা ক্ষেত্রে মিডিয়াম হবে। বিয়ন্ড আ সার্টেন পয়েন্ট, হ্যাঁ লিখে দিয়েছে না এনসিআরটি, বিয়ন্ড আ পয়েন্ট, এই বিয়ন্ড আ পয়েন্ট কত পয়েন্ট সেটাই বলেনি, বাট বিয়ন্ড আ পয়েন্ট, ঠিক আছে। আর কত পয়েন্ট, কত পার্সেন্ট অফ দ্য সানলাইট ইন্টেন্সিটিতে স্যাচুরেশন হয়, 10%। এবার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন। কার্বন ডাইঅক্সাইড ইজ আ মেজর লিমিটিং ফ্যাক্টর ফর ফটোসিনথেসিস। The concentration of CO2 is very low in the atmosphere between 0.03 and 0.04%. আর তার সাথে ফটো রেসপিরেশন হয় গ্রিন প্লান্টসে, তাই জন্য আরও লিমিটিং ফ্যাক্টর হয়ে যায়। Increase in concentration up to 0.05% can cause an increase in carbon dioxide fixation rate.
ঠিক আছে, 0.05 অব্দি বাড়লে তোর অক্সিডেশন রেসপিরেশন মানে সরি ফটোসিনথেসিস রেটটা বাড়বে, ঠিক আছে, বাট বিয়ন্ড দিস দ্য লেভেলস অফ ক্যান বি বিকাম ড্যামেজিং ওভার লঙ্গার পিরিয়ডস। এরপরে যদি বাড়াই তাহলে লেভেলটা ড্যামেজিং হবে ওভার লঙ্গার পিরিয়ডস, ঠিক আছে। The C3 and C4 plants respond differently to CO2 concentration. At low light conditions, neither group respond to high CO2 condition. মানে হচ্ছে যদি লো লাইট থাকে আর হাই CO2 দিয়ে দিই তাহলে কোনোটাই রেসপন্ড করে না। এই কোয়েশ্চেনটা আসে না, ওটা হচ্ছে ফটো রেসপিরেশন চেয়েছে। লো লাইট কনসেন্ট্রেশনে হাই CO2 কন্ডিশন দিলে দুটোই বোথ দ্য নাইদার গ্রুপ রেসপন্স টু হাই CO2 কন্ডিশনস, ঠিক আছে। At high light intensity, both C3, C4 plus show increase in rates of photosynthesis. তার মানে কি এইখানে দেখ এই কোশ্চেনটা দেখ, ফটো রেসপিরেশন would occur at low CO2 concentration and high CO2 concentration. That না এটা না সরি, হ্যাঁ ফটো রেসপিরেশন ইজ, এটা তো বুঝে গেছি লো CO2 হাই CO2। এবার দেখ ফটো রেসপিরেশন লো লাইট ইন্টেন্সিটি এন্ড হাই লাইট ইন্টেন্সিটি, ঠিক আছে। এই C4 প্লান্টসে তো কোনোটাতেই ফটো রেসপিরেশন হবে না, ঠিক আছে, কিন্তু এখানে কখন ফটো রেসপিরেশন হয় বলতো, হাই লাইট ইন্টেন্সিটিতে আমরা কি দেখেছি, ফটোসিনথেসিসের রেট বাড়ছে তো, মানে এখানে হচ্ছে এখানেও বাড়তে পারে, এই কন্ডিশন নিচ্ছি। এই কোশ্চেনটা ডাউটফুল বলে কিন্তু মানে ওই বিয়ন্ড দ্য লেভেল হলে নিচেরটা, বিয়ন্ড দ্য লেভেল না হলে উপরেরটা, ঠিক আছে। এবার দেখ এই ক্ষেত্রে কি হচ্ছে, ইউজুয়ালি যখন যত লাইট ইন্টেন্সিটি বাড়াই তত ফটোসিনথেসিস রেট বাড়ছে, ওখানেই লেখা আছে। তার মানে কি ফটোসিনথেসিস রেট বাড়লে কি হচ্ছে, ফটো রেসপিরেশন কমছে, তাহলে হাই লাইট ইন্টেন্সিটিতে কি ফটো রেসপিরেশন কমছে, তাহলে আমি উল্টো কি লো লাইটে ফটো রেসপিরেশন বাড়ছে, বুঝলি তো। আমি কেন বললাম এটা পরে পড়াবো, এই স্টেটমেন্টটা থেকে। ইন লো লাইট কন্ডিশন নাইদার গ্রুপ রেসপন্স টু হাই CO2 কন্ডিশন, ঠিক আছে, বাট ইন হাই লাইট ইন্টেন্সিটি বোথ C3 C4 প্লান্টস শো ইনক্রিজ ইন রেটস অফ ফটোসিনথেসিস, মানে ইনক্রিজ ইন CO2 ফিক্সেশন করছে, ঠিক আছে। মানে যত হাই লাইট ইন্টেন্সিটি তত ফটো রেসপিরেশন হওয়ার চান্সেসটা কম। C4 প্লান্টসে কিন্তু হবেই না ফটো রেসপিরেশন, এটা জেনে রাখ। ওটা C4 C3 এর বদলে C4 দিয়ে দিতে পারে, তুই ঘাবড়ে যেতে পারিস ওই যে না কি হবে, কিন্তু অ্যাকচুয়ালি হবেই না, ঠিক আছে। হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট C4 প্লান্ট শো স্যাচুরেশন অ্যাবাউট 360 microliter per liter, while C3 shows response to increased CO2 concentration and saturation is only at 450 microliter per liter. মানে প্রতি লিটার অফ গ্যাসের মধ্যে এয়ারের মধ্যে 360 মাইক্রোলিটার যদি CO2 থাকে তাহলে C3 প্লান্টসের স্যাচুরেশন হয়ে যায়, আর কিন্তু C4 প্লান্টসের স্যাচুরেশন আরেকটু বেশি হয়, সরি C4 প্লান্টসের স্যাচুরেশন হয়ে যায়, C3 প্লান্টসের স্যাচুরেশন আরেকটু বেশি হয়, সেটা 450-তে, ঠিক আছে। C3 এর স্যাচুরেশন হয় হচ্ছে 450-তে, C4 এর স্যাচুরেশন হয় 360-তে, ঠিক আছে, ঠিক আছে তো। Thus the current availability of CO2 levels is limiting for C3 plants, ঠিক আছে। তার মানে যে অ্যাটমসফিয়ারে যে C4 প্লান্টের জন্য দেখ, C4 প্লান্টের CO2 কনসেন্ট্রেশন করা হয় না বান্ডেল ফিট সেলসে, তাই ওদের জন্য CO2 অতটা লিমিটিং ফ্যাক্টর না, বাট C3 প্লান্টসের জন্য CO2 ইজ আ লিমিটিং ফ্যাক্টর, ঠিক আছে। The fact that C3 plants respond to higher CO2 concentration by showing increased rates of photosynthesis leads to higher productivity have been used for some greenhouse crops such as tomato and bell pepper. লিখে রাখ, যেহেতু C3 প্লান্টস হায়ার লেভেল অফ CO2 টলারেট করতে পারে, দেখ বেশি CO2 হলে তো প্লান্টটা মরে যাবে না 0.05 এর বেশি হলে, কিন্তু C3 প্লান্টস যেহেতু বেশি টলারেট করতে পারে তাই গ্রিন হাউসে C3 প্লান্টসকেই রাখা হয়, গ্রিন হাউস মানে কি ট্র্যাপ করে রাখা হয় না CO2টাকে, আর তাই জন্য টমেটো আর বেল পেপার গ্রো করার জন্য ইউজ হয়। এই স্টেটমেন্টটা মার্ক করে রাখ, আসতে পারে কোয়েশ্চেনে, ঠিক আছে। They are allowed to grow in carbon dioxide enriched atmosphere that leads to higher yields, ঠিক আছে। এবার আসছি আমরা টেম্পারেচারে। দ্য ডার্ক রিয়াকশন বিং এনজাইমেটিক আর টেম্পারেচার কন্ট্রোল, দেখ এনজাইম যেখানেই আছে সেখানেই টেম্পারেচার কন্ট্রোল হবে, লাইট রিয়াকশনে কোনো এনজাইম অ্যাজ সাচ নেই, ঠিক আছে তো, তাই জন্য কোনো টেম্পারেচার কন্ট্রোল নেই। ডার্ক রিয়াকশনে রুবিস্কো আছে, পেপকেজ আছে C4 প্লান্টে, তাই জন্য ওরা টেম্পারেচার কন্ট্রোল, ঠিক আছে তো। দো দ্য লাইট রিয়াকশন আর অলসো টেম্পারেচার সেন্সিটিভ, দে আর অ্যাফেক্টেড টু আ মাচ লেসার এক্সটেন্ট। লাইট রিয়াকশন সেন্সিটিভ বাট লেসার এক্সটেন্টে অ্যাফেক্ট হয়। The C4 plant respond to higher temperature and show higher rate of photosynthesis, while C3 responds to lower temperature optimum. That is C4 tropical climate to higher temperature respond করে। The temperature optimum photosynthesis of different plants also depends on the habitat they are adapted to, ঠিক আছে। যে গরম জায়গায় সে গরম, তুই একটা পাহাড়ি গাছ এনে এখানে রেখে দিলে মরে যাবে। আর বন্ধু গ্যাংটক গেছে, খুব ভালো ভালো ফুল উঠছে, আমি যদি বলি ওই গাছটা নিয়ে চলে গার্ডেনে গেছে, সে গাছটা আনতে আনতেই মরে যাবে, তো এই জন্য আমি বলিনি,
স্মার্ট। আমার বাড়িতেও গাছ মরে গেছে অলরেডি, আমি 1 সপ্তাহ জল দিইনি বলে বাড়িয়েছিলাম, গাছ মরে গেছে। Tropical plants have a higher temperature optimum than the plants adapted to temperate climates. পাহাড়ে গাছ ইকুয়েটারে রেখে দিলে গ্লাসটা পুড়ে যাবে, মরে যাবে তাহলে। এবার হচ্ছে ওয়াটার। Even though water is one of the reactants of light reaction, the effect of water as a factor is more through its effect on the plant rather than directly on photosynthesis. জল যদিও ফটোসিনথেসিসে লাগে, বাট জলের মেন কাজ ওই প্লান্টের টার্জিডিটি ওইসব দেওয়া, রাদার দেন ডাইরেক্টলি অন ফটোসিনথেসিস। জল না হলে প্লান্টটা শুকিয়ে যাবে, মুরঝে যাবে, ফটোসিনথেসিস কমে যায় খুব কম। ফার্স্ট মুরঝে যাবে, মুরঝে গেলে অটোমেটিকলি ফটোসিনথেসিস, আমার প্লান্ট যাবে মুরঝে গেছে জল দিইনি বলে, তো ডাইরেক্টলি ফটোসিনথেসিসের উপর অ্যাকশন হচ্ছে প্লান্টের উপর ওয়াটারের অ্যাকশনটা বেশি, ঠিক আছে। Water stress causes the stomata to close, water stress causes the stomata to close, hence reducing the CO2 availability. তাই ওয়াটার স্ট্রেস হলে কি হবে, স্টোমাটা বন্ধ হয়ে যাবে, CO2 অ্যাভেলেবিলিটি কম হয়ে যাবে, ফটোসিনথেসিস কমে যাবে, তো ইনডাইরেক্টলি এভাবে এফেক্ট করছে। Besides, water stress can also make the leaf wilt, মানে শুকিয়ে যাওয়া, thus reducing the surface area of the leaves and their metabolic activity as well. শুকিয়ে গেলে সার্ফেস এরিয়া তো কমেই যাচ্ছে, সানলাইটও পড়ছে কম, মেটাবলিক অ্যাক্টিভিটিও কমে যাচ্ছে, ঠিক আছে। তো এই প্রায় হয়ে গেল তোর ফটোসিনথেসিস পার্টটা শেষ, ফটোসিনথেসিস পার্ট 1 অ্যান্ড পার্ট 2 শেষ হয়ে গেছে। সো তুই বাড়ি গিয়ে দেখ তোর যা যা সুবিধা অসুবিধা হচ্ছে তুইও দেখে নে, তোর এক্সাম আসছে সামনে। তো নেক্সট আমি কালকে ক্লাস নেবো একটা, তোমরাও যারা আছে, আমি কাল মোস্ট প্রবলি দুপুরের দিকে আমি জয়েন করবো, 2 থেকে 3টের মধ্যে, 4টের মধ্যে, 4টে কমফোর্টেবল না, 4টের মধ্যে আমি জয়েন করবো কালকে। তো তোমরা যারা আছে 4টের সময় চলে এসো জয়েন হতে। কাল কি করবি দেখ, কাল দুটো অপশন আছে, আইদার কাল কি জুওলজি না বটনি দেখবি, রেসপিরেশন দেখবি, রেসপিরেশনটা এটা বুঝে গেলে রেসপিরেশনটা সোজা, অতটা টাফ নেই, নাকি কিসে রিভিশন করবি, রেসপিরেশন না অন্য কোনো কিছুর, বোটানি জুওলজি পারবি তো। দেখ জুওলজির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা আছে ক্লাস 12 সেক্সুয়াল রিপ্রোডাকশন, ওটা বুঝেছিস তো, ওটা জানিস, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন প্লান্টসও জানিস। তা বটনিতে আর কি পড়বি, 11এর টপিকে দেখবি, 11এর টপিকে রিভিশন করবি, কোনটা করবি 11টা? রেসপিরেশনটা ছোট আছে, তুই তাছাড়াও কি অন্য কিছু দেখবি রেসপিরেশন ছাড়া? আচ্ছা রেসপিরেশনই করবি, ঠিক আছে, কাল তাহলে রেসপিরেশনটা করিয়ে দেবো। যারা আছে জয়েন করে যাও কালকে রেসপিরেশনের জন্য, অ্যারাউন্ড 4 PM আমি করবো, তোমরা এটা পেয়ে যাবে, নোটিফিকেশনসটা অন করে রাখো, নোটিফিকেশন পেয়ে যাবে। যা ডাউটস হবে, আজকে যা ডাউটস হবে সেটাও লিখে দিতে পারো, আর কালকে যা ডাউটস হবে সেটাও লিখতে পারো। আর এই ভিডিওটা অলরেডি আপলোড হয়ে যাবে, লাইভ স্ট্রিমটা যা পরে আছে দেখে নিও লাইভ স্ট্রিমটা, যে কোনো কোয়েশ্চেন থাকে চ্যাটে লিখে দেবো, আমাকে ট্যাগ করেও সুবিধ একাডেমিকে ট্যাগ করেও লিখতে পারো, রিপ্লাই করে দেবো, ঠিক আছে। আজকের মতো ক্লাসটা এখানে শেষ, নেক্সট ভিডিওতে দেখা হবে, তারা।